Dynamics of Essential Commodities, organized by Dhaka Chamber of Commerce and Industry, DCCI. Ladies and gentlemen, Dr. Saira Yunus, Executive Director, Research, Bangladesh Bank, Mr. Shojan Haidar, Deputy Director, Census Wing, Bangladesh Bureau of Statistics, Mr. Mohammad Moshiul Alam, Joint Chief, Bangladesh Trade and Tariff Commission, Government of Bangladesh, Mr. Fakir Muhammad Monwar Hussain, Director, Operation and Laboratory, Directorate of National Consumers' Right Protection, Government of Bangladesh, Professor Dr. Said Mizanur Rahman, Organizing Secretary, Consumers Association of Bangladesh, CAB. Today's keynote paper will be presented by Mr. A.K.M. Asaduzzaman Patwari, Executive Secretary, Research and Development and Policy Advocacy Department, DCCI. Today's seminar will be chaired by Mr. Ashraf Ahmed, President, DCCI. Ladies and gentlemen, at the very outset, I would like to request Hafiz Qari Muhammad Abdul Sattar to recite a few verses from the Holy Quran. السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فكان عاقبتهما أنهما في النار خالدين. فكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. صدق الله العظيم. Thank you. Ladies and gentlemen, now I would like to humbly request President DCCI, Mr. Ashraf Ahmed, to kindly give a brief welcome remarks. বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, শুভ সকাল এবং সবাইকে ঢাকা চেম্বারে স্বাগতম। আমাদের মিডিয়ার বন্ধুরা, আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের সবাইকে আমাদের ঢাকা চেম্বারে স্বাগতম। আমরা আজকে যেই বিষয়টা নিয়ে কথা বলবো, আমরা একটা ঢাকা চেম্বার থেকে আমরা একটা স্পেসিফিক একটা রিসার্চ কমিশন করেছি। এই রিসার্চটার উদ্দেশ্য ছিল যাতে আমরা অ্যাটলিস্ট আমাদের যে খাদ্যদ্রব্যের যে মূল্য, যে সাপ্লাই চেইনটা, এই সাপ্লাই চেইনে বিভিন্ন স্টেজে প্রাইসগুলো, প্রাইস এভারেজ এবং ম্যাক্সিমাম মিনিমাম প্রাইসের ডেটাটা আমরা কালেক্ট করেছি। এটা আমাদের জন্য একটা বেসলাইন স্টাডি।
আমি আসলে এই মুহূর্তে এখনই আর খুব বেশি কিছু না বলে আমি রিকোয়েস্ট করবো আমাদের হেড অফ রিসার্চ জনাব পাটোয়ারিকে টু স্টার্ট দ্য প্রেজেন্টেশন। Thank you very much. Thank you, sir, for giving me the chance for the presentation. আমি আজকে to start with my presentation, প্রথমে আমি কয়েকটি বিষয় একটু as a prologue আমি একটু ইনফর্ম করতে চাই, যেটা প্রেসিডেন্ট মহোদয় বলেছেন। আমরা ঢাকা চেম্বার থেকে আমরা ফুড ইনফ্লেশনের উপর আমরা একটা স্টাডি কন্ডাক্ট করেছি, ঢাকা চেম্বার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট পলিসি অ্যাডভোকেসি ডিপার্টমেন্ট। আমাদের যেই একটা ন্যাশনাল লেভেল স্টাডি আমরা কন্ডাক্ট করেছি, যে স্টাডি টাইটেল ইজ ফুড ইনফ্লেশন অ্যান্ড অ্যানালিসিস অন প্রাইস ডায়নামিক্স অফ এসেনশিয়াল কমোডিটিস। সো এই স্টাডিটা আমরা কন্ডাক্ট করেছি যখন আমরা দেখেছি গত এই বছরের প্রারম্ভ থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা দেখেছি ফুড ইনফ্লেশন হাইক বা ফুড ইনফ্লেশন যে সোরিং ট্রেন্ড ইজ বিকাম এ মেজর কনসার্ন। আমরা সমগ্র অর্থনীতিতে সকল স্টেক হোল্ডার, প্রাইভেট সেক্টর বা আমাদের সাধারণ মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে ফুড ইনফ্লেশন বা ইনফ্লেশনের একটা চরম প্রভাব রয়েছে। সো সেই ইনফ্লেশন প্রেশারটা আমাদেরকে যে এফেক্ট করছে, এবং আমরা প্রতিনিয়ত দেখছি ভেরি ভোলাটাইল এবং আনস্টেবল মার্কেট সিচুয়েশন আমরা প্রায় অবজার্ভ করছি। প্রাইসের ক্ষেত্রে একটা বিভিন্ন ধরনের একটা ফ্রিকোয়েন্ট প্রাইস চেঞ্জ বা ট্রেন্ড আমরা দেখছি। সো এই বিষয়গুলোকে আমরা অ্যাড্রেস করার জন্য বা আলটিমেটলি আমরা আইডেন্টিফাই করতে চেয়েছিলাম যে একটা ন্যাশনাল লেভেল একটা এম্পিরিক্যাল স্টাডির মাধ্যমে যে আমাদের কোন কোন কারণগুলো আসলে আমাদের ফুড ইনফ্লেশনকে ট্রিগার করে বা ফুড ইনফ্লেশনকে আমাদের অনেক ক্ষেত্রে এটা প্রমোট করে, সেই বিষয়গুলোকে আমরা আইডেন্টিফাই করা এবং আমাদের যে প্রাইস ডায়নামিক্স যেখানে আমরা দেখি, যেখানে তিনটা লেয়ারে আমাদের যারা এই মার্কেটে এক্সিস্ট করে, যেমন প্রডিউসার, তারপরে হচ্ছে আমরা হোলসেলার বা রিটেইলার, এই যে একটা চেইন প্রসেস, এর মধ্যে কোথায় কোথায় প্রাইস হাইক হয় সেই বিষয়গুলোকে আমরা আরও স্পেসিফিক্যালি জানার জন্য আমাদের স্টাডিটা করেছি। আমাদের এই স্টাডিটা পিওরলি আমরা নিজেদের ঢাকা চেম্বার থেকে আমাদের রিসার্চ ডিপার্টমেন্ট এটা আমরা পরিচালনা করেছি। অ্যান্ড নাও আই এম গোয়িং টু শেয়ার সাম অফ দ্য মেজর ফাইন্ডিংস and the methodology and the process I have followed and the findings what I have got out of my whole research study conducted by the Dhaka Chamber আপনাদের সামনে তুলে ধরব। আমাদের এখানে যে ফাইন্ডিংস বা আউটকাম যা আমরা এখানে শেয়ার করব, আমি at the outset I would love to let you all be very clear about that. এখানে আমাদের কোনো ব্যক্তিগত বা আমাদের প্রাতিষ্ঠানিক কোনো মতামত এখানে আমরা দিচ্ছি না। এখানে সম্পূর্ণ রিসার্চ থেকে যে আমরা ফাইন্ডিংস বা যে অবজারভেশন বা যে রেকমেন্ডেশনগুলো আসছে সেগুলোই আমরা এখানে আজকে তুলে ধরব। সো টু স্টার্ট উইথ দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টাডি, আমি কিছুক্ষণ আগেই বলেছি we have seen the last year in the fiscal year 2023 আমরা on an average inflation was noticed about 9.5%. এরপরে যদি আমরা দেখি into 2023 and fiscal year 2024, এই fiscal year আমরা দেখেছি inflation remain over 10% on an average up and down the whole country. এবং যদি আমরা ফুড ইনফ্লেশনের কথা বলি তাহলে আমরা দেখছি জুলাই wasn't very exclusive into 2024. তখন food inflation hike has become extremely up about the 14.10%. এবং এই ইনফ্লেশনের কারণে আমরা দেখেছি আমাদের এসেনশিয়াল গুডস লাইক ফুড, ট্রান্সপোর্টেশন, হেলথ কেয়ার, এডুকেশন সব কিছুরই খরচ আমাদের সিগনিফিকেন্টলি বেড়ে গিয়েছে। ইভেন ইফ ইনফ্লেশন অলসো এফেক্টেড দ্য বিজনেস ইন টার্মস অফ procuring the raw materials, labor costs and the profit margins, and that also pushed the consumer for the higher prices as well. এখন আমরা যদি দেখি যে আমরা এই যে একটা ব্যাকগ্রাউন্ডের কথা বললাম, তারপর প্রবলেম স্টেটমেন্টে যদি আমরা এখানে দেখি যে ফুড ইনফ্লেশন ডিসপ্রপোর্শনেটলি এফেক্ট করছে টু দ্য লার্জ এক্সটেন্ট অফ পিপল হু আর অ্যাকচুয়ালি ইন দ্য ভালনারেবল অ্যান্ড দ্য লো ইনকাম গ্রুপ অফ দ্য পিপল। অ্যান্ড ইনফ্লেশনারি স্ট্রেস সেটা কিন্তু অ্যাক্রস দ্য বোর্ড সবাইকেই পিপল আপ অ্যান্ড ডাউন দ্য হোল কান্ট্রি টু লার্জ এক্সটেন্ট আমাদের এফেক্ট করছে। সো আমরা আসলে এখান থেকে আইডেন্টিফাই করতে চেয়েছিলাম যে
কেন আমাদের রুট কজগুলো কী। সো আপনি যদি এখানে আমাদের অবজেক্টিভটা বলি, আমাদের স্টাডি, আমরা এখানে 3টা অবজেক্টিভ এখানে ডিফাইন করার চেষ্টা করেছি টু ভেরি ক্যাটেগরিক্যালি ফাইন্ড আউট যে আমাদের ইস্যুসগুলো কী বা চ্যালেঞ্জেস বাগুলো কী কী আছে। দ্য নাম্বার 1 অবজেক্টিভ ইজ টু আইডেন্টিফাই দ্য রুট কজ অফ দ্য ফুড ইনফ্লেশন, and number 2 objective is to measure the price variation across the products and geography and sources of the selected food products. Number 3 objective is to provide some recommendations on how to decline the food inflation in Bangladesh. এখন সিন্স আমরা এটা একটা একাডেমিক যদি বলেন অথবা একটা একটা অ্যাপ্লাইড রিসার্চের কথাও যদি আমরা বলি, সেক্ষেত্রে আমাদের যে প্রসেস বা যে মেকানিজমগুলো আমাদের ফলো করতে হয় সেইভাবে যদি আমি যাই, আমরা একটা রিসার্চ গ্যাপ আইডেন্টিফাই করেছি। আমরা দেখার চেষ্টা করেছি বিভিন্ন ধরনের লিটারেচার দেখে whether there has been any study held in earlier time in Bangladesh or the different part of in the country. আমরা দেখেছি বাংলাদেশে ফুড ইনফ্লেশন নিয়ে কিন্তু বিভিন্ন সময় we often see the different story, different investigative report comes into the newspaper. Sometimes some research organization also does some report. কিন্তু বাংলাদেশে আমরা একাডেমিক্যালি দেখেছি ট্রেড লিবারালাইজেশন ছাড়া সাপ্লাই চেইন ইনএফিশিয়েন্সিস, ইন্টারমিডিয়ারিজ যারা থাকে তারা কিভাবে ইনফ্লেশনকে কন্ট্রোল করে, এই ধরনের কিছু আমরা রিসার্চ পেয়েছি। অ্যাট দ্য সেম টাইম আমরা রিজিওনালি কিছু রিসার্চ পেয়েছি হুইচ অ্যাকচুয়ালি রিলেটস টু দ্য হাউ প্রাইস এফেক্ট দ্য ফুড ইনফ্লেশন, হাউ প্রাইস ডায়নামিক্স আর রিলেটেড টু দ্য ফুড ইনফ্লেশন, এই ধরনের কিছু আমরা কাজ পেয়েছি। ট্রেড লিবারালাইজেশন কীভাবে ইনফ্লেশনকে এফেক্ট করে, এই ধরনের কাজগুলোকে আমরা পেয়েছি। সো আমরা দেখেছি যে আমরা একটা রিসার্চ গ্যাপ ডিরাইভ করার চেষ্টা করেছি, যে আমরা পেলাম যে এখন পর্যন্ত নো কম্প্রিহেন্সিভ ন্যাশন ওয়াইড সার্ভে হ্যাজ বিন হেল্ড to analyze the food inflation trend across the different areas এবং what are the major reasons যে কী কোন কোন বিষয়গুলো ইনফ্লেশনকে ট্রিগার করে, সেগুলো করার জন্য কোনো আমরা স্টাডি দেখি নাই। হোয়াট ইজ দ্য as far as I know, as far as my knowledge concerned, যাকে আমরা যে একটা রিসার্চ কোশ্চেন আমরা এখানে ডেভেলপ করেছি সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য প্যাটার্ন অফ প্রাইস ভেরিয়েশনস ইন দ্য এসেনশিয়াল কমোডিটিস ইন বাংলাদেশ। আমি শ্রদ্ধার সাথে বলতে চাই, আমাদের বাংলাদেশে আমরা জানি বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স দে অফটেন and every month periodically they publish the CPI বা consumer price index, তারা একইভাবে food index, non-food index report publish করে, কিন্তু we do not see that they do not investigate the major causes or the root causes, the reasons what actually triggered that higher inflation, সেগুলো কিন্তু ওনারা করছেন না। ওনারা শুধুমাত্র ইনফ্লেশনটাকে কি কেন প্রত্যেক মাসে মাসে কী পরিমাণ বাড়ছে কমেছে, দে ডু অনলি দ্য সিপিআই পাবলিকেশন রিপোর্ট, দ্যাটস হোয়াট দে ডু অনলি। সো বাট অ্যাট দ্য সেম টাইম আমরা যখন দেখেছি দ্য ওয়ে বিবিএস অ্যাকচুয়ালি কন্ডাক্টস দেয়ার অ্যানুয়াল দ্য মান্থলি সিপিআই বা ইনফ্লেশন রিপোর্ট, সেখানে আমরা দেখেছি ওনারা প্রায় 383টা আইটেম নিয়ে কাজ করেন আউট অফ 749 ভ্যারাইটিস, এবং 154টা মার্কেটে যান আরবান এবং রুরাল এরিয়াতে, এবং কিন্তু ওনাদের এটার সাথে আমাদের ওনারা কিন্তু কোনো কজ অ্যানালিসিস করেন না, কিন্তু আমরা এখানে যাচ্ছি রুট কজগুলোকে আইডেন্টিফাই করা, এবং এই যে একটা সাপ্লাই চেইন ফ্রম প্রডিউসার টু দ্য রিটেইলার এবং ফ্রম ইম্পোর্টার টু দ্য রিটেইলার, এই পর্যন্ত যে সাপ্লাই চেইন প্রসেসে দুটো স্টেজে কোন কোন জায়গাগুলো প্রাইস ডায়নামিক্সগুলো কীভাবে চেঞ্জ হয় বা কোথায় কোথায় প্রাইস স্পাইক হয় বা হাইক হয় এবং কেন হয়, সেগুলো নিয়ে আমরা আমাদের এই স্টাডিটা পরিচালনা করেছি। So briefly let me tell you about the methodology. আমরা এখানে রিসার্চ methodologyটা কি ব্যবহার করেছি, যে how we are actually different from the other works. আমরা যদি দেখি আমাদের এটা একটা explanatory research by design. আমরা we use the triangulation, যদিও এটা predominantly it is a quantitative research but we try to use the both triangulation. আমরা quantitative এবং qualitative approach ব্যবহার করেছি। আমরা স্যাম্পলিং যেটা নিয়েছি, স্যাম্পলিং ইজ a non-probabilities convenience sampling survey আমরা করেছি। আমাদের রেসপন্ডেন্ট সাইজ ছিল 600 রেসপন্ডেন্টস up and down the whole Bangladesh, এবং সেটা আমরা অগস্টের লাস্ট উইকে প্রায় 10 দিন যাবৎ ধরে আমরা এই স্টাডিটা করেছি, এবং আমাদের due to the some of the political unrest এবং political instability কারণে আমরা হয়তো ওই সময় আরও এটাকে এক্সপান্ড করার সুযোগ থাকলেও আমরা সেভাবে এটাকে ওইভাবে করতে পারি। ইট ইজ ওয়ান অফ দ্য লিমিটেশনস। আমরা 8টা ডিভিশনকে কভার করেছি, উই ট্রাই টু কভার দ্য হোল বাংলাদেশ। 8টা ডিভিশনকে আমরা এখানে নিয়েছি। আমরা আমাদের এখানে যেই রেসপন্ডেন্টস যারা ছিল, যাদেরকে আমরা ইন্টারভিউ বা সার্ভে করেছি, তার মধ্যে আমার ডিরেক্ট রেসপন্ডেন্ট ছিল প্রডিউসার, হোলসেলার, রিটেইলার অ্যান্ড ইম্পোর্টার্স। আমরা 16 KI করেছি, কোয়ালিটেটিভ ইনপুট অ্যানালিসিস নেওয়ার জন্য, ইনসাইট নেওয়ার জন্য।
আমরা 9টা ফোকাস গ্রুপ ডিসকাশন করেছি। একইভাবে আমরা ন্যাশনাল লেভেলে ফোকাস গ্রুপ ডিসকাশন করেছি। সো এরপরে আমাদের আমরা যে এম্পিরিক্যাল স্টাডি প্রাইমারি যেই কোয়ান্টিটেটিভ ডেটা পেয়েছি সেটা আমরা বিভিন্ন এসপিএসএস এবং কোয়ান্টিটেটিভ টুলস টেকনিকের মাধ্যমে আমরা এটাকে অ্যানালিসিস করেছি। এখানে আরেকটা বিষয় আমার মনে হয় একটু বলা দরকার যে আমাদের ম্যাথোলজি টু মেক ইট ক্লিয়ার, আমরা যখন এই স্টাডিটা করতে যাই ফুড ইনফ্লেশনকে নিয়ে, তখন আমরা এখানে দেখেন আমার এখানে রিপোর্টে বলা আছে বা স্ক্রিন ইফ ইউ ক্যান সি দ্য বটম পয়েন্ট এসেস আমরা 21টা প্রোডাক্টকে এখানে নিয়েছি অফ টোটাল 21টা প্রোডাক্ট আমরা নিয়েছি। কারণ হচ্ছে আমরা এখানে দেখলাম যখন বিবিএস ওনারা ইনফ্লেশন স্টাডি করেন দে টেক কোয়াইট এ বিগ নাম্বার অফ প্রোডাক্ট, প্রায় 150 বা আমি একটু আগে বলেছি 380-র উপরে তারা প্রায় প্রোডাক্ট নিয়ে থাকে, কিন্তু এগুলো এমন প্রোডাক্ট থাকে যেগুলো অনেক সময় রেপিটেটিভ ইউজ হয় না। তা আমরা দেখলাম যে প্রোডাক্টগুলোর আসলে ইনফ্লেশনে ওয়েটেজটা একটু বেশি কন্ট্রিবিউট করে এবং দ্য প্রোডাক্টস হ্যাভ গট এ ফ্রিকুয়েন্ট ইউজেস অ্যান্ড হ্যাভ এ রেপিটেটিভ ইউজেস, যেমন চাল, চিনি, তেল, এগুলো আমাদের রেপিটেটিভ কনজামশন হয়। তো সেইভাবে আমরা দেখলাম যে আমরা আসলে রেপিটেটিভ কনজামশন হয় এই ধরনের 21টা প্রোডাক্টকে আমরা আমাদের এখানে কনসিডারেশন নিয়েছি। দিস ইজ প্রিসাইজলি অ্যাবাউট মাই ম্যাথোলজি অফ দ্য স্টাডি। আমরা সারা 8টা ডিভিশনে প্রায় 49টা ডিস্ট্রিক্টে আমরা গিয়েছি to reach out the all of the survey respondent and survey participants আমরা এই সার্ভে কন্ডাক্ট করার জন্য প্রত্যন্ত অঞ্চলে আমাদের টার্গেট ছিল প্রায় 53টা ডিস্ট্রিক্টে যাওয়ার জন্য, বাট একই সময় আমরা দেখেছি বাংলাদেশে ওই সময় বন্যাও ছিল, যার কারণে আমরা কয়েকটা ডিস্ট্রিক্টে যেতেও পারিনি। আমি এখানে যদি এখন একটু আপনাদেরকে স্যাম্পল ডিস্ট্রিবিউশনটা দেখাই, আমরা যে 600 স্যাম্পল নিয়েছি 8টা ডিভিশনে we have split the 600 samples accordingly in the same number. আপনি যদি দেখেন আমরা এখানে প্রত্যেকটা ডিভিশনের ক্ষেত্রে দেখিয়েছি, যেমন ঢাকাতে 16 জন প্রডিউসার, 9 জন ইম্পোর্টার এবং হোলসেলারের ক্ষেত্রে আমরা দেখেছি 25 জন। অর্থাৎ দেখেন 25 জন প্রডিউসার এবং ইম্পোর্টারের জন্য 25টা তার চ্যানেল অফ ডিস্ট্রিবিউট বা তার সাপ্লাই চেইন প্রসেসে আমরা আরও 25 জন হোলসেলার ছিল। একইভাবে আমরা যখন ওই 25 জনের জন্য আবার তারা যেই চেইনে যারা রিটেইলারের কাছে যায় তাদের প্রোডাক্ট বিক্রি করে, ঠিক একইভাবে এরকম 25 জন রিটেইলারের কাছে গিয়েছি। এইভাবে প্রত্যেকটা ডিভিশন থেকে উই ট্রাই টু কভার 75 স্যাম্পলস ইউনিফর্ম অর দ্য সেম নাম্বার অ্যাক্রস দ্য অল ডিভিশনস। দেখেন আমরা এখানে একটু আমি now I'll be in very detail about my findings. So prior to going into the details of my findings, let me be very clear about we have a lot of table presentation down there. আমরা দেখেন যে প্রত্যেকটা প্রোডাক্টকে যখন আমরা যে 21টা প্রোডাক্টকে আমরা যখন এখানে রিপ্রেজেন্টেশন করেছি ফাইন্ডিংগুলোকে, আমরা এখানে দেখানোর চেষ্টা করেছিলাম প্রডিউসার, হোলসেলার, একইভাবে রিটেইলার লেভেলে। যখন আমরা এগুলোকে আমরা প্রেজেন্টেশন করেছি, দেখেন আমি ফর ইনস্ট্যান্স আমরা চালের উদাহরণ দিয়ে আমি বলতে পারি, এখানে আমরা যখন প্রডিউসারের প্রাইস বা কস্ট অফ প্রোডাকশন দেখিয়েছি, সেখানে আমরা তার ধানের সাথে ধান উৎপাদনের জন্য তার যে পরিমাণ সিডস, ফার্টিলাইজার বা লেবার দরকার হয়, যেগুলো ডিরেক্ট বা প্রাইমারি কস্ট, সেগুলোকে আমরা এখানে ইনভলভ করেছি বা আমরা কনসিডারেশন নিয়েছি। যখন হোলসেলার তার প্রাইসটাকে আমরা নিয়েছি, কোন দামে সে বিক্রি করে, সেখানেও আমরা কিছু ইনডিরেক্ট কস্টকে আমরা আনতে পারিনি, বা যেগুলো ডিরেক্ট কস্ট ইনভলভ তার বিজনেসের সাথে বা ওই প্রোডাক্টের সাথে, সেগুলোকে আমরা এনেছি। যেমন তার ধান বিক্রি করতে, ধান থেকে চাল ভাঙানোর যে খরচ, ট্রান্সপোর্টেশন, এগুলো। আবার যখন রিটেলের কাছে গিয়েছি, রিটেলার তার এখানে ট্রান্সপোর্টেশন আছে, প্যাকেজিং আছে, ডিস্ট্রিবিউশন, রিটেল মার্কআপ, এইভাবে। অর্থাৎ আমি ধান দিয়ে একটা উদাহরণ দিয়ে বোঝালাম, এইভাবে আমরা প্রত্যেকটা প্রডিউসার, হোলসেলার, রিটেইলার লেভেলে তাদের প্রাইসিংটা যখন আমরা নিয়েছি, মোরলেস আমরা এই ম্যানারই চেষ্টা করেছি সেগুলোকে কভার করার জন্য। Now I'm going to make a small, I think it's not a small table, a bit clumsy, a bit detailed table. এখানে আমরা টেবিলে 2টা অংশ আছে। প্রথম অংশটা আমি দেখাতে চাই। আমি কিছুক্ষণ আগে যখন বলেছি আমরা যে 21টা প্রোডাক্টের মধ্যে 12টা প্রোডাক্ট হচ্ছে আমার হোললি লোকালি প্রডিউস প্রোডাক্ট এবং 9টা প্রোডাক্ট আছে যেগুলি ইম্পোর্টেড আইটেমস। আবার এর মধ্যে 4টা প্রোডাক্ট আছে কমন, যেগুলি লোকালিও হয়ে থাকে, আবার একইভাবে আমরা ইম্পোর্ট সোর্স থেকেও পাই। যেমন লেন্টিল আছে, তারপর রেড চিলি আছে, এরকম আমাদের বেশ কিছু প্রোডাক্ট আছে, তারপর গার্লিক আছে। সো আমরা প্রথমে এখানে যেটা দেখাতে চাই যে লোকালি 16টা যে প্রোডাক্ট আমরা বাস্কেটে নিয়েছি, তাদের প্রাইস চেঞ্জ অর দ্য প্রাইস ডাইনামিজমটা কী ছিল ফ্রম প্রোডাকশন লেভেল টু
এন্ড ইউজার আগ পর্যন্ত রিটেল এন্ড পর্যন্ত রিটেলার যখন বিক্রি করে এই পর্যন্ত তার প্রাইস ট্রেন্ডটা কেমন ছিল সেটা এখানে আমি দেখানোর চেষ্টা করেছি। প্রথম টেবিলে যদি আপনারা কাইন্ডলি একটু দেখেন, আই পুট দ্য 3 ডিফারেন্ট কালার ফর ইউর কনভিনিয়েন্স অফ আন্ডারস্ট্যান্ডিং। দেখেন প্রথমে আমি এখানে প্রডিউসারের প্রোডাকশন কস্ট, তারপর সেলিং প্রাইস, আমি যদি কলামগুলোর নামগুলো দেই, দ্য চেঞ্জ অফ প্রোডাকশন এবং তার সেলিং প্রাইসের এই দুটো চেঞ্জের ক্ষেত্রে তার কী পরিমাণ প্রাইস চেঞ্জ হয়েছে। এরপর যদি ইফ ইউ সি দ্য ব্লু দ্য গ্রিন বার্স, দ্য গ্রিন কলামস, ইট ডিপেক্টস অ্যাবাউট দ্য হোলসেলার বাইং কস্ট, উনি কী দামে হোলসেলার সোল্ড ইট, এবং উনি যখন এটা প্রডিউসার থেকে কিনেছেন সেখানে প্রাইসের কী চেঞ্জ হয়েছে, এর পরবর্তীতে হোলসেলার যখন এটা বিক্রি করেছেন তার বাইং এবং সেলিং ক্রস প্রাইসের মধ্যে কী ডিফারেন্সটা ছিল। ইফ ইউ সি দ্য ব্লু কলাম, দ্য 4 কলামস, ইট ডিপেক্টস অল অ্যাবাউট এক্সিবিটস দ্য রিটেলার কী দামে হোলসেলার থেকে কিনেছে এবং উনি পরবর্তীতে যেটা যখন বিক্রি করেছেন সেখানে কী পরিমাণ প্রাইস চেঞ্জ হয়েছে, এবং পরবর্তীতে যখন উনি এটা বিক্রি করেন সেখানে পার্সেন্টেজ অফ প্রাইস চেঞ্জটা কী আছে। এবং আপনারা দেখেন অন দ্য এক্সট্রিম রাইট অন মাই সাইড যে কলমটা আপনারা দেখতে পাচ্ছেন, চেঞ্জ অফ প্রোডাকশন ভার্সেস রিটেল প্রাইস। এখানটাতে আমরা দেখিয়েছি যেহেতু একটা সাপ্লাই চেইন প্রসেসে প্রডিউসার থেকে শুরু করে রাইট এন্ড রিটেইলার পর্যন্ত এই প্রসেসের মধ্যে আমরা দেখিয়েছি যে প্রোডাকশন এন্ড থেকে যখন একটা প্রোডাক্ট প্রডিউস হয় এবং যখন এটা রিটেল এন্ডে বিক্রি হয় সেখানে কি পরিমাণ প্রাইস চেঞ্জটা হয় ফ্রম বিগিনিং এন্ড টু দ্য এন্ড, একদম লাস্ট এন্ড পর্যন্ত গিয়ে বা লাস্ট এন্ড অফ এই যে সাপ্লাই চেইন প্রসেস সেখানে। সেক্ষেত্রে যদি আমি আপনাদের একটু দেখা, আমি এখানে একটু কালার মার্ক করেছি। যেমন কোর্স রাইসের ক্ষেত্রে যদি আমি বলি, আমি প্রাইস রেঞ্জের ক্ষেত্রে আমরা এখানে দেখিয়েছি আমরা ন্যাশনাল অ্যাভারেজ প্রাইস নিয়ে এসেছি। অ্যাট দ্য সেম টাইম আমরা 8টা ডিভিশন অ্যাক্রস দ্য 8 ডিভিশন মিনিমাম ম্যাক্সিমাম প্রাইস দেখিয়েছি। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা প্রোডাক্টের অ্যাভারেজ মিনিমাম ম্যাক্সিমাম প্রাইস দেখানোর চেষ্টা করেছি এবং সেগুলো প্রোডাকশন কস্ট, সেলিং প্রাইস সব কিছু দেখানোর চেষ্টা করেছি। এখন এইখানে এই পেজে আমি যেটা আপনাদের জন্য যে ফাইন্ডিং সেটা হচ্ছে, ইফ ইউ লুক অ্যাট দ্য অরেঞ্জ অর দ্য ইয়েলো কলাম, লাস্ট ইয়েলো কলাম, এখানে দেখবেন একজন প্রডিউসার যে প্রাইসে বিক্রি করেন আপন হিজ প্রোডাকশন কস্ট। আমরা যদি দেখি কোর্স রাইস, ফাইন রাইস, অনিয়ন বা গার্লিক, প্রত্যেকটা জায়গায় এগুলো আমি রেড মার্ক করেছি। টু লার্জ এক্সটেন্ট দেখছি ওনারা প্রোডাকশন কস্টের চেয়ে প্রায় 59.48% অ্যাডিশনাল প্রাইসে ওনারা বিক্রি করছেন। কোর্স রাইস, ফাইন রাইসের ক্ষেত্রে 75.93, অনিয়নের ক্ষেত্রে 116%, 116.41%, জিঞ্জারের ক্ষেত্রে 196%, গার্লিকের ক্ষেত্রে 181%। এগুলো একটু লিটল হায়ার প্রাইস আপ, যার কারণে আমি এগুলো মার্ক করেছি। এরপরে আরও দেখেছেন অন্যান্য প্রত্যেকটা প্রোডাক্টের এগেন্সে কী পরিমাণ প্রাইস চেঞ্জ হয়। এখন একইভাবে দেখেন আমি যদি সেই লাস্ট কলামে চলে যাই তাহলে আমরা দেখছি যে আমার প্রোডাক্টগুলোর ক্ষেত্রে যেমন কোর্স রাইসের ক্ষেত্রে প্রডিউসার এন্ড থেকে শুরু করে রিটেইলার এন্ড পর্যন্ত গিয়ে যে প্রাইস এডিশন বা প্রাইস হাইক বা প্রাইস অ্যাড হচ্ছে সেখানে দেখা যাচ্ছে প্রায় 215.11% তার কোর্স রাইসের ক্ষেত্রে প্রাইস অ্যাপ হয় বা প্রাইস এডিশন হয় বা প্রাইস যোগ হচ্ছে। ফাইন রাইসের ক্ষেত্রে 306.93%, অনিয়নের ক্ষেত্রে 238.96%, জিঞ্জারের ক্ষেত্রে 301.33%, গার্লিকের ক্ষেত্রে 276%, অ্যান্ড দেন ইন দ্য বটম মাছের ক্ষেত্রে আমরা দেখছি, আমরা রুই মাছকে নিয়েছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রম প্রডিউসার এন্ড টু রাইট দ্য রিটেইলার এন্ডের প্রাইস গিয়ে পরবর্তীতে যে প্রাইস চেঞ্জ বা শিফট দেখছি 102.6%। আবার এই টেবলেও আপনারা দেখতে পাচ্ছেন আমি বেগুনি বা ভায়োলেট কালার এখানে মার্ক করেছি। দেখেন দুইটা প্রোডাক্টের ক্ষেত্রে ব্রয়লার চিকেন বা বিফ সেগুলোর ক্ষেত্রে আবার প্রডিউসার থেকে শুরু করে রিটেল এন্ডে যে প্রাইসে বিক্রি হয় থ্রু আউট দ্য হোল প্রসেস, সেই জায়গাটা কিন্তু খুব একটা বেশি প্রাইস হাইক হয় না, প্রাইস হাইক বা প্রাইস চেঞ্জ বা প্রাইস স্পাইক আমরা নোটিস করি নাই। আমি এখানে মোট প্রায় 9টা প্রোডাক্ট দেখিয়েছি। পরের পেজে যে 16টা প্রোডাক্টের বাকিগুলো যদি এখানে দেখেন, লেন্টিল, পটেটো, তারপরে রেড আমারনাথ, এটা হচ্ছে লাল শাক, তারপর হচ্ছে সল্ট, গ্রিন চিলি, টার্মারিক বা রেড চিলি, টোটাল 16টা। এখানেও যদি আমরা ইউনিট প্রাইস ব্রেকগ্রাউন্ডটা দেখি সেখানেও আমরা একইভাবে দেখছি ইন এ সেম ম্যানার। দ্য ওল্ড টেবল প্রেজেন্টেশন হ্যাজ বিন ডিজাইন ইন এ সেম ম্যানার। আমরা প্রডিউসার, হোলসেলার, রিটেলার 3টা সেগমেন্টকে এখানে প্রাইসের কী চেঞ্জ হয় সেটা এখানে দেখানোর চেষ্টা করেছি। এখানেও আপনারা দেখেন দ্য অরেঞ্জ কলাম, দ্য চেঞ্জ প্রোডাকশন ভার্সেস সেলিং প্রাইসের ক্ষেত্রে আমরা লেন্টিলের ক্ষেত্রে দেখছি 87.17% প্রাইস চেঞ্জ, পোটেটোর ক্ষেত্রে 87.05, গ্রিন চিলির ক্ষেত্রে খুব এক্সট্রিম 227
127 এবং টার্মারিকের ক্ষেত্রে 480.85%, রেড চিলি ক্ষেত্রে 183.6%। দেখেন প্রোডাকশন কস্ট যদি আপনার প্রথম কলামটা দেখেন, তার প্রোডাকশন কস্ট যেটা হচ্ছে আমরা দেখছি, আমি যদি এখানে টার্মারিকের কথা বলি, তার অ্যাভারেজ প্রোডাকশন কস্ট হচ্ছে 34 টাকা 76 পয়সা, কিন্তু উনি বিক্রি করছেন হোলসেলের কাছে 201 টাকা 88 পয়সা। তো যদিও আমাদের কাছে এটি একটু অ্যাবনর্মাল মনে হচ্ছে, বাট অ্যাকচুয়ালি আমরা যখন এটাকে গো ইনটু দ্য ডিটেল অ্যান্ড ডিগ ডাউন যে এটা কেন হয়েছে, টার্মারিকের ক্ষেত্রে দেখা গেছে কি এখানে যে কোনো একটা 1 কেজি টার্মারিক যখন কাঁচা এটাকে নেওয়া হয়, এটাকে শুকানোর পরে সেটা কিছু ওয়েট লস হয়, কিছু স্পয়েলেজ হয়, এরপরে দেখা যাচ্ছে কি 1 কেজি হলুদ থেকে কিন্তু 1 কেজি হলুদ পাওয়া যায় না। আবার পরবর্তীতে দেখা যাচ্ছে কি এটার সাথে আবার প্রডিউসার যিনি, ওনার বিভিন্ন ধরনের ডিরেক্ট কস্ট ইনভলভ থাকে, সব কিছুকে মিলেই দেখা যায় তার সেলিং প্রাইসটা ন্যাচারালি একটু বেড়ে যায়। দিস ইজ হোয়াট উই হ্যাভ ফাউন্ড ফ্রম দ্য ফিল্ড, ফ্রম দ্য গ্রাউন্ড, দ্য ফাইন্ড ইজ ওয়াই দ্য প্রাইস ইজ হাফ। ঠিক একইভাবে যদি আপনারা হোলসেলের ক্ষেত্রে দেখেন, হোলসেলের ক্ষেত্রে আমরা প্রডিউসারের লেভেলে যেরকম খুব এক্সরবিটেন্ট রেটগুলো দেখছি, যে প্রাইস এডিশন বা হাইক বা প্রাইস কন্ট্রিবিউশন, সেগুলো কিন্তু হোলসেলার যদি আপনারা দেখেন যে দ্য গ্রিন কলাম, দ্য লাস্ট ওয়ান, সেখানে খুব সেরকম এক্সরবিটেন্ট রেট দেখছি না। এখন যদি আমরা দেখি রিটেইলার এন্ডে চলে আসি, তাহলে এই যে প্রোডাকশন কস্ট এবং রিটেইলের ক্ষেত্রে আমরা যদি দেখি, লেন্টিলের ক্ষেত্রে একদম শেষ এন্ডে গিয়ে রিটেইলারে যেই দামে বিক্রি করছে এবং প্রোডাকশন কস্ট যা ছিল এর মধ্যে প্রাইস হাইক হয়েছে 164.68%, পটেটোর ক্ষেত্রে 215.99%, এবং রেড আমন্নাথের ক্ষেত্রে 212, এবং লবণের ক্ষেত্রে 182.91%, গ্রিন চিলি 376, এবং টার্মারিকের ক্ষেত্রে দেখেন 830%-এর মতো আছে এই, এবং রেড চিলি ক্ষেত্রে আছে। এখন আমরা while we also ask the question that how do you feel, what do you feel that why these are the prices are actually going up, আমরা যখন এই 3 স্টেক হোল্ডারকে জিজ্ঞেস করেছি, so from the ground the responses we got that majority তারা বলেছে যে তাদের ইনক্রিজ প্রোডাকশন কস্ট বেড়ে গিয়েছে, কারণ তাদের লেবার কস্ট বেড়ে গেছে, ফিল্ড লেভেলে যারা ফার্মাররা এগুলো প্রডিউস করে, এখানে যে পেস্টিসাইড দিতে হয়, তাদের যে ফার্টিলাইজার দিতে হয়, সেগুলো খরচ অনেক সময় বেশি। তারপর হচ্ছে লো সাপ্লাই ইজ এ কমন ইস্যু দ্যাট এফেক্ট দ্য প্রাইস হাইক অফ দ্য অনিয়ন, জিঞ্জার, গার্লিক, এগুলো কিন্তু অনেক আলোচনা এসছে, বা ফিল্ড লেভেলে আমরা যে রেসপন্সগুলো পেয়েছি সেখান থেকে। ইনএফিশিয়েন্ট মার্কেট মেকানিজমের কারণে কিছু কিছু প্রোডাক্টে, ব্রয়লার, চিকেন, বিফ, গ্রিন চিলি, এগুলো দাম বেড়ে যায়। হাই ট্রান্সপোর্টেশন কস্ট হ্যাজ বিকাম অ্যানাদার মেজর কনসার্ন, অ্যান্ড মার্কেট ডমিনেন্স বাই দ্য হোলসেলার। কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে আমরা দেখেছি সেই জায়গাগুলো হোলসেলারদের বেশ কিছু ডমিনেন্স কাজ করে, যেমন গার্লিক, এগ, মাছ বা ফাইন রাইস, এগুলোর ক্ষেত্রে, এবং একটা লোকালাইজ মার্কেট পাওয়ারও একটা তৈরি হয়েছে কিছু কিছু জায়গায়। এই এখন আমি একটু আগে যে প্রোডাক্টগুলো দেখালাম, যে 16টা প্রোডাক্ট, সেটা এখন আমি একটা ডিভিশন ওয়াইজ পিকচারটা দেখাবো। আসলে কি সারা বাংলাদেশের চিত্র কি এক? সারা বাংলাদেশের প্রাইস চেঞ্জ ট্রেন্ডটা কি একই রকম? সারা বাংলাদেশের প্রডিউসার থেকে শুরু করে রিটেইলার পর্যন্ত গিয়ে প্রাইস লেভেলে কি পরিমাণ আপ অ্যান্ড ডাউন বা কি চেঞ্জগুলো হচ্ছে, দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু শো, অ্যান্ড অলসো শো ইউ দ্যাট হোয়াট কজেস দ্যাট প্রাইস ফ্লাকচুয়েশন আপ অ্যান্ড ডাউন। দ্য হোল 8 ডিভিশন ইজ হোল ফর এ কাইন্ড ইনফরমেশন। ঠিক এখানটা যদি আপনারা দেখেন, ঠিক আমি একইভাবে একটু আগে যেই অ্যাভারেজ প্রাইস যেগুলো দেখিয়েছিলাম 16টা প্রোডাক্টের, এখন আমি ডিভিশন ওয়াইজ যাচ্ছি। প্রথমে বরিশালের ক্ষেত্রে যদি আমি তাকাই, আমার এখানে যে টেবলের প্রেজেন্টেশনটা, এটা কিন্তু সিমিলার ফ্যাশন। প্রথমে একটু আগে যে টেবলটা দেখিয়েছি, ঠিক একই নাম্বার অফ ভেরিয়েবলস বা একই নাম্বার অফ আইটেমস এবং সেম ম্যানারে এটা করা হয়েছে। আপনারা যদি কালার কোড দেখেন সেটাও বুঝবেন। প্রথম প্রোডাক্ট, প্রডিউসার, সেলিং প্রাইস, তার প্রাইস চেঞ্জ, হোলসেলারের আমরা যেই গ্রিন কলামগুলো আছে, হোলসেলারের কন্ডিশন কী প্রাইসে চেঞ্জ করছেন সেগুলো, এবং রিটেলার প্রাইস চেঞ্জ বা রিটেলার কী দামে কিনছেন, বিক্রি করেছেন। অ্যাট দ্য এন্ড দ্য লাস্ট কলাম যেটা হচ্ছে, সেটাও চেঞ্জ প্রোডাকশন ভার্সেস রিটেইলার। ঠিক আমি যদি সেম ম্যানারে এটাকে একটু অ্যানালিসিস করি আগের মতো, তাহলে আপনারা এখানে দেখতে পাবেন বরিশালের ক্ষেত্রে, আমি আসলে ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট ওয়াইজ যাব না, আমি একটু যেই কিছুটা আনইউজুয়াল প্রাইস হাইক বা অ্যাবনর্মালিটি একটু নোটিস করেছি, সেগুলি একটু আপনাদেরকে লেট মি টেল ইউ দ্যাট হোয়াট উই হ্যাভ নোটিস। ইন দ্য বরিশালে আমরা দেখেছি প্রডিউসাররা যখন প্রাইস চেঞ্জ সেল করেন, আপনারা যদি দেখেন অরেঞ্জ কলাম, দ্য থার্ড ওয়ান, সেখানেও আমরা দেখছি লেন্টিলের ক্ষেত্রে প্রায় 600% প্রাইস হাইক,
প্রাইস এডিশন আমি বলবো, এটাকে হাইক হয়তো বলা ঠিক হবে না আমার দিক থেকে। অ্যান্ড দেন বরিশালের ক্ষেত্রে আবার একইভাবে আমরা দেখছি, গ্রিন চিলির ক্ষেত্রে 500%, একইভাবে দেখেন টার্মারিকের ক্ষেত্রে 1288.89%, আবার রেড চিলির ক্ষেত্রে 137%। আমি রেড মার্ক করেছি যেগুলো there are some percentage of the price addition rate for the producer ends while he sell his product, সেই জায়গায় যেগুলো আসলে ওভার 100% প্রাইস এডিশন হয়েছে সেগুলো আমি রেড মার্ক করেছি। বাকিগুলো যেগুলো সিঙ্গেল ডিজিট বা ডাবল ডিজিট চেঞ্জ হয়েছে সেগুলো আমি রেড মার্ক করি না, কারণ এগুলো কিছুটা হলে আমাদের কাছে মনে হয় একটু এডিশনাল বা এক্সট্রা এক্সরবিটেন্ট প্রাইস হাইক। এখন যদি আমি লাস্ট কলমে চলে আসি, সেখানেও দেখেন বরিশালে আমরা যদি দেখি কোর্স প্রাইসের ক্ষেত্রে অ্যাট দি এন্ড প্রডিউসার থেকে রিটেইলার যে প্রাইস বিক্রি করেছে, এই দুটোর মধ্যে যদি আমরা পার্সেন্টেজ চেঞ্জ অফ প্রাইস পার্সেন্টেজ দেখি অ্যাক্রস দ্য হোল চ্যানেল ইন দ্য 3 tiers, 566.67% সেখানে প্রাইস চেঞ্জ বা প্রাইস অ্যাডিশন হয়েছে রিটেইলারের ক্ষেত্রে। আমরা যদি দেখি এখানে একইভাবে লেন্টিলের ক্ষেত্রে 1020%, অ্যাট দ্য সেম টাইম পোটেটোর ক্ষেত্রে 300%, আমরা একইভাবে দেখছি গ্রিন চিলির ক্ষেত্রে 1100% এবং টার্মারিকের ক্ষেত্রে 2011%, আর এবং রেড চিলির ক্ষেত্রে দেখছি 344.44%, যেগুলি একটু অ্যাবনর্মাল। অন দি আদার হ্যান্ড আবার দেখেন কিছু কিছু প্রোডাক্টে আছে সেগুলো কিন্তু প্রাইস চেঞ্জ রিটেল এন্ডে গিয়ে প্রডিউসার লেভেল থেকে খুব বেশি হয়নি, যেমন যেগুলো আমি হুইচ আই হ্যাভেন পুট দ্য ডিফারেন্ট কালার্স, বাট আমি একটু ডিফারেন্ট কালার করেছি। 44% দেখতে পারেন জিঞ্জার, একইভাবে বিফের ক্ষেত্রে আছে 50%, ব্রয়লার চিকেনের ক্ষেত্রে আছে 24.8%। In the same manner, আমি যদি চিটাগংয়ে যাই, চিটাগং একই কনস্ট্রাকশন, একই ম্যানার আই হ্যাভ প্রেজেন্টেড দ্য টেবল ফর ইউর কনভিনিয়েন্স। এখানে যদি আমি জাস্ট সরাসরি এখন শেষ কলমে চলে যাই, আপনারা হয়তো বুঝতে পারছেন যেগুলি একটু এক্সরবিটেন্ট প্রাইস, আই পুট ইট ইন দ্য সার্কেল, আমি রেড সার্কেল করেছি, যেগুলো আমাদের কাছে একটু অ্যাবনর্মাল বা একটু আনইউজুয়াল প্রাইস আমরা নোটিস করেছি। আমি যদি দেখি চিটাগং একই ক্ষেত্রে দেখেছি ফাইন রাইসের ক্ষেত্রে 380%, জিঞ্জারের ক্ষেত্রে 435.8%, আমরা লেন্টিলের ক্ষেত্রে দেখেছি 1340%, at the same time আমরা দেখছি টার্মারিকের ক্ষেত্রে 1677% and রেড চিলির ক্ষেত্রে 390%। এবং প্রত্যেকটা টেবল is a very self-explanatory. If you kindly put your eye on down there, you can see that how the price has changed from one hand to the other hand in a regular process from producers to the retailer end সেখানে, এবং কোন স্টেজে কি পরিমাণ প্রাইস অ্যাড হয়েছে সেটা you can easily find and see. These are the calculations are given down there. এরপর যদি আমরা খুলনা ডিভিশনে দেখি, খুলনা ডিভিশনে একইভাবে আমরা দেখেছি গার্লিকের ক্ষেত্রে এক্সট্রিম প্রাইস হাইক 614.29%, অনিয়নের ক্ষেত্রে 486%, and the খুলনা ডিভিশনে একইভাবে টার্মারিক এবং রেড চিলি ক্ষেত্রে আমরা দেখছি 384 and 544%। আবার দেখেন এখানে ডিফারেন্ট কালার কোড আমি রেখেছি। 9% একটা দেখতে পাচ্ছেন বিফের ক্ষেত্রে। আপনারা যদি প্রোডাক্ট চ্যানেল দেখেন, প্রডিউসার লেভেলে যখন বিক্রি করছে 700 টাকা, পরবর্তীতে হোলসেলের কাছে 720 টাকা এবং এন্ড ইউজারের কাছে গিয়ে 750 টাকা, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে ভেরি মার্জিনাল প্রাইস চেঞ্জ বা প্রাইস শিফট হচ্ছে আমরা নোটিস করেছি। একইভাবে ইফ ইউ গো ফর দ্য ময়মনসিংহ ডিভিশন, ময়মনসিংহ ডিভিশনের ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রোডাক্টগুলোর ক্ষেত্রে খুব প্রাইস অ্যাবনর্মাল প্রাইস হাইক দেখছি। দেখেন এখানে অধিকাংশ প্রোডাক্টই আমরা দেখেছি যে রেড কালার যেগুলো আছে 212%, 243, 340, 609%। আমরা যদি দেখি গ্রিন চিলির ক্ষেত্রে 492.30%। আমি লাস্ট কলামে যদি ইফ আই হামলি সিক ইউর অ্যাটেনশন, তাহলে সেখানে দেখবেন টার্মারিকের ক্ষেত্রে 462, একইভাবে রেড চিলির ক্ষেত্রে 833%। আমরা এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, আপনারা যদি পাশাপাশি সাইড বাই সাইড যে আমাদের রিটেইলারের যেই প্রাইস চেঞ্জগুলো যদি দেখেন, থার্ড এবং রিটেইলারের যে ব্লু কলামগুলো আছে থার্ড এবং ফোর্থ, সেখানে দেখেন প্রাইস চেঞ্জের রেট কিন্তু বা প্রাইস এডিশন বা প্রাইস হাইকের রেট or the span is not very exorbitant or not very abnormal, যেটা আমরা হয়তো at the same time গ্রিন অরেঞ্জ কলাম যেটা দেখছি যেখানে প্রায় প্রডিউসারের ক্ষেত্রে যে প্রাইস হাইকটা অনেক বেশি। এখন আমরা এখানে অবজারভেশনগুলো আমি দিয়েছি যে আমরা কোন ডিস্ট্রিক্টে কী পেয়েছি। এতক্ষণ যে আমি যে কালার কোডগুলো দেখেছি সার্কেল, দিস ইজ অ্যাকচুয়ালি সামারি অ্যাবাউট দ্যাট। আমরা বরিশাল ডিভিশনে যে এক্সরবিটেন্ট প্রাইসগুলো দেখেছি, টার্মারিক, গ্রিন চিলি, একইভাবে চিটং ডিভিশনে টার্মারিক, লেন্টেল, হ্যাঁ, আমরা খুলনা ডিভিশনে গার্লিকের ক্ষেত্রে, চিলির ক্ষেত্রে যে এক্সরবিটেন্ট প্রাইস চেঞ্জ, প্রাইস শিফট দেখেছি সেটা। তবে এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, আবার লোয়েস্ট প্রাইস হাইকও আমরা নোটিস করেছি শুধুমাত্র 1-2 প্রোডাক্টের ক্ষেত্রে, চিটাগং এবং বরিশাল
বরিশাল, খুলনা এগুলোর ক্ষেত্রে ময়মনসিংহে আমরা দেখেছি বিফের ক্ষেত্রে খুব একটা মডারেট প্রাইস হাই, আবার অ্যাট দ্য সেম টাইম ব্রয়লার চিকেনের ক্ষেত্রে কিন্তু খুব আমরা একটা মেজর শিফট বা মেজর চেঞ্জ দেখছি না ইন প্রাইস। এখন আমি ডিভিশন ওয়াইজ একটু আগে যে তিনটা ডিভিশন গিয়েছি, এখন পরে আমার রাজশাহী, রংপুর এবং সিলেট এই তিন ডিভিশনের একই ম্যানার আমরা এখানে টেবলে প্রেজেন্ট করেছি যে প্রডিউসার, হোলসেলার এবং রিটেলার প্রাইসিং। আমি এখানে সরাসরি আপনাদের লাস্ট কলমে আপনাদের অ্যাটেনশন কাইন্ডলি সেক করবো। দেখেন রাজশাহীতেও আমরা দেখছি অনিয়নের ক্ষেত্রে, ফাইন রাইসের ক্ষেত্রে 424% প্রাইস অ্যাড বা এডিশন বা সাপ্লিমেন্ট হচ্ছে ফ্রম দ্য প্রডিউসার প্রোডাকশন কস্ট থেকে। আমরা এখানে যে পার্সেন্টেজটা করেছি সেটা হচ্ছে, আপনি যদি দেখেন থার্ড কলাম প্রোডাকশন কস্ট এবং লাস্ট এখানে আমার রিটেইলার যে প্রাইস বিক্রি করে, রিটেইলারের কলামের থার্ড কলাম, এই দুটোর আমরা চেঞ্জ পার্সেন্টেজ যেটা হচ্ছে সেটাই আমরা লাস্ট কলামে এখানে দেখার চেষ্টা করেছি। রাজশাহীতে আমরা আরও দেখছি 500% পোটেটোর ক্ষেত্রে প্রাইস চেঞ্জ হচ্ছে, গ্রিন চিলির ক্ষেত্রে হচ্ছে 204%, টার্মারিকের ক্ষেত্রে 2450%, রেড চিলির ক্ষেত্রে 269 and 3%। এরপর যদি আমরা রংপুরে যাই, একইভাবে 300% আমরা দেখছি কোর্স রাইসের ক্ষেত্রে, ফাইন রাইসের ক্ষেত্রে 620 এবং জিঞ্জারের ক্ষেত্রে 636, এবং রংপুরে আমরা দেখছি জিঞ্জারের অনিয়নের ক্ষেত্রে 636, জিঞ্জারের ক্ষেত্রে 1300, আর লেন্টিলের ক্ষেত্রে 887, আর আমরা এখানে গ্রিন চিলির ক্ষেত্রে 1513.33%, টার্মারিকের ক্ষেত্রে 1804% এবং রেড চিলি ক্ষেত্রে 460%। দেখেন এখানে আমার যে প্রোডাক্টগুলো 16টা প্রোডাক্ট রংপুর ডিভিশনের ক্ষেত্রে আমরা দেখছি, এক্সেপ্ট 4 প্রোডাক্টস যেগুলো হচ্ছে আপনার গার্লিক, এগ, ব্রয়লার চিকেন অ্যান্ড বিফ, এই ছাড়া বাকি সবগুলোর ক্ষেত্রে আমরা খুব অ্যাবনর্মাল প্রাইস শিফট দেখছি ফ্রম প্রডিউসার ইনটু রিটেলার। সিলেক্ট ডিভিশনের ক্ষেত্রে যদি আপনারা এখানে দেখেন, একইভাবে এখানে দেখতে পাবেন দ্য লাস্ট কলম আমরা যেটা দেখিয়েছি, আমরা এখানে জিঞ্জারের ক্ষেত্রে 560% প্রাইস শিফট দেখছি বা প্রাইস হাই বা প্রাইস এডিশন যদি বলি, গার্লিকের ক্ষেত্রে 780%, এবং আমরা এখানে দেখছি 566% লবণের ক্ষেত্রে, at the bottom গ্রিন চিলির ক্ষেত্রে 433%, টার্মারিক 1604%। এখানেও আমরা দেখছি প্রায় 100% উপরে প্রাইস শিফট বা চেঞ্জ হচ্ছে অলমোস্ট ফর দ্য অল প্রোডাক্টস এক্সেপ্ট 5 প্রোডাক্টস যেগুলো আমরা এখানে আছে, এগ, ব্রয়লার চিকেন, বিফ অ্যান্ড দেন পটেটো। এখন আমরা এখানেও একই, এতক্ষণ আমি যে পার্সেন্টেজগুলো দেখিয়েছি অ্যাবনর্মাল যে প্রাইস শিফটগুলো, সেগুলোই পার্সেন্টেজটা এখানে আমরা ব্রিফলি বলেছি। আবার এখানেও ইট ইজ আউট মেনশনিং যে আমরা সিলেট ডিভিশন এবং রাজশাহী ডিভিশনে দেখেছি ব্রয়লার চিকেনের ক্ষেত্রে সেই ধরনের এক্সরবিটেন্ট প্রাইস হাইক হয়নি। আর এক্সট্রিম যে প্রাইস হাইকগুলো দেখেছি যেমন টার্মারিক দেখেন সব ডিস্ট্রিক্টে, সব ডিভিশনে কিন্তু মোরলেস প্রাইস হাইকটা নর্মালি আমরা এখানে দেখতে পেয়েছি। এখন এই যে দ্য ডিভিশন ওয়াইজ আমার লোকালি প্রডিউস আইটেমগুলো যেগুলো দেখালাম, সেগুলো যে চিত্র কী পরিমাণ প্রাইস চেঞ্জ হচ্ছে ফ্রম প্রোডাকশন, দ্য প্রডিউসার সেলিং প্রাইস, প্রডিউসার্স প্রোডাকশন প্রাইস থেকে শুরু করে একদম রিটেলের প্রাইস পর্যন্ত যে চেঞ্জ। এখন আমরা আমাদের যে সার্ভেতে আমরা উই হ্যাভ আস্কড দ্যাট যে এভরি সিঙ্গল রেসপন্ডেন্টস বা একইভাবে যারা পার্টিসিপেন্ট ছিল স্টেক হোল্ডার, হাউ ডু ইউ বিহোল্ড, হাউ ডু ইউ ফাইন্ড, হোয়াট ডু ইউ সি, what do you think that this price has become very exorbitantly high? ওনাদের অপিনিয়নগুলো আমরা যা পেয়েছি দ্যাট হোয়াট উই গোয়িং টু শেয়ার। এখানে যে কোন কোন ফ্যাক্টরগুলো মনে করছেন, এই যে কিছু কিছু প্রোডাক্টের যে প্রাইস হাইক বা স্পাইক বা প্রাইস রাইজ হচ্ছে সেটার কারণ বরিশাল ডিভিশনের ক্ষেত্রে বলেন বা চিটাগং, ঢাকা, সব চিটাগং বা অন্যান্য ডিভিশনের ক্ষেত্রেও যদি দেখেন, আমরা একটা কিছু রিজন পেয়েছি ভেরি কমন। যেমন প্রোডাকশন কস্ট ইজ ভেরি হাই, যেমন হাই ইনপুট কস্ট, লোকালাইজ সিঙ্গেল মার্কেট পাওয়ার, সিজনাল প্রাইস ভেরিয়েশনস। একইভাবে চিটাগংয়ের ক্ষেত্রেও যদি আমরা দেখি, বরিশালে যেমন হাই ট্রান্সপোর্টেশন কস্ট, লিমিটেড মার্কেট অ্যাক্সেস, বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে এই কিছু কমন প্রবলেম বা আমরা রিজন পেয়েছি দ্যাট অ্যাকচুয়ালি ট্রিগার দ্য প্রাইস হাই। চিটাগং ডিভিশনের ক্ষেত্রে একইভাবে হাই ইনপুট কস্ট বা প্রোডাকশন কস্ট বেড়ে গিয়েছে, সাপ্লাই ডিমান্ড সাইকেল অ্যান্ড সিজনাল ফ্ল্যাকচুয়েশন সেখানে অনেকাংশে কোর্স প্রাইস দাম বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা রাখে, লিমিটেড স্টোরেজ ফ্যাসিলিটি, লিমিটেড বার্গেনিং পাওয়ার, স্মল প্রাইস ফ্ল্যাকচুয়েশন, হাই ফিড কস্ট যেমন চিকেন, ব্রয়লার চিকেন বা বিফ, এগুলোর ক্ষেত্রে ফিডিং কস্ট এগুলো বেড়ে যাওয়ার কারণে অনেক সময় এগুলো এফেক্ট করে, সিজনাল প্রোডাকশন ফ্ল্যাকচুয়েশন, হাই ইনপুট কস্ট এগুলো। খুলনা বা ময়মনসিংহ ডিভিশনে যদি দেখি, আই উইল নট বি ভেরি ডিটেল অ্যাবাউট দ্য রিজনস। দেখেন
almost, if you can see the presentation down there, ultimately আমরা কিন্তু across the whole Bangladesh in terms of identification of the regions, what causes the price hike, what causes the price rise এর কারণগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা একটা রেজামনেস পেয়েছি। সারা দেশেই মোটামুটি একই রকমের কারণ, যেমন প্রোডাকশন কস্ট বেড়ে গিয়েছে, লেবার কস্ট বেড়ে যাওয়ার কারণে প্রোডাকশন কস্ট বেড়ে গিয়েছে, ফার্টিলাইজার কস্ট বেড়ে গিয়েছে, লোকালাইজ কন্ট্রোল মার্কেট সিজনালিটি ভ্যারিয়েশনের একটা এফেক্ট থাকে, লিমিটেড স্টোরেজ ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি, লিমিটেড বার্গেনিং পাওয়ার, হাই ইনপুট কস্ট, pretty much similar আমরা এই ডিভিশনগুলোতে পেয়েছি। রাজশাহী রংপুর ডিভিশনও আমরা অলমোস্ট প্রায় সিমিলার রিজনগুলো পেয়েছি। দেখেন চিকেনের ক্ষেত্রে বা বিফের ক্ষেত্রে হাই ফিড কস্ট, ট্রান্সপোর্টেশন কস্ট, একইভাবে প্রোডাকশন কস্ট pretty much similar। এবং সিলেট ডিভিশনের ক্ষেত্রেও যদি আমরা যাই, অলমোস্ট সিমিলার রিজনসগুলো আমরা পেয়েছি। অর্থাৎ সারা বাংলাদেশের মার্কেটে কিন্তু একটা জায়গায় মিল আছে, মার্কেট বিহেভিয়ার বা মার্কেটে যে প্রাইস ট্রেন্ডেরগুলো যে কারণ বা রিজন বা ব্যাকগ্রাউন্ড, দিস ইজ প্রিটি মাচ সিমিলার। আমরা এখানে একটা বিষয় আমি আপনাদের বলি না, সেই বিষয়টা হচ্ছে এখানে আমি 7টা ডিভিশনে একটা কম্পারেটিভ পিকচার আই হ্যাভ ব্রট ওভার হিয়ার টু শো ইউ দ্য প্রাইস চেঞ্জেস, বাট আমি ঢাকাকে একটু আলাদা রেখেছি। আমি একটু পরে ঢাকাকেও প্রেজেন্টেশনে আনবো, যেহেতু ঢাকা নিয়ে আমাদের অনেক বেশি কনসার্ন, যে ঢাকাতে প্রাইস চেঞ্জটা কেমন হয় সেটা একটু আলাদা আমরা এখানে দেখানোর চেষ্টা করব। তার আগে আমি একটু ইম্পোর্টেড আইটেমগুলো, কিছুক্ষণ আমি 16টা লোকালি প্রডিউস আইটেমের প্রেজেন্টেশন দেখিয়েছি, সেখানে প্রাইস চেঞ্জগুলো কোন স্টেজে কি হয়। আর এখন আমি একটু ইম্পোর্টেড আইটেমগুলো দেবো। ইম্পোর্টেড আইটেম হচ্ছে আমার টোটাল 9টা। আমি যে 21টা প্রোডাক্ট বাস্কেটের কথা বলেছি, এর মধ্যে আমার 9টা আইটেমের মধ্যে সয়াবিন অয়েল, হুইট, অনিয়ন, জিঞ্জার, গার্লিক, লেন্টিল, সুগার, মিল্ক পাউডার, রেড চিলি। এর মধ্যে আবার দেখেন অনিয়ন কিন্তু লোকালিও সোর্স হয়, জিঞ্জারও লোকালি হয়, গার্লিকও হয়, লেন্টিলও হয়। এই 4টা প্রোডাক্ট হচ্ছে আবার কমন ইম্পোর্টও হয়ে থাকে টু সাম এক্সটেন্ট, একইভাবে টু সার্টেন ভলিউম, একইভাবে আমার লোকালিও প্রডিউস হয়ে থাকে, যেহেতু লোকালি প্রোডাকশনগুলো দ্যাট ক্যান নট মিট দ্য গ্রোয়িং ডিমান্ড ইন দ্য কান্ট্রি। এখানেও দেখেন আমি যেভাবে আমার ফাইন্ডিংগুলোকে প্রেজেন্ট করেছি আপনাদের সামনে, ইন আ সেম ম্যানার যেভাবে আমি ডিভিশনাল পিকচারগুলো দিয়েছি। প্রথমত আমি ইউনিট প্রাইসগুলো কি অবস্থা সেটা দেখানোর চেষ্টা করেছি 9টা আইটেমের ক্ষেত্রে। আপনারা যদি দেখেন প্রথমে অ্যাভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম প্রাইস দেওয়া আছে এই 9টা আইটেমের ক্ষেত্রে। এরপরে আমার অরেঞ্জ কালার যে কলামগুলো আছে সেগুলো আমার, একটু আগে আমরা প্রডিউসারের কথা বলেছি, এখানে কিন্তু এখন একটা ডিফারেন্স আছে। এখন আর প্রডিউসারের কোনো বিষয় নেই, আমরা এখানে সরাসরি বিভিন্ন দেশ থেকে, সোর্স থেকে যারা ইম্পোর্ট করে, ইম্পোর্টারের যে ইম্পোর্ট কস্ট, সেলিং প্রাইস এবং তার সেলিং প্রাইস এবং প্রোডাকশন কস্টের যে চেঞ্জ, এবং পরবর্তীতে উনি যখন এর পরের স্টেজগুলো রিমেন সেম অ্যাজ লাইক আস বিফোর। ইম্পোর্টার প্রসেস করে, আনেন, তারপরে উনি হোলসেলের কাছে বিক্রি করেন, এগুলো রিটেলের কাছে। বাকি স্টেজ, বাকি স্টেপস বা বাকি হ্যান্ডস রিমেন সেম অ্যাজ অ্যান আর্লিয়ার টেবলে যেগুলো দেখিয়েছিলাম। তো এই জায়গাতে শুধুমাত্র আমার প্রডিউসারের জায়গায় ইম্পোর্টারটা এখানে যুক্ত হয়েছে। তো আমরা যদি এখানে একইভাবে এই ট্রেন্ডটা দেখি, তাহলে আমরা দেখছি হুইটের ক্ষেত্রে আমরা এখানে দেখছি, if you see the last column down there, রিটেইলারের কলামের পরে চেঞ্জ ইম্পোর্ট প্রাইস ভার্সেস রিটেল প্রাইস, সেই জায়গায় যদি আপনারা দেখেন, আমরা সয়াবিন অয়েলের ক্ষেত্রে দেখছি যে ইম্পোর্টার যে প্রাইসে আনে এবং পরবর্তীতে লাস্ট পর্যন্ত যখন রিটেলে যে দামে বিক্রি করে, তার ভেতরে যে একটা প্রাইসের চেঞ্জ বা অ্যাডিশন হয় 8.64%। হুইটের ক্ষেত্রে 27.48%, অনিয়নের ক্ষেত্রে 21.36%, জিঞ্জারের ক্ষেত্রে 38.81%। একইভাবে গার্লিক, লেন্টিল, এগুলো রেট দেওয়া আছে, ইফ ইউ কাইন্ডলি সি ডাউন দেয়ার। আমি রেড মার্ক করেছি যেগুলোর ক্ষেত্রে একটু হাই প্রাইস আপ হয়েছে, যেমন রেড চিলির ক্ষেত্রে 23.73%। অন দ্য আদার হ্যান্ড আমরা এখানে দেখছি জিঞ্জারের ক্ষেত্রে 38.81% এবং হুইটের ক্ষেত্রে 27.48%। অর্থাৎ এখানে একটু আগে আমরা যদি, ইফ ইউ রিকল এ লিটল বিট আর্লিয়ার হোয়াট উই হ্যাভ সিন ইন অ্যান আর্লিয়ার প্রেজেন্টেশন, ওই জায়গা আমরা দেখেছি প্রডিউসারের প্রাইস থেকে যখন রিটেল এন্ডের প্রাইসের মধ্যে একটা ম্যাসিভ প্রাইস আপ হয় বা একটা খুব আনপ্রেসিডেন্টেড একটা প্রাইস চেঞ্জ হয়, বাট এই জায়গাটা এসে আমরা দেখছি আসলে ইম্পোর্টেড প্রোডাক্টের ক্ষেত্রে সেই ধরনের চেঞ্জগুলো খুব একটা আমরা লক্ষ্য করছি না ফ্রম ইম্পোর্টার স্টেজ টু দ্য রিটেইলার এন্ড, এবং যেগুলো একটু অ্যাবনর্মালি লিটল হাই, বাট আমরা একটু আগের স্লাইডে দেখেছিলাম ডিভিশন ওয়াইজ, সেখানে ছিল 100%-এর বেশি, 200, 1000%ও ছিল, 2000%-এর ম্যাক্সিমাম ছিল, বাট এখানে আমরা দেখছি ইট ইজ উইদিন দ্য 100, ইট ইজ উইদিন দ্য ডাবল ডিজিট যেই চেঞ্জগুলো দেখেছি। একইভাবে যদি আমি বরিশালের ক্ষেত্রে যাই, ইন এ সেম কনস্ট্রাকশন, দ্য সেম ম্যানার, আই ব্রট অল মাই ফাইন্ডিংস ইন দ্য সিমিলার ফ্যাশন দ্য টেবল, আপনারা দেখছেন। এখানেও যদি দেখেন বরিশালের ক্ষেত্রে যদি আমরা একটু দেখি,
আমরা লাস্ট কলামে যদি দেখি অনিয়নের ক্ষেত্রে 33.33% একটু প্রাইস চেঞ্জ হচ্ছে, লিটল হায়ার কম্পেয়ার টু আদার্স। একইভাবে আমরা একটু এক্সট্রাঅর্ডিনারি প্রাইস হাইক দেখছি আমরা 47.37% জিঞ্জারের ক্ষেত্রে। আমরা দেখছি রেড চিলির ক্ষেত্রে 73.91%। আমরা একইভাবে চিটাগংয়ে দেখতে পাচ্ছি এখানে 42.86%। সো আবার এখানে দেখেন হোলসেলার যখন যে প্রফিটটা করে বা হোলসেলারের যে প্রাইস চেঞ্জ হয়, সেখানে আমরা যদি দেখি দ্য লাস্ট গ্রিন কলাম এখানে 42.86% আমরা এখানে মার্ক করেছি ফর দ্য রেড চিলি। এখন এই জায়গাটায় আমরা দেখছি ইম্পোর্টার এবং আমরা একটু আগে দেখলাম প্রডিউসার যখন সেল করে হি অ্যাডস মোর প্রাইস অন হিজ প্রোডাকশন কস্ট, বাট ইম্পোর্টার এই যখন একটা পার্থক্য দেখছি যখন উনি সেল করেন তার সেলিং প্রাইসে ডাজ নট মেক exorbitant or very extraordinary or a huge markup or a huge price up down there. কিন্তু এই জায়গাটাতে আমরা একটা মৌলিক পার্থক্য আগের লোকালি প্রডিউস আইটেমের আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপর যদি আমরা খুলনা ডিভিশন দেখেন, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী এই তিনটা ডিভিশনে যদি ইম্পোর্টার আইটেমের ক্ষেত্রে দেখেন, খুলনা ডিভিশনে উইটের ক্ষেত্রে দেখছি আমরা 73.08%। আমি লাস্ট কলমে আপনাদের অ্যাটেনশন সিক করব, সেখানে যে ইম্পোর্টারের থেকে রিটেইলার পর্যন্ত প্রাইস যে চেঞ্জগুলো হয় আমরা এখানে দেখছি লেন্টিলের ক্ষেত্রে 54.29% প্রাইস চেঞ্জ হয়, জিঞ্জারের ক্ষেত্রে 44.44%, আর একইভাবে রাজশাহী ডিভিশনে আমরা দেখছি গার্লিকের ক্ষেত্রে এবং 55.17%। এগুলো কিছুটা আমরা যদি অ্যাট দ্য সেম টাইম ইন দ্য সেম কলামে আরও দেখি, আমরা দেখছি কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে রেড চিলি বা খুলনা বা অন্যান্য সুগার বা এইগুলোর ক্ষেত্রে দেখছি প্রাইস চেঞ্জটা হচ্ছে ইম্পোর্টারের এন্ড থেকে রিটেলারের এন্ডে গিয়ে রিটেলার যখন বিক্রি করে সেই প্রাইসের ক্ষেত্রে কোথাও সিঙ্গেল ডিজিটের মধ্যে প্রাইস চেঞ্জটা, শুধুমাত্র এই কয়টা প্রাইস আমরা দেখেছি লিটল হায়ার। আবার যদি অল্প দাম হয় বা অল্প প্রাইস অ্যাড হয়েছে বা প্রাইস হাইক হয়েছে এরকম প্রোডাক্টও যদি আমি এখানে মেনশন করি ইম্পোর্টারের সাপ্লাই চেইন প্রসেসে, তাহলে ইম্পোর্টার, হোলসেলার, রিটেল এখানে আমরা দেখতে পাচ্ছি মিল্ক পাউডারের প্রাইস খুব বেশি এখানে অ্যাড হয় না, রেড চিলি, সয়াবিন ওয়েল এগুলো খুব এক্সট্রাঅর্ডিনারি, খুব এক্সরবিটেন্ট বা খুব এক্সক্লুসিভ কোনো প্রাইস হাইক আমরা সেভাবে এখানে আনইউজুয়াল কোনো প্রাইস হাইক আমরা নোটিস করছি না। একইভাবে এইভাবে রংপুর সিলেট ডিভিশনের যদি আপনার চিত্র দেখেন ইন দ্য সেম ফ্যাশন আমরা টেবলে দেখিয়েছি। লাস্ট কলামে যদি দেখেন চেঞ্জগুলোর ক্ষেত্রে আমরা এখানে দেখছি জিঞ্জারের ক্ষেত্রে রংপুরে 25.71%, আর উইটের ক্ষেত্রে আমরা দেখছি 53.85% এবং সিলেটে 56.67%। বাকি যে চেঞ্জগুলো আমরা দেখেছি ফ্রম ইম্পোর্টার টু রিটেলার প্রাইসের মধ্যে অলমোস্ট এগুলো সেম সিঙ্গেল ডিজিট বা ডাবল ডিজিট হলে 10%, 8%, 12, 13, 14% এই রেঞ্জের মধ্যে যে চেঞ্জগুলো হচ্ছে, অর্থাৎ which is not very not very mentionable or not something very unusual price hike noticed down there. So this is division wise আমরা যেই পিকচারগুলো পেয়েছি ফর দ্য 9 প্রোডাক্টস। এখন আবার ডিভিশন যখন ইম্পোর্ট প্রোডাক্টগুলো আমরা দেখেছি, আমরা ইম্পোর্টার থেকে শুরু করে তার সাপ্লাই চেইন প্রসেসে হোলসেলার, রিটেলার তাদেরকে জিজ্ঞেস করেছি হোয়াট ডু ইউ থিঙ্ক দ্যাট ওয়াই দ্য প্রাইসেস হ্যাজ গন আপ বা অথবা হোয়াট আর দ্য রিজন ফর দ্য প্রাইস ফ্লাকচুয়েশন। যদিও এখানে আনইউজুয়াল ফ্লাকচুয়েশনগুলো নাই, কিন্তু যেমন এখানে আমরা যে রিজনগুলো পেয়েছি, সয়াবিন অয়েলের ক্ষেত্রে বলেছে তাদের ট্রান্সপোর্টেশন কস্টটা বেশি, তার মাঝে মাঝে সাপ্লাইটা কম থাকে, আর্টিফিশিয়াল ক্রাইসিস ফ্রম দ্য হোলসেলার। উইটের ক্ষেত্রে বলেছে এটা আমাদের রিজন, আমাদের লোকাল ট্রেড পলিসি, আর্টিফিশিয়াল ক্রাইসিস এবং ইনএফিশিয়েন্ট একটা মার্কেট মেকানিজম এখানে কাজ করে, এগুলোর কারণে হয়ে থাকে। অনিয়নের ক্ষেত্রে বলেছে এখানে এলসির কারণে একটা এলসি আমাদের এখানে ব্যাংক অফ ফরেন এক্সচেঞ্জ ক্রাইসিসের কারণে এই সমস্যাগুলো হচ্ছে, ট্রান্সপোর্ট কস্ট হাই। জিঞ্জারের ক্ষেত্রে আমরা দেখছি ট্রান্সপোর্ট কস্ট, লোকাল সিঙ্গেল মার্কেট পাওয়ার বিজনেস এগুলো একটা এফেক্ট করে। গার্লিকের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রাইস হ্যাক হচ্ছে, এখানে ইম্পোর্ট স্টেজের কথা বলছি, যে ট্রান্সপোর্টেশন কস্ট, সিজনাল প্রাইস ভেরিয়েশন এবং সেখানে একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস সৃষ্টি হয় হোলসেলের মাধ্যমে। দিস আর দ্য ফাইন্ডিংস আমরা এখানে পেয়েছি। ডালের ক্ষেত্রেও আমরা দেখেছি এখানে বলেছে আমাদের ডলারের সাথে টাকার ডেপ্রিসিয়েশনের কারণে এটা একটা কারণ, আর্টিফিশিয়াল ক্রাইসিসের কারণ হয়ে থাকে ইম্পোর্টের ক্ষেত্রে। আবার চিনির ক্ষেত্রে দেখেছি এটা ট্রান্সপোর্টেশন কস্টের কারণে বেড়ে যায়। মিল্ক পাউডারের ক্ষেত্রে প্রাইস চেঞ্জ যেটা হয় সেটা হয় হাই ট্রান্সপোর্টেশন কস্ট, ইনএফিশিয়েন্ট মার্কেট মেকানিজম, হাই ট্রান্সপোর্টেশন কস্ট। রেড চিলির ক্ষেত্রেও আমরা দেখেছি এখানে পোর্টের কিছু ঝামেলার কারণে তাদের অনেক সময় এই খরচগুলো বেড়ে যায়, পোর্ট ক্লিয়ারেন্স প্রসেসের কারণে ইনএফিশিয়েন্ট মার্কেট আছে এবং আর্টিফিশিয়াল কিছু ডিমান্ডও বা ক্রাইসিস এখানে তৈরি করা হয়। দেখেন এইখানে আমরা একটা মৌলিক পার্থক্য আছে, ইম্পোর্টেড আইটেমের প্রাইস চেঞ্জগুলো কিন্তু খুব বেশি না ইন দ্য ডিফারেন্ট স্টেজেস।
কম্পেয়ার টু দ্য আমাদের লোকালি প্রডিউস আইটেম, কিন্তু তারপরেও এখানে যে প্রাইস হাইকগুলো তুলনামূলক অনেক কম, কিন্তু এগুলো কেন একটু বাড়ছে বা আরো একটু কমানো যেতে পারে সেই বিষয়গুলো, এই কারণগুলো আমরা পেয়েছি। এখন আমি চলেছি ঢাকার ডায়নামিক্সে। ঢাকাকে আলাদা রেখেছি, এতক্ষণ 7টা ডিভিশন দেখেছেন, এখন ঢাকাকে, ইট ইজ এ সেন্টার অ্যাটেনশন, সেন্টার অফ ফোকাস অফ all stakeholders down there. আমরা ঢাকার যে চিত্র পেয়েছি, ঠিক না সেম ম্যানার আমরা এখানে আমরা যদি দেখি 16টা প্রডিউস আইটেমের ক্ষেত্রে, যদি আমরা ঢাকার ক্ষেত্রে দেখি যে মোটা চালের ক্ষেত্রে আমরা যা দেখেছি, কোর্স রাইসের ক্ষেত্রে প্রথম প্রোডাক্ট যদি আমরা দেখি, দ্য লাস্ট কলাম ইফ ইউ সি 260% প্রাইস চেঞ্জ হয় ফ্রম প্রডিউসার টু রিটেলার এন্ডে গিয়ে। অ্যাট দ্য সেম টাইম ফাইন রাইসের ক্ষেত্রে 404%, অনিয়নের ক্ষেত্রে 365%, গার্লিকের ক্ষেত্রে 332%, এবং আমরা যদি এখানে দেখি পটেটোর ক্ষেত্রে, পটেটো যেটা লোকালি প্রডিউস হয় ঢাকাতে যেটা 20 টাকা সেল করে 25 টাকা, এবং রিটেল এন্ডে গিয়ে এটা বিক্রি হচ্ছে 58 টাকা, সেই জায়গায় যদি আমরা দেখছি যে প্রাইস হাইক হয় প্রায় 190%। এখানে লাল শাকের বিষয়ে বলা আছে। আমরা একটা ভেজিটেবল আইটেম নিয়েছি উইচ ইজ অ্যাভেলেবল অ্যাক্রস দ্য হোল ইয়ে। তারপর আমরা লবণের ক্ষেত্রে দেখেছি 200%, টার্মারিকের ক্ষেত্রে আমরা 316%, এবং রেড চিলির ক্ষেত্রে 110%। দিজ আর দ্য প্রাইস চেঞ্জেস ইন দ্য ঢাকা ডিভিশন, স্পেশালি ফর দ্য লোকালি প্রডিউসড যেই 16টা আইটেম আছে সেটা। Now I'm going to show you the imported আইটেমগুলোর ক্ষেত্রে ঢাকার ক্ষেত্রে কি চিত্র দেখি আমরা। Again the table has been made and prepared and presented and constructed in a similar fashion using the same item, the same criteria. এখানে যদি দেখেন ঢাকার ক্ষেত্রে আমরা যদি দেখি লাস্ট কলামে, যদি ইফ আই সিক ইউর কাইন্ড অ্যাটেনশন ডাউন দেয়ার, উইটের ক্ষেত্রে দেখছি 32.99% প্রাইস চেঞ্জ হয়, জিঞ্জারের ক্ষেত্রে 42.86%, লেন্টিলের ক্ষেত্রে 23.46%, এবং রেড চিলির ক্ষেত্রে 27.7%। আবার খুব লোয়েস্ট প্রাইস হাইক হয় ইম্পোর্টেড আইটেমের ক্ষেত্রে, প্রাইস আপ বা প্রাইস চেঞ্জ হয়। মিল্ক পাউডার দেখেন 1.69, গার্লিক সেটা ইম্পোর্টেড গার্লিকটা রিজনেবলি এ বিট চিপার। আমরা এখানে লোকালি প্রডিউস জিঞ্জারও দেখিয়েছি, আবার ইম্পোর্টেড জিঞ্জারও দেখিয়েছি। আমরা ইম্পোর্টেড জিঞ্জার প্রাইস অনেক সময় আমরা দেখি বিকামস রিলেটিভলি রিজনেবল কম্পেয়ার টু দ্য লোকালি প্রডিউস। আবার আমরা যদি সয়াবিন অয়েলের ক্ষেত্রে দেখি, সেখানেও দেখেছি 11.70%। তবে এখন আমি যদি বলি আপনার লোকালি প্রডিউস আইটেমের ক্ষেত্রে ঢাকাতে যেই প্রাইস অ্যাডগুলো হচ্ছে ফ্রম প্রোডাকশন এন্ড টু দ্য রাইট এন্ড, লাস্ট এন্ডে গিয়ে, সেখানে প্রাইস চেঞ্জের rate is not very abnormal, not exorbitant, not very unusual, what we have noticed for the rest of the divisions. Imported আইটেমের ক্ষেত্রে আমরা মোটামুটি সিমিলার ফ্যাশনের সেম চিত্রই দেখেছি। এখানে ইম্পোর্টারের লেভেলে খুব বেশি প্রাইস আপ হয় না, বা মার্জিন বা প্রাইস আপ যেটা স্লাইটলি হয়ে থাকে সেটা হোলসেলার বা রিটেইলার লেভেলে হয়ে থাকে। যেমন দেখেন ঢাকা ডিভিশনে আমরা রিটেইলারের ক্ষেত্রে দেখিয়েছি উইটের ক্ষেত্রে 16.7% রেড মার্ক করা আছে, যেগুলি in the last blue column down there, 21.7% ginger, একইভাবে লেন্টিল ক্ষেত্রে 18.58% and রেড চিলি ক্ষেত্রে 10.5। এটা হচ্ছে ঢাকা চিত্র। এখন ঢাকাতে আমরা যে কারণগুলো পেয়েছি, while we spoke to the wholesaler, retailer in the different points in the ঢাকা, সেখানেও আমরা pretty much similar picture অন্যান্য জায়গার সাথে মিল পেয়েছি। এখানেও সাপ্লাই চেইন ইনএফিসিয়েন্সিস আছে, পুয়ার লজিস্টিক, ট্রান্সপোর্টেশন কস্ট হাই, এনার্জি কস্ট এখানে বেশি, সেটার জন্য ট্রান্সপোর্ট কস্ট বেড়ে গেছে। ঢাকার বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকায় যখন প্রোডাক্টগুলো আসে, ট্রান্সপোর্ট এক্সপেন্স বিকামস লিটল হায়ার। ঢাকার কনজেশন বা বিভিন্ন কারণে ট্রাফিক, আপনার ঢাকাতে ট্রাভেল কস্ট বা ট্রাক যেগুলো আসে সেগুলো খরচ অনেক সময় বেড়ে যায়। দেখেন ইনপুট কস্ট অফ দ্য প্রোডাকশন, এটা সিমিলার, প্রোডাকশন কস্ট সব জায়গায় বাংলাদেশে মোরলেস বেশি লোকালি প্রডিউস আইটেমের ক্ষেত্রে। আমরা সিজনাল ভেরিয়েবিলিটি এখানে নোটিস করেছি। আবার দেখা যাচ্ছে কি অনেক সময় হোলসেলার এবং রিটেইলার তারা অনেক সময় এই ইচ্ছা মতো তারা এক একটা মার্কআপ অ্যাড করে, তারা যে প্রোডাক্টটা বিক্রি করে এটা তাদের মতো করে তারা করে থাকে। এইসব বিষয়গুলো আমরা আসলে we have found and learned from the stakeholders who are actually involved in those trades in the Dhaka division, as well as in the similar regions we have found in other divisions in Bangladesh, and we got a pretty much similar nature of the response in the other part of the country as well. So আবার এখন আমি আর একটা পার্টে যাব, আমি আর হয়তো 2-3 স্লাইডের মধ্যে শেষ করব।
আমি এখন কনজিউমার পার্সপেক্টিভটা একটু দেখানোর চেষ্টা করবো। দেখেন, ইফ ইউ কাইন্ডলি লুক দেয়ার আর লেস নাম্বারস কম্পেয়ার টু দ্য আদার প্রিভিয়াস স্লাইডস। সো এই জায়গাটুকুতে আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি, এই যে 21টা প্রোডাক্ট, আমরা যদি বলি একজন কনজিউমার, ইফ এন কনজিউমার, আমরা যে 21টা প্রোডাক্ট, দিস অল আর দ্য ভেরি মাচ ডেইলি এসেনশিয়াল কমোডিটিস। ইফ এনি ইন্ডিভিজুয়াল গো টু এ শপিং মল or any অথবা যে কোনো একটা র্যান্ডম যে কোনো এলাকার দোকান থেকে, গ্রসারি থেকে যদি এগুলি কেনেন, তাহলে কি প্রাইস চেঞ্জ হয়ে থাকে। এবং আমরা এখানে দেখেছি বাস্কেটের মধ্যে কিছু আইটেম আছে লোকালি সোর্স, কিছু আইটেম আছে আমার ইন্টারন্যাশনালি বা ইম্পোর্টেড সোর্স। তো এর মধ্যে 4টা কমন আইটেম যেমন আমরা পেয়েছি, অনিয়ন, জিঞ্জার, গার্লিক, লেন্টেল। প্রথম যে গ্রিন টেবলটা আছে সেখানে যদি আপনারা দেখেন, যখন আমরা যে 16টা আইটেমকে ধরি লোকালি কনসিডার্ড বা লোকালি প্রডিউস আইটেম, এই লোকালি প্রডিউস 16 আইটেম কন্ট্রিবিউটস to the cost contribution of an individual buyer or individual consumer who buys in his basket as a daily essential commodities contributes only 66.68%. যখন উনি বাকি 5টা প্রোডাক্ট যেগুলো ওনার বাস্কেটে কেনেন, হয়তো এগুলো ইম্পোর্টেড সোর্সে এসছে, তখন সেই 5টা আইটেম তার যে ব্যয় করেন 21টা প্রোডাক্টের জন্য, সেখানে কন্ট্রিবিউট করে 33.32%. At the same time, if you see the blue table down there, সেই table that actually depicts and clears about that, সেই জায়গায় আমরা নিয়েছি 12টা locally produced item এবং 9টা আপনার হচ্ছে ইম্পোর্টেড আইটেম। কারণ আমি কিন্তু প্রথমেই বলেছি এবং উপরেও লেখা আছে যে 4টা আইটেম কিন্তু হচ্ছে আমার এগুলি লোকালিও হয় এবং ইন্টারন্যাশনালি আসে। সেভাবে যদি আমি এখানে 12টা লোকালি প্রডিউস এবং 9টা ইম্পোর্টেড আইটেম ধরি, তাহলে এখানে দেখছি যে ইন্ডিভিজুয়াল দ্য এক্সপেন্স অ্যান্ড ইন্ডিভিজুয়াল মেক, তার এখানে কস্ট কন্ট্রিবিউশনে 47.71%, 9টা আইটেম কন্ট্রিবিউট করে যেটা আমার ইম্পোর্ট সোর্সে নেওয়া হয়, এবং 52.29% কন্ট্রিবিউট করে লোকাল যে আইটেমগুলো আমার বাস্কেটে নেওয়া হয়। তাহলে অ্যাজ এ হোল আমার এখান থেকে যে মেসেজটা আমি এখানে ড্র করতে চাচ্ছি, দেখেন আমরা দুটো ক্ষেত্রেই দেখেছি, যখন 5টা ইম্পোর্টেড আইটেম নেই সেখানে আমার একজন ইন্ডিভিজুয়ালের তার ডেইলি কনজাম্পশন বাস্কেটে 33.32% কস্ট কন্ট্রিবিউট করে, তখন আইটেম 5টা। আবার যখন 47.71% কস্ট কন্ট্রিবিউট করে, তখন তার ইম্পোর্টেড আইটেম থাকে 9টা। তাহলে আমরা বলতে পারি, ডেসপাইট হ্যাভিং দ্য স্মলার নাম্বার অফ দ্য imported items of an individual daily purchase basket, we can see the cost contribution of imported items is relatively higher than locally produced item. তাহলে আমরা কিন্তু এখানেও একটা ভিন্ন বা একটু ডিফারেন্ট চিত্র দেখতে পাচ্ছি। আমরা আমাদের সার্ভেতে একটা প্রশ্ন করেছিলাম যে প্রত্যেকটা আমাদের সার্ভেতে আমরা বলেছি আমরা দুটো সাপ্লাই চেইন ফলো করেছি, প্রডিউসার, হোলসেলার, রিটেইলার, ইম্পোর্টার, হোলসেলার, রিটেইলার। আমরা তাদেরকে প্রশ্ন করেছিলাম যে প্রত্যেকটা স্টেজে আমরা তিনটা 6টা মডিউল ছিল, যে প্রত্যেকটা প্রশ্নে যে আপনি কি মনে করেন, যেমন প্রডিউসার, হোলসেলারকে, আপনি কি প্রডিউসার থেকে রিজনেবল প্রাইসটা পান, নাকি আপনি আরো কমে পেতে পারতেন বা ভালো পেতে পারতেন। রিটেইলারের কাছে যখন জিজ্ঞেস করেছি যে আপনি কি হোলসেলের কাছ থেকে কি বেশি দামে কিনতে হচ্ছে আগের তুলনায়, নাকি রিজনেবল প্রাইস পাচ্ছেন, ঠিক একইভাবে ইম্পোর্টার, সে যখন তার সোর্স থেকে নিচ্ছে, বিভিন্ন দেশ থেকে সোর্স করছে তার ইম্পোর্টেড আইটেম, is he paying more than before or he is going to pay less right at the moment? একইভাবে যখন once it goes to the হোলসেলারকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি রিটেলারের কাছ থেকে কি বেশি দামে কিনতে হয়েছে না রিলেটিভলি কম দামে, ঠিক এই প্রশ্নের উত্তরে আমরা যে রেসপন্সগুলো পেয়েছি, দ্যাটস হোয়াট আই এম গোইং টু শেয়ার ইন দ্য বার ডায়াগ্রাম ডাউন দ্যার ফর ইউর কাইন্ড ইনফরমেশন। প্রডিউসার সাপ্লাই চেইনে আমরা এখানে দেখেছি on the left, the first bar, আমার এখানে গ্রিন এবং যে অরেঞ্জ বারগুলো দেখাচ্ছি। আমরা প্রথম প্রডিউসারের ক্ষেত্রে 45.5% প্রডিউসার বলেছে যে ইয়াস তারা রিজনেবল প্রাইস পান। একইভাবে 55.5% বলেছে দে ডোন্ট গেট দ্য রিজনেবল প্রাইসেস। হোলসেলের ক্ষেত্রে 50.8% বলেছে দে গেট রিজনেবল প্রাইসেস, and একইভাবে on the other 49.2% no, they don't get the reasonable prices. Retailer, while we asked the same question for the retailer বলেছে 53.9% yes we get it, 46.1% বলছে no. আমরা যখন ইম্পোর্টার সাপ্লাই চেইনে ওই তিনজন স্টেক হোল্ডারকে প্রশ্ন করেছি, সেখানে দেখলাম ইম্পোর্টাররা বলছে তারা yes, 44.4% বলেছে তারা রিজনেবল প্রাইস পায়, 55.6% বলেছে দে ডোন্ট গেট ইট। হোলসেলার বলেছে 56.9% দে গেট ইট, এবং রিটেলারের ক্ষেত্রে 52.8%। দেখেন দুটো বারের পাশাপাশি রেখেছি, বা দ্যার ইজ এ স্লাইড ডিফারেন্স। হোলসেল প্রডিউসার টু রিটেলার চেইনে এখানে আমরা দেখছি যে রেসপন্স অফ নো
এই এখানে দেখেছি প্রডিউসার এবং ইম্পোর্টার এই দুটোর ক্ষেত্রে যদি আমরা বলি তারা তাদের দে সেম লিটল আনহ্যাপি উইথ দ্য প্রাইসেস দে অ্যাকচুয়ালি গেটিং ফ্রম ডেসপাইট হ্যাভিং দে মেক দ্য বিগার মার্জিন। আমরা কিছুক্ষণ আগে টেবিলে দেখেছি তারা যখন প্রাইস প্রোডাক্টগুলো বিক্রি করে প্রোডাকশন পরে সেল প্রাইসে সেখানে একটু তারা অতিরিক্ত মার্ক আপ রাখে বা লিটল প্রাইস অ্যাড করে, কিন্তু এই প্রশ্ন যখন আমরা তাদেরকে করেছি আমরা অধিকাংশ ক্ষেত্রে প্রডিউসার ইম্পোর্টারকে পেয়েছি তারা লিটল আনহ্যাপি উইথ দ্য প্রাইস দে রিসিভ অর দে পে। একইভাবে যখন হোলসেলার এবং রিটেলারকে প্রশ্ন করেছি হোলসেলার এবং রিটেলার দে সেম লিটল হ্যাপি উইথ দ্য প্রাইস দে অ্যাকচুয়ালি রিসিভ অর দে পে ফর দ্যাট টু সাম এক্সটেন্ট। কারণ আমরা এখানে দেখেছি যে ইম্পোর্টার স্টেজে গিয়ে দেখেছি আমরা হোলসেলার এবং রিটেলার উভয় ক্ষেত্রেই আমরা 56.9% পেয়েছি যারা ইয়েস বলেছে ইন টার্মস অফ গেটিং রিজনেবল প্রাইসেস, এবং রিটেলারের ক্ষেত্রে 52.8% পেয়েছি যারা ইয়েস বলেছে। এই এখন দেখেন সবাই কিন্তু নো বলেন, দেখেন এই বারে কিন্তু প্রথম অন দ্য লেফট সাইড 55.9, 49.6, 46.1, পরে ইম্পোর্টার সাপ্লাই চেনে 55.6, 43.1, 47, অনেকে কিন্তু নো বলেছে, দে আর নট হ্যাপি উইথ দ্যাট। তো সেই জায়গার যে কারণগুলো আমরা এখান থেকে একইভাবে তাদেরকে আমরা কয়েকটা ক্লোজ হ্যান্ডেড অপশন দিয়েছি, যে সবাই তো বলেনি যে এখানে দে অল গেট দ্য ফেয়ার অ্যান্ড রিজনেবল অ্যান্ড ডিজায়ার্ড প্রাইসেস ফ্রম দ্যার প্রিভিয়াস অ্যান্ড দে ক্যান মেক মোর প্রফিট, বাট এখানে অনেকেও বলেছে দে আর নট হ্যাপি উইথ দ্য প্রাইসেস দে হ্যাভিং। তো এখানে আমরা এখানে যে রেসপন্সগুলো পেয়েছি সেগুলোর আমরা ফ্রিকোয়েন্সি আইডেন্টিফাই করেছি যে কারণগুলোর মধ্যে যে কেন তারা রিজনেবল প্রাইস পায় না, ওই যে 6টা স্টেজে 6জন স্টেক হোল্ডারকে। সো ফার্স্ট রেসপন্স উই গট দ্য মেজর কজেস প্রডিউসার্স ডোন্ট গেট দ্য রিজনেবল প্রাইসেস ফ্রম দ্য হোলসেল, এটা প্রডিউসারকে জিজ্ঞেস করেছিলাম, তখন তারা যে রেসপন্সগুলো আমরা পেয়েছি সেগুলো টপ 3 রেসপন্স আমরা এখানে দিয়েছি প্রত্যেকটাতে। তারা বলেছে ইনক্রিজ প্রোডাকশন কস্ট রেসপন্ড করছে 61.97%, লিমিটেড মার্কেট এক্সেস রেসপন্ড করছে 53.22%, লিমিটেড বার্গেনিং পাওয়ার বলছে 42.25%। একইভাবে আমরা সেম প্রশ্ন করেছি হোলসেলারকে, আপনি কি রিজনেবল প্রাইস পান ওয়াইল ইউ বাই ফ্রম দ্য প্রডিউসার। একইভাবে যারা না রেসপন্স করেছে এর মধ্যে আমরা যে অপশনগুলো দিয়েছি কোন কারণগুলো, অ্যান্ড অন আইডেন্টিফিকেশন অফ দ্য রিজনস অফ দ্য কজেস উই ফাউন্ড ইনক্রিজ প্রোডাকশন কস্ট ওয়াজ 42.86%, seasonal price variation was 39.68%, high transportation cost was 32.92%. আমরা এখানকার রেসপন্সগুলো আমরা একটু আগে যেই বিভিন্ন ডিভিশনে যে প্রাইস হাইক ফ্লাকচুয়েশনে যেই কারণগুলো পেয়েছি তার সাথে অনেকাংশে মিল আছে। আমরা যখন রিটেলারকে প্রশ্ন করেছি রিটেলারও যে আপনি হোলসেলার থেকে রিজনেবল প্রাইসে নিতে পারেন কিনা, সেখানেও যে রেসপন্সগুলো আসছে দেখেন লোকালাইজ সিঙ্গেল মার্কেট পাওয়ার বিজনেস হোলসেলার ওয়াজ রিপোর্টেড বাই 39%। আমরা তাদের যে রেসপন্সগুলো পেয়েছি সেগুলো আমরা যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করে আমরা পেয়েছি এভাবেই, যে হাইয়েস্ট রেসপন্স ছিল 39%, 33.9% বলেছে হোলসেলার ড্রিভেন মার্কেট ডিস্টোরশন থাকে, সিজনাল প্রাইস ভেরিয়েশনকে হেল্ড রেসপন্সিবল 32.2%। এই একইভাবে যখন আমরা আবার ইম্পোর্টার স্টেজে গিয়েছি, ইম্পোর্টার হোলসেলার রিটেলার, সেখানেও আমরা যে রেসপন্সগুলো পেয়েছি সেখানে আমরা দেখিয়েছি আমরা হাই ট্রান্সপোর্টেশন কস্ট এখানে 60%, লো সাপ্লাই ওয়াজ রিপোর্টেড বাই 45%। এটা যখন আমরা ইম্পোর্টারকে জিজ্ঞেস করেছি যে আপনি কেন রিজনেবল প্রাইস পান না, ওনারা এটা বলেছেন। 30% বলেছে এলসি ওপেনিং কিছু সমস্যা হয় ওনাদের। আবার হোলসেলারকে জিজ্ঞেস করেছি আপনি আগের স্টেজ থেকে বেটার প্রাইস পান কিনা বা হায়ার প্রাইসে কিনতে পারেন কিনা বা কেন আপনি হায়ার প্রাইস পান না, তখন সেখানে বলেছে লো সাপ্লাই ওয়াজ রিপোর্টেড বাই 45.2%, ইনএফিশিয়েন্ট মার্কেট মেকানিজম 38.7%, আর্টিফিশিয়াল ইম্পোর্টেড ক্রাইসিস 35.5%। দ্য লাস্ট যখন আমরা মেজর কস্ট জিজ্ঞেস করলাম যে রিটেলারকে আপনি কেন হায়ার প্রাইস পান না যখন আপনি এটা বিক্রি করেন, তিনি একইভাবে বললেন লোকালাইজ সিঙ্গেল মার্কেট পাওয়ার বিজনেস হোলসেল ওয়াজ রিপোর্টেড বাই 41.2%, আর্টিফিশিয়াল ক্রাইসিসকে ওনারা রেসপন্সিবল করেছেন প্রায় 38.2%, ইনএফিশিয়েন্ট মার্কেট মেকানিজম 29%। আমি প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, দুটো স্লাইডে শেষ করব। এখানে দেখেন আমরা মার্কেটে যখন গিয়েছি প্রান্তিক পর্যায়ে আমাদের এনুমারেটর বা আমাদের কলিগ বা যারা কাজ করেছেন, দে অলসো হ্যাড এন ডিফারেন্ট ডিসকাশন উইথ দ্য মেনি ইন্ডাস্ট্রি রিপ্রেজেন্টেটিভ, ইন্ডাস্ট্রি ভয়েসেস, যেখানে কে ইনফরমেন্ট ইন্টারভিউস আমাদের বেশ কয়েকটা হয়েছে প্রান্তিক পর্যায়ে, বিভিন্ন যারা হোলসেলার অ্যাসোসিয়েশন আছে, লোকাল ট্রেড বডি, লোকাল চেম্বার বা লোকাল ইন্ডাস্ট্রি যারা অপারেট করে, তাদের থেকে আমরা যে রেসপন্সগুলো পেয়েছি আমরা এটাকে 3টা ভাগে স্প্লিট করেছি। একটা অন দ্য বেসিস অফ দ্য নেচার অফ দ্য রেসপন্স, মেজর রিজনস ফর দ্য কারেন্ট ফুড ইনফ্লেশন, রেসপন্সিবিলিটি অফ দ্য গভর্নমেন্ট সেক্টর টু কন্ট্রোল দ্য ফুড ইনফ্লেশন এবং রেসপন্সিবিলিটি অফ দ্য প্রাইভেট সেক্টর টু দ্য কন্ট্রোল ফুড ইনফ্লেশন। এগুলো কিন্তু দেখেন এই ফাইন্ডিংস আর নট আওয়ার ফাইন্ডিং, দিস ইজ দ্য ফাইন্ডিংস উই
extracted and found from the fill from the ground, from the different part of the country, from the different divisions. প্রথমে যদি আমরা lack of coordination among the demand and production and imports of essential commodities, essential products, inefficient market system and information asymmetry. এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যে তথ্য পেয়ে থাকি এক এক সময় এক এক জায়গায় প্রডিউসার, হোলসেলার বা রিটেইলার বা বিভিন্ন স্টেক হোল্ডার থেকে, এগুলো আসলে একরকম থাকে না। ডিক্রিজ অফ লোকাল প্রোডাকশন, হাই ট্রান্সপোর্টেশন কস্ট, আমার প্রোডাকশন কস্ট দেখেন, কস্ট অফ ফার্টিলাইজার, সিডস, এগুলো অনেক হাই। ডিস্ট্রিক্ট ওয়াইজ বিভিন্ন ডিস্ট্রিক্ট, অনেকে বলেছে ডিস্ট্রিক্ট লেভেলে কিছু কিছু বিজনেস নেক্সাস থাকে, এবং তাদের ক্ষেত্রে আমরা যারা গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি এই ইনফ্লেশনকে কন্টেইন করার ক্ষেত্রে আমরা অনেকে বলেছে ডেটা কালেকশন এবং ডিসেমিনেশন সাপোর্ট সিস্টেমকে আরও এনহ্যান্স করতে হবে, যেটা দ্যাট ক্যান মেক এন বেটার ডিসিশন মেকিং। ইনভেস্টমেন্ট করতে বলেছে বেটার ট্রান্সপোর্ট নেটওয়ার্কের জন্য, এবং একইভাবে ডেভেলপ মোর স্টোরেজ ফ্যাসিলিটি টু রিডিউস ফুড স্পয়েলেজ অ্যান্ড স্টোরেজ ওয়েস্ট। আমাদের অনেক প্রোডাক্টের ক্ষেত্রে যেগুলো আমরা এনেছি অনেক ওয়েস্ট হয়, সেগুলো কীভাবে মিনিমাইজ করা যায় সেটার জন্য এখানে একইভাবে উই গট সাম রেসপন্সিবিলিটি অন দ্যাট। সাপ্লাই চেইনকে আরও স্ট্রিমলাইন করা, যাতে করে আমার প্রাইসকে আমরা একটা খুব টাইট চেইনের মধ্যে আমরা রাখতে পারি, খুব অ্যাবনর্মাল প্রাইস শক আমরা না দেখি। রেসপন্সিবিলিটি অফ দ্য প্রাইভেট সেক্টর টু, প্রাইভেট সেক্টরের বিষয়ে আবার যে ফাইন্যান্সগুলো বলেছেন বিভিন্ন কেআইতে, আমাদের আইডেন্টিফাই ডিসঅনেস্ট বিজনেস পিপল অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্যার ট্যাক্টিস বিফোর দ্য এনফোর্সিং লজ, এনকারেজ ফেয়ার প্রাইসিং to prevent the artificial inflation, improve transportation infrastructure to lower the cost. দেখেন ইনফ্রাস্ট্রাকচারের কথাটা কিন্তু বারবার এসছে, ইট রিলেট টু দ্য আওয়ার স্মুথ সাপ্লাই চেইন, ভ্যালু চেইন প্রসেসের জন্য, এবং এটা হলে আমাদের অনেকাংশে প্রোডাকশন কস্ট থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন কস্ট অনেকাংশে কমে যায়, যার কারণে এটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এলিমিনেট এক্সটোরশন প্র্যাকটিস ইন সাপ্লাই চেইন, কোনো ধরনের যদি এক্সটোরশন থাকে সেটাকেও বিনিয়োগ করার কথা বলেছে। আমরা প্রান্তিক পর্যায়ে আবার কিছু এফজিডিও করেছি, ঢাকাতেও একটা ন্যাশনাল লেভেলে এফজিডি করেছি, সেখান থেকে যে পয়েন্টগুলো খুব স্যালিয়েন্ট পয়েন্ট বা হাইলাইট এসছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি অ্যাজ এ মেজর ফাইন্ডিংস আমাদের ডিভিশনাল এবং ন্যাশনাল লেভেলে। সেখানেও একটা বিষয় এসছে যে আমাদের মার্কেট খুব হাইলি ফ্র্যাগমেন্টেড। আমরা যদি দেখি প্রত্যন্ত ডিভিশন বা জেলায় বা ঢাকা সব জায়গাতেই এক একটা সাপ্লাই চেইন প্রসেসে অনেক ধরনের লেয়ার বা অনেক ইন্টারমিডিয়েটস কাজ করে। সো এগুলো কারণে অনেক সময় আমাদের হ্যান্ডলিং কস্ট বা লজিস্টিক কস্টটুকু বেড়ে যায়। একইভাবে ইনফরমেশন অ্যাসিমেট্রির কথা আমি একটু আগে বলেছি। দেন ল্যাক অফ প্রসেসিং অ্যান্ড স্টোরেজ ফ্যাসিলিটি, অ্যাগ্রো ইনপুট কস্ট, এগেইন প্রোডাকশন কস্টে আমার যেসব অ্যাগ্রো ফার্টিলাইজার, তারপরে অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করে ইরিগেশন, পেস্টিসাইড বা আরও অন্যান্য যে বিষয়গুলো আছে আমার ইনপুট হিসেবে, সেগুলো খরচ বেড়ে গিয়েছে। ল্যাক অফ টেকনোলজি ইনভেস্টমেন্ট, রিসার্চ অ্যান্ড সাস্টেনেবল এগ্রিকালচার প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা ইনভেস্টমেন্ট ইজ ভেরি লো। সিজনালিটি লিডস টু প্রাইস ভলাটিলিটি, সিজনালিটি এফেক্ট করে আমরা ইম্পোর্ট চেইনেও দেখেছি, লোকাল প্রোডাক্ট চেইনেও দেখেছি। সিজনালিটির কারণে আমরা অনেক সময় প্রাইস ভলাটিলিটি আমরা নোটিস করি। ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি আমাদের ইমপ্রুভ করা দরকার। লজিস্টিক ক্যাপাসিটি রেস্ট্রিকশন create opportunities for the rent seeking. Inefficient market mechanism আছে that discourages competition, creates localized oligopoly. অর্থাৎ এই ইনএফিশিয়েন্ট মার্কেট মেকানিজমের কারণে আমরা দেখেছি বেশ কিছু প্রোডাক্টের বিভিন্ন জায়গায় দ্যাট ইজ ম্যানেজ অর মেনটেন বাই এ সার্টেন অর এ গ্রুপ অফ বিজনেস কমিউনিটি অফ দ্য বিজনেস পিপল, এগুলো একটা অলিগোপলি মার্কেট ক্রিয়েট করে, এগুলো বিষয় এখানে এসছে। এখন আমরা ওভারঅল রেকমেন্ডেশন দিয়ে শেষ করব। এই যে আমরা এতক্ষণ ডিভিশন ওয়াইজ যেই চিত্রগুলো পেলাম, প্রাইসের ক্ষেত্রে প্রাইস হাইক, প্রাইস চেঞ্জ ইন দ্য ডিফারেন্ট লেয়ার্স ইন দ্য ডিফারেন্ট স্টেজ, ইম্পোর্টেড আইটেমের ক্ষেত্রে আমরা প্রাইস চেঞ্জ দেখেছি। সামগ্রিকভাবে আমরা যে এফজিডি, কেআইআই এবং আমাদের ফিল্ড লেভেল যে সার্ভে রেসপন্স যা আমরা পেয়েছি, তার আলোকে আমাদের হাউ উই ক্যান কন্টেইন দ্য ফুড ইনফ্লেশন টু লার্জ এক্সটেন্ট, সেটার কিছু রেকমেন্ডেশন এখানে এসছে। আমাদের এখানে একটা বিষয় বলা হচ্ছে, যেমন আমরা বলেছি মার্কেট খুব ইনএফিশিয়েন্ট ফ্র্যাগমেন্টেড মার্কেট, এটাকে অ্যাড্রেস করার জন্য আমাদের একটা ভার্টিক্যাল ইন্টিগ্রেশন দরকার ইন দ্য সাপ্লাই চেইন। অর্থাৎ সাপ্লাই চেইন উই হ্যাভ টু কিপ লোয়ার অ্যান্ড মিনিমাম দ্য ইন্টারমিডিয়েটস। রিমুভ ইনফরমেশন ইজ অ্যাসিমেট্রি, ইনফরমেশনের আমরা যদি সিমলেস এবং রিলায়েবল এবং যদি প্রপার ইনফরমেশন পাই, দ্যাট অ্যাকচুয়ালি হেল্প আস ফর রিয়েল টাইম প্রাইসিং অ্যান্ড রিয়েল টাইম ডিসিশন মেকিং। আমাদের ন্যাশনাল লেভেলে একটা ফুড রিজার্ভ করা দরকার, যার মাধ্যমে আমরা যেই জায়গায় আমরা সাপ্লাইটাকে স্টেবল রাখতে পারবো। আমাদের স্টক পাইল এসেনশিয়াল প্রোডাক্ট থাকা উচিত ন্যাশন ওয়াইড, যখন যে কোনো সময় দরকার হলে যেন অন ডিমান্ড সেটাকে আমরা ডিসচার্জ বা ডিস্ট্রিবিউট করতে পারি। এনকারেজ সাপ্লাই
আমাদের সাস্টেনেবল এগ্রিকালচার প্র্যাকটিসের কথা এসছে এখানে, অর্গানিক ফার্মিং, প্রিসিশন এগ্রিকালচার, ক্লাইমেট ফ্রেন্ডলি স্মার্ট টেকনোলজি ব্যবহার করে কীভাবে আরও স্কেল অফ প্রোডাকশন বাড়ানো যায় বা সেই বিষয়গুলো আমরা এখানে প্রায়োরিটাইজ করতে পারি। ইম্পোর্ট এসেনশিয়াল ফুড আইটেমস দ্যাট আর নট ইন শর্ট সাপ্লাই ডিউ টু দ্য প্রোডাকশন ডিমান্ড ইমব্যালেন্স, প্রোভাইড সাবসিডিজ। এগ্রিকালচার সেক্টরে যেসব জায়গায় ফার্টিলাইজার, ইলেকট্রিসিটি বা যেগুলো ডিরেক্ট ইনপুট হিসেবে প্রোডাকশনের সাথে রিলেটেড, সেই জায়গাগুলোতে কীভাবে খরচ কমানো যায় সেইগুলোতে আমাদের সাপোর্ট দেওয়া দরকার। Implement tracking system for the cash memos of local of imported food items. এটা হলো আমরা ওই যে অনেক সময় সাপ্লাই চেনে যে ইন্টারমিডিয়েটসের কথাগুলো আসে, যেগুলো আনসেন ইকোনমিক ফ্যাক্টরস, যার কারণে অনেক সময় প্রাইস হাইক অনেক সময় অদৃশ্যভাবে হয়, সেগুলোকে হয়তো আমরা অ্যাড্রেস করতে পারবো। স্যাটেলাইট ইমেজিংয়ের মাধ্যমে আমরা জিআইএস অটোমেটিক ট্র্যাকিং আমরা এনশিওর করতে পারি। আমাদের কিছু কিছু এগ্রিকালচার প্রোডাক্ট বা ইস্যু যতগুলো প্রোডাক্ট বলেছে অধিকাংশ এগ্রিকালচারাল আইটেম, এগুলোকে স্ট্রেনথেন করার জন্য সাপ্লাই নেটওয়ার্ক বা প্রোডাকশন আমাদের এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্টকে আর একটু স্ট্রেনথেন করা দরকার। সো আমার লাস্ট অ্যাজ এ হোল এতক্ষণ যা বললাম, সংক্ষেপে যদি আমি 3টা সামারি বলি যে আমরা কি পেলাম পুরো স্টাডি থেকে, তো আমি যদি প্রিসাইসলি বলি, আমরা যে ডিভিশন ওয়াইজ প্রাইস ডাইনামিক্স দেখিয়েছি, আমরা একইভাবে দুটো সাপ্লাই চেনের ক্ষেত্রে, একটা প্রডিউসার টু রিটেইলার আর একটা ইম্পোর্টার টু হোলসেলার। প্রথমত আমরা অ্যাক্রস দ্য হোল বাংলাদেশ throughout the 8 divisions we got a very common scenario, the common reasons to large extent from the all stakeholder যেটা আমরা পেয়েছি। যেমন অধিকাংশ ক্ষেত্রে the main causes that triggered the food inflation, যেটা আমাদের 1 নম্বর অবজেক্টিভ ছিল, সেখানে যদি দেখেন যে হাই প্রোডাকশন কস্ট, ইনপুট কস্ট, transportation costs, limited bargaining power due to inefficient market system, এবং seasonal price variation বা seasonal supply price variation and limited market access of some of the producers। এই কারণেই আমরা দেখছি যে আমাদের the main or the root causes that actually trigger or spike or cause the price hike in the that relates or result into the food inflation। দ্বিতীয় কারণ যদি আমরা আমাদের অবজেক্টিভ যেটা ছিল যে কোন কোন স্টেজে আমরা যেমন প্রাইস ডাইনামিক্স যখন দেখেছি ডিভিশন বা অ্যাভারেজ প্রোডাক্ট প্রাইসগুলো, সেখানে আমরা দেখেছি যে সার্ভেতে আমরা পেয়েছি, ইট ওয়াজ ফাউন্ড ইন দ্য সার্ভে দ্যাট প্রাইস হাইক অ্যাকচুয়ালি হয়ে থাকে, প্রাইস হাইক হ্যাপেন্স in the especially in the coarse rice, fine rice অর্থাৎ মোটা চাল, চিকন চাল, অনিয়ন, মাছ, আলু, লেন্টিলস, গ্রিন চিলি, টার্মারিক, রেড চিলি, জিঞ্জার, এই প্রোডাক্টগুলোর প্রডিউসার স্টেজে দেখা গিয়েছে সেখানে একটু প্রাইস হাইকটা বেশি হয়। অ্যান্ড ইফ ইউ while we talk to them, তারা কিন্তু ডিফারেন্ট ক্লারিফিকেশন ছিল, তাদের প্রোডাকশন কস্ট বেড়ে গিয়েছে, তাদের সার্ভাইভালের একটা বিষয় আসছে। মেনি পিপল অ্যাকচুয়ালি পারসিভ অ্যান্ড ভিউড অ্যান্ড সাইড দ্যাট অ্যাকচুয়ালি দ্য নেশনওয়াইড যে ইনফ্লেশন আছে সেটা কিন্তু প্রত্যেক প্রডিউসারকে এফেক্ট করে, সবাইকে এফেক্ট করে। যিনি চাল বিক্রি করে তিনি বলছেন চাল বিক্রি করে তো আমাকে ডিমও কিনতে হবে, মাছও কিনতে হবে, সো প্রাইস হাইক হ্যাপেন্স ইন এভরি সিঙ্গল প্রোডাক্ট, আমাকে সার্ভাইভ করতে হবে, যার কারণে কস্ট অফ লিভিং ইনফ্লেশনের প্রেশারে কিন্তু তারাও সামটাইমস দে আর ফোর্সড টু পুট দ্য প্রাইস হাইক, যেটা আমরা পেয়েছি অফ দ্য ফাইন্ডিংস অফ দ্য স্টাডি। একইভাবে আমরা লাস্ট যেটা ইম্পোর্টেড প্রোডাক্টের ক্ষেত্রে কোন স্টেজগুলোতে আমরা প্রাইস ট্রিগার করে সেটা যখন আমরা দেখলাম, এখানে একটু ডিফারেন্ট চিত্র ফ্রম দ্য লোকালি প্রডিউস আইটেমের ক্ষেত্রে। আমরা এখানে দেখেছি ইম্পোর্টার লেভেলে খুব একটা প্রাইস হাইক আমরা এখানে নোটিস করি নাই, রাদার আমরা এখানে দেখছি রিটেইলার এবং হোলসেলার they relatively make a little more price up while they put their prices, while they sell their product in the retail stage. আমরা সেক্ষেত্রে দেখেছি রিটেল লেভেলের ক্ষেত্রে অনিয়ন, জিঞ্জার, লেন্টিল, সুগার, মিল্ক পাউডার, রেড চিলি, এইসব ইম্পোর্টেড আইটেমের ক্ষেত্রে আপনার রিটেইলার এবং হোলসেলার লেভেলে they make relatively healthy or little moderate margin compared to over the importers. এবং যে এই যে মডারেট প্রাইস হাইকও যদি সেখানে বলি, সেটা দেখা যাচ্ছে কি সিঙ্গেল ডিজিট বা ম্যাক্সিমাম 20-21% পর্যন্ত আমরা নোটিস করছি। দিস ইজ অ্যাজ এ হোল ইন লাইন উইথ দ্য 3 objectives we have determined and set of my study. These are the core or a very very precise এবং concise summary manner আমি প্রেজেন্ট করলাম what we have found out of the in line of the 3 objectives of the study. আর নিজের একটু সমালোচনা করতে হয়, বিকজ এভরি স্টাডি হ্যাজ গট সাম লিমিটেশনস। আমাদের স্টাডিতেও লিমিটেশন ছিল। while we started the study initiative despite having a lot of natural calamities and then politically unstable একটা violent situation আমরা কাজ করেছি, সেখানে আমাদের একটা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও we have done the study through। কিন্তু আমরা যখন
আমরা এই প্রাইসিংগুলো নিয়েছি, প্রডিউসারের প্রাইস, বিভিন্ন প্রোডাক্টের ফাইন রাইস, কোর্স রাইস, লেন্টিল বা টার্মারিক বা গার্লিক, সেখানে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে তাদের ইনডিরেক্ট যে কস্টগুলো সেগুলোকে আমরা কনসিডারেশনে আনতে পারি ডেসপাইট উই হ্যাড অ্যান এফোর্ট, যার কারণে হয়তো প্রোডাকশন কস্টের ক্ষেত্রে আমরা হয়তো উই কুড হ্যাভ এ মোর বেটার অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন অ্যান্ড ডেটা ইফ ইউ কুড হ্যাভ দোজ ডাউন দেয়ার। আমাদের স্যাম্পল সাইজ আমরা আরও বাড়াতে পারতাম, আমি বলেছি we had some limitation, resource and the political reasons, and the number of product could be enhanced, সেটা হলে হয়তো that could bring it a more representative picture, এবং নন ফুড ইনফ্লেশন আমরা এখানে নেই ফ্যাক্টরগুলোকে আমরা কনসিডার করে নাই। This is pretty much some manageable limitations we have in the study. Some of the snapshots আমাদের যারা ফিল্ডে কাজ করেছেন, that is all about from my presentation. This is precisely what we have seen. The study Dhaka Chamber has steered and commissioned the causes of the food inflation. I think that is what I tried to present and make clear for you. আর শেষ করার আগে আমি একটা কথা না বললেই না, I would like to specially thank our leadership who has assigned and delegated that huge job to perform, because it was a very pressing issue for the whole economy to know, and everybody keep an eye why inflation triggers, how it is affect, এবং এটা root cause গুলো বের করা. This is how we think it has become a little unusual, a very different nature of a study we have done from the Dhaka Chamber. আর এই স্টাডিতে যাদের কথা না বললেই না, যারা আমাকে খুব relentless support দিয়েছে, without their support the study would not be into a reality. Our colleague from the Dhaka Chamber Research Department, মাহমুদ, কাউসার, ওদিকে পাভেল সাহেব আছেন, সোহেল দানা, মারুফ এবং সালেহিন, আরও মোহন, আরও অনেকে আছেন ইন এডিশন যারা ফিল্ডে কাজ করেছেন। উইদাউট দ্যার এফোর্ট দ্যাট হিউজ ম্যামথ টাস্ক কুড নট বি দ্য রিয়ালিটি। সো আই স্পেশালি থ্যাংক এভরিবডি ফর ইউর এফোর্ট, অ্যান্ড থ্যাংক ইউ ওয়ান্স এগেন ফর গিভিং মি দ্য টাইম, স্যার, অ্যান্ড থ্যাংক ইউ ফর ইউর পেশেন্ট হিয়ারিং। থ্যাংক ইউ ওয়ান্স এগেন। থ্যাংক ইউ মিস্টার পাটোয়ারি। আচ্ছা, এটা লম্বা প্রেজেন্টেশন তো, আই এম সরি, আই এম শিওর এভরিবডি ইজ বিট টায়ার্ড। আচ্ছা, একটু তারপর আমি যদি সামারিটা যদি করি, দেখুন এই স্টাডিটার সবচেয়ে ইম্পর্টেন্ট দুটো ফ্যাক্টর আছে। এক নম্বর হচ্ছে একটা জায়গা হচ্ছে একটা এম্পেরিক্যাল স্টাডি, যেখানে স্পেসিফিক্যালি এই প্রোডাক্টগুলোর প্রাইসিং হিসাব করা হয়েছে। ব্যাপারটা অনেকটা টেম্পারেচার চার্টের মতো, কারণ আমরা জানি যে এভারেজে গিয়ে দেশের কোথায় কোন প্রোডাক্টের প্রাইস কোন স্টেজে কতখানি। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ইউজ হচ্ছে আপনি যখন সাবসিকুয়েন্টলি যে কোনো একটা প্রোডাক্টে যদি আমরা দেখি যে কোনো একটা জায়গায় প্রাইস বেড়ে যাচ্ছে কিংবা কমে যাচ্ছে, আপনি কিন্তু তখন আসলে আইডেন্টিফাই করতে পারবেন। আমাদের একটা বেঞ্চমার্ক আছে যে আমরা তখন এই প্রাইস তিনটা চেক করলেই কিন্তু আমরা বুঝে যেতে পারবো যে এটা কি প্রডিউসার লেভেলে সমস্যা হচ্ছে, হোলসেলার লেভেলে সমস্যা হচ্ছে, না রিটেল এন্ডে সমস্যা হচ্ছে। এই আইডেন্টিফিকেশনটা করার জন্যই কিন্তু এই স্টাডিটা অরিজিনালি করা হয়েছিল। আপনি যদি দেখেন এটার যে সেকেন্ড স্টেজ যেটা উইচ ইজ দ্য কোয়ালিটেটিভ বিট, যে অপিনিয়ন কি মানুষের, এখানে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যাদের সাথে কথা বলেছি তারা কিন্তু কেউ ট্রেন্ড ইকোনমিস্ট না, তারা সবাই প্র্যাকটিশনার, তারা সবাই বিজনেস পার্সন। এখানে ওনারা যেই ফিগার জিনিসগুলো মনে করছেন, যে কারণগুলো মনে করছেন, আমরা মনে করি এই যে কারণের যে প্রাইস রাইজ কিংবা ইনএফিসিয়েন্সি, এই কারণগুলো যেগুলো আইডেন্টিফাই করার হয়েছে, দিজ আর অপিনিয়ন্স। এগুলো কিন্তু আসলে যতক্ষণ না আমরা ভেরিফাই করছি ততক্ষণ আপনি এটা ঠিক আইডেন্টিফাই করতে পারবেন এটা যে আপনি কংক্রিট অ্যাকসেপ্টেবল নর্ম, এটাও আমরা আসলে বলতে পারবো না। সো কোয়ালিটেটিভ ব্যাপারটাতে তারপরে যদি আমরা কিছু কিছু জিনিস যেটা আমাদের আসলে কোয়ান্টিটেটিভ ফিগার থেকে যে অ্যানালিসিস যেটা করছি আমরা, ওখান থেকে যদি আমরা এক্সট্রাক্ট করার চেষ্টা করি, কতগুলো জিনিস আসলে খুব চোখে পড়ার মতো। যে দেখুন, একটা জিনিস আমরা কনসিস্টেন্টলি দেখছি যে অ্যাক্রস দ্য প্রোডাক্টস যেগুলো লোকালি প্রোডাকশন হচ্ছে, সব জায়গাতেই আপনার দেখা যাচ্ছে যে প্রডিউসার লেভেলে যে গ্রস মার্জিন, মানে ওনাদের যে ডাইরেক্ট কস্ট, ইনপুট কস্ট এবং যে সেলস প্রাইস, সেখানে কিন্তু একটা বড় ধরনের একটা ফিগার, একটা নাম্বার কাজ করছে। আমরা যদি দেখি যে ওই যেখানে আমরা দেখছিলাম যে ভ্যালু অ্যাডিশন, যে কোনখানে কত পার্সেন্ট, চালের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 200% হয়ে যাচ্ছে, যে আপনি যখন ধান থেকে চাল পর্যন্ত যাচ্ছেন, কিন্তু তার একটা এই 200%-এর এই যে 100% যেটা গেইন, যেটা ইনক্রিজ, যেটা এটা সবচেয়ে বড় অংশ কিন্তু যাচ্ছে প্রডিউসারদের কাছে। প্রডিউসারদের সাথে যখন আমরা কথা বলছি তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওনাদের যে প্রফিটেবিলিটি খুব একটা বেড়েছে তা কিন্তু না, কিন্তু ওনাদের ডাইরেক্ট কস্ট একটা বেড়েছে। সেকেন্ড যেই ফ্যাক্টরটা বড়োভাবে কাজ করছে,
দেখুন, আমাদের দেশের কৃষিতে কিন্তু একটা ফান্ডামেন্টাল চেঞ্জ হয়েছে। আমরা ছোটবেলায় আমাদেরকে পড়ানো হতো যে আমরা আসলে সাবসিস্টেন্স ফার্মিংয়ের দেশ। সাবসিস্টেন্স ফার্মিংয়ের ডেফিনেশন হচ্ছে আপনি নিজে যতটুকু আপনি নিজে খাওয়ার জন্য প্রডিউস করবেন এবং একটা ক্ষুদ্র অংশ আপনি মার্কেটে বিক্রি করবেন। বাংলাদেশের কৃষির ক্ষেত্রে এই ব্যাপারটা হয়তো বা আর সত্যি না। কারণ এবং বিশেষ করে বেশ কিছু জিনিসের ক্ষেত্রে আপনি যেমন ধরুন, আমরা এখানে যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করেছি, যে আপনার পেরিশেবল ভেজিটেবলস, কেউ কিন্তু শুধুমাত্র নিজের পরিবারের খাবার জন্য কিন্তু 5 মণ বেগুন প্রডিউস করার চেষ্টা করবেন না। যখন এটা আপনি যখন এটা বড় ধরনের একটু চাষের ক্ষেত্রে যাচ্ছেন, তখন কিন্তু এই এফোর্টের পুরোটাই হয়ে যাচ্ছে কমার্শিয়াল অবজেক্টিভের জন্য। কীরকম? যে আপনার অবজেক্টিভ থাকছে যে আপনি এটা বিক্রি করে আপনি চাল কিনবেন। এখন এই যে ট্রানজিশনটা, এখানে কিন্তু আমাদের যে লেবার কস্ট, যেটা আপনার জমির দাম, আমরা যে জিনিসটা আমরা ট্র্যাক করতে পারিনি সেটা হচ্ছে যে এই বিভিন্ন প্রসেসে যে ইনডিরেক্ট কস্ট, যেটা কস্ট অফ ওনারশিপ অফ এ পার্টিকুলার প্রোডাক্টিভ অ্যাসেট, আপনি যেখানে জমি চাষ করছেন সেই জমির দাম কত, সেটা ভাড়া নিতে গেলে কত হবে, কিংবা সেই অ্যাসেটটা যে আপনি ওখানে ডেপ্লয় করে রাখছেন, তাতে আপনার তো আসলে একটা মিনিমাম রিটার্ন জেনারেট করতে হবে। সো এই ফ্যাক্টরগুলো প্লাস আপনার ধরুন দেখা যাচ্ছে যে আপনি একটা ফ্যামিলি মিলে, একটা পরিবারের সবাই মিলে কাজ করছেন, কিন্তু তাদেরকে যেহেতু পয়সা দেওয়া হচ্ছে না, মজুরি দেওয়া হচ্ছে না, সেজন্য এটা তখন আপনার ইনপুট কস্ট হিসেবে ক্যালকুলেটেড হচ্ছে না। কিন্তু যাদের এই রিকোয়ারমেন্ট যেহেতু বেড়ে গেছে, আমরা যেহেতু কস্ট অফ লিভিং স্ট্যান্ডার্ড আমাদের সবারই বেড়েছে, যেই কারণে ওখানে কিন্তু একটা বড় ধরনের মার্জিন প্রয়োজন হচ্ছে, যেটা প্রডিউসারদের জন্য, বিশেষ করে কৃষকদের জন্য খুবই জরুরি একটা ব্যাপার। এখানে ইন্টারভেনশনের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা শুধুমাত্র যদি সিড, ফার্টিলাইজার, ইরিগেশনের ইনপুট কস্ট হিসাব করি, তাহলে কিন্তু আমরা যে এগ্রিকালচারাল লেবারের যে রিকোয়ারমেন্ট, ওখানে যে মেকানাইজেশন যেটা প্রয়োজন, ওখানে আপনার টেকনোলজি যে অ্যাপ্লিকেশনটা প্রয়োজন, এই জিনিসগুলো যদি আমরা ইগনোর করি, তাহলে কিন্তু আমরা ঠিক পিকচারটা পাবো না। যেই কারণে আমরা মনে করি যে এই স্টাডির থেকে আমরা এই একটা ফাইন্ডিং যেমন আমরা দেখতে পাচ্ছি যে প্রডিউসারদের লেভেলে প্রোডাকশন কস্ট কন্টেন করার জন্য কাজ করার জরুরি দরকার আছে, এবং সেই কাজটা আমরা হিস্টোরিক্যালি যেই জায়গাগুলোতে ফোকাস করে এসেছি, যে এগ্রিকালচারাল ইনপুট, সিড, ফার্টিলাইজার, ইলেকট্রিসিটি, এনার্জি, এইটাই যথেষ্ট না। এটার বাইরে আসলে মেকানাইজেশনের জন্য, এগ্রিকালচারাল ইকুইপমেন্টের জন্য আমাদের মনে হয় যে এই স্টাডি থেকে আমরা বলতে পারি যে ওখানে একটা ইন্টারভেনশন দরকার আছে। সেকেন্ড যেই ইস্যুগুলো আমরা আইডেন্টিফাই করতে পারছি, আপনি যদি হোলসেলার এবং রিটেল এন্ডে দেখেন, ওখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ডাইরেক্ট কস্ট থেকে বেশ অনেকগুলো জায়গায় মার্জিন কিন্তু খুব একটা বড় না। যেই কারণে আমাদের যে একটা ধারণা মাথায় চলে আসে যে মধ্যস্বত্বভোগীরাই সমস্ত প্রফিট খেয়ে ফেলছে, এটা হয়তো বা সম্পূর্ণ সঠিক না। আমরা যেমন পত্রিকাতে হেডলাইন পড়ি যে 3 টাকার প্রোডাক্ট ঢাকা শহরে 70 টাকায় বিক্রি হয়, তো তার মানে 63 টাকা হচ্ছে মার্জিন, এবং এটা পুরোটাই মধ্যস্বত্বভোগীদের পকেটে যায়। আপনি যখন সারা দেশের এভারেজ প্রাইস যখন হিসাব করবেন, তখন দেখবেন যে এটা সারা বছর হয় না। এটা হয়তো একটা অ্যানেকডোটালি একদিনের জন্য এটা হয়তো সত্যি, কিন্তু আমরা যখন সারা বছরের জন্য, কিংবা আমরা এখানে যে স্টাডিটা করেছি একটা মাসের জন্য যখন হিসাবটা করছি, তখন দেখা যাচ্ছে যে এভারেজ মার্জিনস কিন্তু এতটা বেশি না। হ্যাঁ, দেয়ার আর হাইজ অ্যান্ড লোজ, যে আপনি যদি ম্যাক্সিমাম সেলস প্রাইস এবং ভার্সেস মিনিমাম সেলস প্রাইস দেখেন, তাহলে আপনি দেখবেন যে অনেক বড় ভেরিয়েশন পাওয়া যায়, কিন্তু এভারেজে গিয়ে সেটা কিন্তু সঠিক হয় না। এটার মানে হচ্ছে যে আমাদের হোলসেল লেভেলে মার্কআপের যে রিকোয়ারমেন্টটা, এটার ড্রাইভার্সগুলো কিন্তু অনেকগুলো ভাগে যদি ভেঙে বলি, এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে স্টোরেজ, ট্রান্সপোর্টেশন এবং প্রসেসিং, এই 3টা ফ্যাক্টর যখনই আমরা হোলসেল স্টেজে অ্যাড করছি, তখনই দেখা যাচ্ছে যে অনেকগুলো জায়গায় একটা বড় ধরনের কস্ট ইনফ্লেশন হয়েছে। চালের ক্ষেত্রে স্পেসিফিক্যালি আমরা যদি দেখি, আবার এখানে যেমন দেখবেন যে আমরা এখন যে চালটা খাচ্ছি, আমরা এখন আমাদের কনজিউমার লেভেলে যে চালটা বিক্রি হয়, তার একটা বড় অংশ কিন্তু প্রসেসড। এই প্রসেসিং কস্টটা কিন্তু আমাদের আগে ছিল না। মানে আমরা যদি 50 বছর আগে কিংবা 30 বছর আগের বেঞ্চমার্ক করি, তখন দেখবো যে এই কস্টগুলো আমাদের সিস্টেমে নেই।
কিন্তু এখন যেহেতু আমরা প্রসেসড অবস্থায় খাচ্ছি এটা, এই প্রসেসিং কস্টটা কিন্তু বিল্ট ইন হয়ে গেছে। আপনি যখনই একটা কিছু প্রসেস করবেন তখনই ওখানে একটা ক্যাপিটাল চার্জ প্রয়োজন হবে, একটা এনার্জি কস্ট প্রয়োজন হবে। এই যে এই অ্যাডিশনাল কস্টগুলো, এগুলো কিন্তু আসলে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। ইন্টারভেনশন করতে গেলে কিন্তু এই 3টা স্টেপেই করতে হবে। আবার হোলসেল মার্কেটে আরেকটা জিনিস বলি, আমরা যেমন ধরেন কিছু কিছু পেরিশেবল গুডসের ক্ষেত্রে আমাদের কনজামশন প্যাটার্ন দেখবেন যে এন্টায়ারলি ফ্রেশ ড্রিভেন। যেমন ধরুন এক্সাম্পল হিসেবে যদি আমরা পেঁয়াজ ব্যবহার করি, আমরা কিন্তু যখন বিক্রি মানে আমাদের ভোক্তা পর্যায়ে যখন জিনিসটা আসে তখন কিন্তু এটা আনপ্রসেসড অবস্থায় আসে। কিন্তু আপনি যদি এটাকে প্রসেস করেন, আপনি যদি সিম্পলি ডিহাইড্রেট করে ফেলেন কিংবা আপনার ফ্রিজ ড্রাইং করেন, তখন যেটা হবে যে আপনার এফেক্টিভলি আপনার আউটপুট 30-40% বেড়ে যাবে। কেন? কারণটা হচ্ছে আপনার নর্মাল অবস্থায় যে সিজনাল ভেরিয়েশনের কারণে আপনার যে প্রোডাক্ট ওয়েস্ট যেটা হয় সেটা যদি আমরা কমিয়ে আনতে পারি, সেখানে কিন্তু একটা বড় ধরনের প্রাইস রিডাকশনের জায়গা আছে। এই ইস্যুগুলো আমরা কিন্তু রিটেল এন্ডেও দেখতে পাই, যে রিটেল এন্ডে দেখবেন আপনার যে ডাইরেক্ট কস্টের থেকে আসলে যে এই মার্জিনটা আমরা দেখতে পাচ্ছি, এটার একটা বড় চাঙ্ক কিন্তু আসলে হিডেন ইন ইনডিরেক্ট কস্ট। কী ধরনের ইনডিরেক্ট কস্ট? আপনার ভাড়া থেকে শুরু করে চাঁদা দিচ্ছেন তারা, যখন আপনার অ্যাডিশনাল কোনো সমিতির সদস্য হিসাবে চাঁদা দিচ্ছেন, কিংবা অন্যান্য বিভিন্ন জায়গায় যখন খরচ করতে হচ্ছে, এই যে এই অ্যাডিশনাল কস্টটা, এটা কিন্তু ইনডিরেক্ট কস্ট হিসাবে প্রোডাক্টের সাথে অ্যাড হয়ে যাচ্ছে। সো তখন দেখা যাবে যে আলটিমেটলি যে রিটেলার যদি মানে আমাদের মনে হচ্ছে আচ্ছা প্রত্যেকবার 10% মার্জিন করছেন, কিন্তু আপনি যখন ইনডিরেক্ট কস্টের যখন অ্যাডজাস্টমেন্ট করবেন দেখবেন ওই মার্জিনটা হয়তো 2% নেমে এসছে। সো এই যে এই অ্যাসেসমেন্টগুলো, এগুলো যদি আমরা সঠিকভাবে না করতে পারি, তাহলে আসলে আমাদের পক্ষে প্রপার পলিসি ডিসিশন নেওয়া সম্ভব না, পলিসি রেকমেন্ডেশন করাও সম্ভব না। অ্যাটলিস্ট এম্পেরিক্যাল বেসিসে, এবং যেটা যেটা মেজার্ড সত্যি যেটা, সেটার বেসিসে আমরা কোনো ডিসিশন নিতে পারবো না যদি না আমরা এই ফিগারগুলো জানি। আমাদের এই স্টাডির কিন্তু আসল উদ্দেশ্য হচ্ছে এই ডেটাবেসটা তৈরি করা, এই বেঞ্চমার্কটা তৈরি করা, যাতে আমরা আসলে একটা পলিসি ডিসিশনের দিকে যখন যেতে চাবো তখন আমরা একটা তথ্য উপাত্ত সমৃদ্ধ একটা ডিসিশন নিতে পারবো। কারণ আপনি যদি অ্যানেকডোটাল এভিডেন্সের বেসিসে কিংবা কোনো ধরনের সায়েন্টিফিক স্টাডি ছাড়া একটা ডিসিশন নেন, তখন সেটা যে সঠিক হবে এটা সম্ভাবনা কিন্তু রিলেটিভলি অনেক কম। আমাদের জন্য আরও কতগুলো ফ্যাক্টর এই স্টাডি থেকে বেরিয়ে এসছে। সেটা হচ্ছে যে আমরা আশা করছি যে এটা আসলে আমাদের জন্য একটা বেস লাইন স্টাডি, যে আমরা হয়তো বা এটাকে আরও রিপিট করব, যাতে বেঞ্চমার্ক করা যায় যে মার্জিনগুলো কি বাড়ছে না কমছে। তাতে আমাদের আসলে মার্কেটে কোথায় এফিসিয়েন্সি আছে, কোথায় ইনএফিসিয়েন্সি আছে, এই জিনিসগুলো আমরা স্পষ্টভাবে বুঝতে পারবো। মার্কেট ইনএফিসিয়েন্সির ব্যাপারে বলতে গেলে আমাদের কিন্তু মেজারমেন্ট টুল, যে মার্কেট এফিশিয়েন্ট কি মার্কেট এফিশিয়েন্ট না, এটা মেজার করার অনেকগুলো টুল আছে। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার প্রাইস গ্যাপ কতখানি, এভারেজে গিয়ে প্রাইস ইনফ্লেশন কতখানি হচ্ছে। এই মেজারমেন্টটা যদি আমি গত বছরের থেকে যদি আমি আজকে যেমন আমি করতে পারছি না, কারণ হচ্ছে যে এই পার্টিকুলার স্টাডিটা গত বছর প্রাইস লেভেলস কী ছিল, 2015-তে কী ছিল, 2010-এ কী ছিল, 2005-এ কী ছিল, 2000-এ কী ছিল, এটা কিন্তু আমার হাতে নেই। আজকে যে আমরা যেটা করতে চাচ্ছি, যে আমরা এটা এখন শুরু করতে চাচ্ছি, সো আমরা এটা যখন সাবসিকুয়েন্টলি যখন মেজার করতে পারবো, আমরা কিন্তু ট্র্যাক করতে পারবো যে মার্কেট ইনএফিসিয়েন্সিস কোথায় ক্রিয়েটেড হচ্ছে। এর বাইরে আমি আর খুব বেশি কিছু বলতে চাই না আজকে। আমি একটু এই পয়েন্টে মিস্টার সজন হায়দার, ডেপুটি ডিরেক্টর সেন্সাস উইং, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, আপনার কাছে যেতে চাই একটু। ধন্যবাদ। আমি আসলে এখানে ভুল আছে, আমি ডেপুটি ডিরেক্টর সেন্সাস উইং না, আমি ন্যাশনাল অ্যাকাউন্টিং উইং, এবং বাংলাদেশের যে ইনফ্লেশনটা সিপিআই এটা আমি করি। অ্যাপোলজিস। হ্যাঁ, ইটস ওকে। তো প্রথমে আমি ঢাকা চেম্বারকে একটা ধন্যবাদ দিতে চাই যে এরকম একটা সাহসী উদ্যোগ নেওয়ার জন্যে, এবং এখানে অনেক কথাগুলো এসেছে যেগুলো আসলে রাষ্ট্রের প্রয়োজন, আমাদের প্রয়োজনে খুব প্রয়োজনীয় জিনিস। তো আমি আমার ইন থেকে একটু ক্লিয়ার করতে চাই, আমরা যে কনজিউমার প্রাইস ইন্ডেক্স যেটা করছি, আমাদের কিছু আমাদেরকে পদ্ধতি মানতে হয়। যেমন আমাদের এখানে প্রাইসের 342টা আইটেম নিয়ে আমরা কাজ করি। ইউজুয়ালি এটা আসলে আমরা
ফ্রিডম এখানে আমাদের নেই। আমাদের ফুডের ক্ষেত্রে আমরা একটা সার্ভে আমাদের হয়, হাউস হোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভে, সেখান থেকে আমাদের একটা বাস্কেট আসে। এটাই আমাদের গাইডলাইন, আইএলও, আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক কর্তৃক আমাদের গাইডলাইন, এটা আমাদেরকে অনুসরণ করতে হয়। আমি চাইলে একটা প্রোডাক্টকে ইনক্লুড করতে পারি না, বাদ দিতে পারি না। আর সবচেয়ে বড় যে ডিমান্ডের জায়গাটা, সেটা হচ্ছে আমাদের কিছু প্রোডাক্ট আছে যেগুলো খুব ডিমান্ড বেসিক প্রোডাক্ট এবং এক মাস পিপল, একেবারে মানে লো লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত যদি আমরা প্রপার্টি কনসেপ্টে যাই, তাহলে তাদের ক্যালোরি ইনটেক করার জন্য যে হাই ডিমান্ডেবল প্রোডাক্টগুলো আছে, এটা নিয়ে একটা আসলে ইন্ডেক্স করার একটা ডিমান্ড অলওয়েজ আছে। তো এটা বিবিএস চাইলেই করতে পারে না, এটা পলিসি লেভেলের ডিসিশন। যদি আমাদেরকে বলা হয়, আমরা সেই সক্ষমতাও আছে, আমরা করতেও পারবো। আমরা ওভার দ্য মান্থ রেগুলার ডাটা কালেক্ট করি এবং সেটা আমরা প্রত্যেক মাসের প্রথম সপ্তাহেই পাবলিশ করি। তো আমাদের এখানে যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে, আমরা ন্যাশনালি ডাটা কালেক্ট করি এবং পুরো মান্থই আমাদের এই প্রক্রিয়াটা চলে। তারপরে আমাদের প্রসেস করে ফাইনালাইজ করে আউটপুটটা জেনারেট করতে ম্যাক্সিমাম 3 থেকে 4 দিন আমাদের হাতে সময় থাকে। তখন অ্যানালাইসিস করে আসলে বিশাল কিছু দেওয়াটাও আমাদের জন্য সম্ভব হয় না। আর মান্থ টু মান্থ আমরা একটা জেনারেল একটা ডাটা দিচ্ছি, যেটা হচ্ছে আমাদের দেখবেন আপনারা পাবলিকেশনে 3টা জিনিস থাকে আমাদের। মান্থ টু মান্থ আমরা একটা কম্পারিজন করি, ইয়ার টু ইয়ার কম্পারিজন করি এবং মুভিং অ্যাভারেজটা আমরা দিচ্ছি। ওখান থেকে আসলে তথ্যের একটা ওভারঅল চিত্র পাওয়া যায়। তো এটা যদি আমি এইটার রেফারেন্স হিসাবে ব্যবহার করি, এখানে অনেক অ্যানালাইসিস করার জায়গা আছে, আপনারা যারা করছেন এটা ব্যবহার করে, এই প্রাইসগুলো ব্যবহার করে করতে পারেন। আমাদেরকে, আমরা যে প্রাইসটা কালেক্ট করছি, আমরা ইউজুয়ালি আসলে আমরা রিটেলার প্রাইসটা নিয়ে কাজ করি, আমরা প্রডিউসার প্রাইসটা নিয়ে কাজ করার সুযোগ হয় না, বেসিক প্রাইসটা নিয়ে আমাদের কাজ করার সুযোগ হয় না। আমরা কনসেপচুয়ালি সিপিআই মিনস হচ্ছে কনজিউমার যে প্রাইসে প্রোডাক্টটা কিনছে সেটাই আমরা নিয়ে কাজ করছি। তো এখানে কাজ করতে যে আমরা যে জিনিসটা আমাদের অবজারভেশন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো থেকে আমরা যেটা দেখি, ইউজুয়ালি কিছু কিছু প্রভাব এখানে অলমোস্ট এভরিথিং এখানে চলে আসছে। এটা আসলে কনসেপচুয়াল কথা, এতদিন হয়তো আমরা ধারণাগতভাবে বলতে পারতাম যে ট্রান্সপোর্ট কস্টের কারণে প্রাইস হাইক হচ্ছে, তারপরে আমাদের সাপ্লাই চেনের কারণে হচ্ছে। তবে একটা জিনিস কমন, যে সাপ্লাই এবং ডিমান্ড দুইটার কিন্তু একটা বিশাল কানেকশন আছে। যখন সাপ্লাই রেজ করে যাচ্ছে, আমরা দেখছি একই বাজারের চিত্র, সাপ্লাইয়ের কারণে, এখন সাপ্লাইটা কৃত্রিম হতে পারে, সাপ্লাইটা মানে যথার্থ হতে পারে, কিন্তু এই সাপ্লাইয়ের কারণে ডিমান্ডের একটা ইফেক্ট পড়ছে এবং এখানে একটা প্রাইসের একটা হচ্ছে। ঠিক ট্রান্সপোর্টের কথা বলছে, এটা একটা মেজর, কিন্তু একটা জিনিস আমরা দেখেছি, যে জায়গায় প্রোডাকশন হচ্ছে সেখানে কিন্তু প্রাইসটা কম না, এটা আমাদের পার্সোনাল অবজারভেশন। তাহলে ওখানেও তো বলা হচ্ছে যে ওখানেও ট্রান্সপোর্টের কস্টটা ইফেক্ট করছে, কিন্তু বাস্তবে তো তা হওয়ার কথা না। যেখানে প্রোডাকশন হয় সেখানে প্রাইস কম, এটা আসলে আমরা পাই না আমাদের চিত্রে। তো আমি একটা অনুরোধ করব আপনাদের কাছে, যে আপনারা একটা স্টাডি করেছেন খুব সুন্দর, কিন্তু এখানে যেমন বলছি যে আমরা ট্রান্সপোর্ট কস্টটা যদি আমরা মিনিমাইজ করি, তাহলে এটার কি পরিমাণ ইফেক্ট পড়বে প্রাইসের উপর, এটারও একটা স্টাডি প্রয়োজন আছে। আমি কমাই দিলেই যে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে দাম একবার একটা বাড়লে কমানোটা আসলে খুব কঠিন হয়, সেই রেশিওতে কমে না যেই পরিমাণ হাইক হয়। তো এখানেও একটা কোরিলেশনটা আমার জানার দরকার, যে কোন জায়গায় কি পরিমাণ আমি পলিসিগত ইমপিউট করলে প্রাইস কি পরিমাণ ডিক্রিজ হচ্ছে, আদৌ কি সম্ভব কিনা, এই স্টাডিটাও করা দরকার। আর আমাদের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সহযোগিতা, আমরা তো সরকারি প্রতিষ্ঠান, আমাদের কাজই হচ্ছে কাজ করা। আমাদেরকে যদি প্রপার চ্যানেলে বলা হয় যে হ্যাঁ এই কাজটা আমাদের স্টাডি করে দিতে হবে, এই কাজটা আমাদের করতে হবে, আমরা অলওয়েজ বাউন্ড টু ডু দিস। তো আমাদের ক্ষেত্রে সমস্যা নেই। তো আমার মনে হচ্ছে যে এটা একটা কম্বাইন্ড ওয়ার্ক, আর এটা একটা ভেরি বেসলাইন ওয়ার্ক। এখানে আরও অনেক কিছু করার সুযোগ আছে, একটা হিউজ থিং এখানে, এটা নিয়ে আরও অনেক কাজ করার সুযোগ আছে। তো আমি আশা করব যে ফার্দার যে কাজগুলো হবে সেখানেও আমরা সম্পৃক্ত থাকতে পারবো, আমরা আমাদের জায়গা থেকে ইনপুট দিতে পারবো, এবং আমরা আশা করছি যে এই বর্তমানের যে মেজর একটা ক্রাইসিস, আমরা যে মানে এটা আসলে বলতে পারি যে আপকামিং একটা আমাদের জন্য ডিজাস্টার, এই প্রাইসটা, এটাকে যদি আমরা ঠিক প্রপার ওয়েতে কন্ট্রোল করতে না পারি, তাহলে আমাদের এখানে অনেক কিছুই আসলে প্রবলেম ক্রিয়েট করবে। যেমন প্রাইসের সাথে আসলে লিভিং স্ট্যান্ডার্ডের একটা সম্পর্ক, আমাদের প্রাইস হাইক যখন হয় অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় লাইফ স্ট্যান্ডার্ড থেকে, সেগুলো আমাদেরকে আসলে অ্যাড্রেস করে নিয়ে আসতে হবে। যে একটা ফ্যামিলি হাউস হোল্ড কী পরিমাণ প্রাইস হাইক হলে সে কোন জায়গায় সে কনসিডার করছে, সে কি মেডিকেল ট্রিটমেন্টে কনসিডার করছে, তার রেস্ট অ্যান্ড রিক্রিয়েশন কনসিডার করছে না, কোথায় সে আসলে কনসিডার করছে, তার লিভিং স্ট্যান্ডার্ডে এডুকেশনে কনসিডার করছে কিনা, তার বাচ্চা দেখা গেছে যে এক জায়গায় আরও স্ট্যান্ডার্ড এডুকেশন সে দিতে পারতো, সেই জায়গায় তাকে এটাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে কিনা, এই বিষয়গুলো নিয়ে আসলে স্টাডি করার অনেক জায়গা আছে। তো আমরা আশা করছি যে ফার্দার আমরা কোলাবোরেটলি একটা বিশাল সাগরই বলবো আমি এটাকে, আমরা এখানে ড্রাইভ দিয়েছি, ইটস বিগিনিং।
আমরা আশা করি ফ্রুটফুল অনেক কিছু সামনে পাবো। তো আবারও আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ। এই পর্যায়ে আমরা একটু যাব মোহাম্মদ মশিউল আলম, জয়েন্ট চিফ, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। থ্যাংক ইউ। আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই আজকের ঢাকা চেম্বার অফ কমার্সকে এই ধরনের একটি সেমিনার আয়োজন করার জন্য। সত্যি আসলে প্রশংসার দাবিদার। এই রিপোর্টটা আসলে আমাদের একটি স্টেপিং স্টোন হয়ে থাকবে, কারণ আমরা বাংলাদেশের যে এসেনশিয়াল কমোডিটিস নিয়ে যে প্রাইস দেখছি বা সাপ্লাই ডিমান্ড ইস্যু দেখছি, আসলে আমাদের কাছে ওরকম কোনো পেপার ছিল না যে পেপার দেখে আপনি বলতে পারবেন যে আসলে এটা কেন হচ্ছে। তো এই রিপোর্টের যে প্রেজেন্টেশন আমি দেখলাম আসলে খুবই ট্রিকি ওয়ার্ক এবং বড় একটা কাজই এখানে হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে আপনি তিনটা পার্ট যে কথা আমাদের মিস্টার পাটোয়ারি উপস্থাপন করলেন, যে উনি লোকাল প্রোডাক্ট, ইম্পোর্টেড প্রোডাক্ট অ্যান্ড লোকাল প্লাস ইম্পোর্টেড প্রোডাক্ট নিয়ে যে 21টা প্রোডাক্ট নিয়ে কাজ করেছেন। তাতে দেখা যাচ্ছে যে আমার ইম্পোর্টেড প্রোডাক্টের ক্ষেত্রে প্রাইসের যে চেঞ্জটা উনি দেখিয়েছিলেন লোকাল প্রোডাক্টের ক্ষেত্রে 150% বা 100%, সেটা কিন্তু ইম্পোর্টের ক্ষেত্রে করে দেখা যায় নাই। তার অর্থে দেখা যাচ্ছে যে ইম্পোর্ট প্রোডাক্টের ক্ষেত্রে হয়তো আমি মেকানিজম করতে পারি। যেমন ট্যারিফ কমিশন যে কাজটা আসলে করে, বাংলাদেশ ট্যারিফ কমিশনের 3টা উইং, তার মধ্যে একটা উইংয়ে ট্রেড বাণিজ্য নীতি শাখার সাথে মনিটরিং সেল আছে। মনিটরিং সেল বাংলাদেশের এসেনশিয়াল কমোডিটিস যে 17টি প্রোডাক্ট আছে, 17টি প্রোডাক্টের মধ্যে সুগার এবং রিফাইন ওয়েল নিয়ে কাজ করে। তো আমাদের এখানে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে যদি আপনি র সুগারের ইম্পোর্টেড প্রাইস বেশি থাকে এবং আপনার যদি ট্যাক্স ইস্যু থাকে এখানে, প্লাস আপনি এক্সচেঞ্জ রেটে যদি ইস্যু থাকে, তাহলে প্রাইস আসলে অমনি হাইক হবে। সেটাকে আপনি প্রাইসকে কন্ট্রোল করা টাফ হয়ে যাবে। তো গভর্নমেন্ট কী করছে? আমরা তো সবাই পেপার পত্রিকা পড়ে আমরা দেখলাম যে গভর্নমেন্ট ইতিমধ্যে সুগারের উপর ডিউটি রিডাকশন করেছেন। যেমন এই সেমিনারের আগে আমি এখানে এফজিটিতে এসেছিলাম, আমাদের প্রেসিডেন্ট মহোদয় আমাকে প্রশ্ন করেছিলেন যে সুগারের ক্ষেত্রে এত ডিউটি কেন, এটার ক্ষেত্রে কী করা যায়। তো তখন আমরা বলেছিলাম যে গভর্নমেন্টে তো রেভিনিউ অফসেট নিয়ে চিন্তা করে যে আমার দেশ চালানোর জন্য তো রেভিনিউ লাগবে। হঠাৎ করে আমি আমার যে সুগার থেকে যে রেভিনিউ আমি আর্ন করছি, এই রেভিনিউটা আমি ছেড়ে দিলে ওটা অফসেট কীভাবে হবে? তো গভর্নমেন্ট এগুলো নিয়ে চিন্তা করে এবং করে তো একটা স্টেজে আসছে। এবং আপনি এখন দেখবেন যে তবে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আমি যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে বাংলাদেশের যদি আপনি চিন্তা করেন যেগুলি লোকাল প্রোডাকশন আছে, যে অনিয়ন প্রোডাকশন আছে আমার লোকাল, আমার পটেটো প্রোডাকশন আছে, তো সেটা এরকম হবে কেন? তাই না? আমার দেশের অনিয়নের ডিমান্ড বোধহয় 34 লাখ, আলুর ক্ষেত্রে 84 লাখ, যাই হোক না কেন, আমি দেখতে পাই যে আমার লোকাল যে প্রোডাকশন হয়, তো সেই লোকাল প্রোডাকশনের ক্ষেত্রে আমি কেন সাপ্লাইটাকে ঠিক থাকে না? যদি সাপ্লাই ঠিকই না থাকে, যদি আমার ইম্পোর্টই করতে হয়, তা আমি যেটা মনে করি, আমার পার্সোনাল অপিনিয়ন, সেটা হচ্ছে আমি ইম্পোর্টটাকে যেন টাইমলি এনকারেজ করি, মানে আমার সিজনাল পিরিয়ডটা যেন টাইমের সাথে মিলে যায়, যে আমার সাপ্লাইটাকে যেন সে আঘাত করতে না পারে, যে আমার যেই টাইমটাতে দরকার আমি সেই টাইমটা যদি আমি ট্যাক্সটা করতে পারি, আমার সিজনাল ট্যারিফকে আমি ইম্পোজ করতে পারি, তাইলে মনে হয় আমার এই যে প্রাইসের যে ডিনামিক্সটা বা ইনফ্লেশনের যে ইম্প্যাক্টটা, সেটাকে আমি হয়তো কিছুটাকে হ্রাস করতে পারে। আরেকটা অলরেডি আমাদের প্রেসিডেন্ট মহোদয় উল্লেখ করে ফেলেছেন, যেটা আমি আসলে চিন্তা করতেছিলাম, যে মিস্টার পাটোয়ারি ডিড এ ভেরি গুড জব, যে লোকাল প্রোডাক্টসগুলির ক্ষেত্রে উনি দেখিয়েছেন 200%, 300%-এর মতো বেড়ে যাচ্ছে। তো আমার কথা হচ্ছে এই ডাটাটা তো বোধহয় সম্ভবত 1 বছরের ডাটা। তো আমি জানতে চাচ্ছি যে আসলে যদি আমি 5 বছর পর পর গ্যাপে দেখতে চাই, যে কেন এই জায়গাগুলোতে, যে আমাদের অলরেডি বিবিএস এর মহোদয় বলেছেন যে আমাদের আরেকটু মাইক্রো লেভেলে লিখতে হবে যে কোন কোন ফ্যাক্টর আসলে আমাকে এটাকে বাড়াচ্ছে। কারণ ওই প্রাইসটা খুব, মানে আমার কাছে মনে হয়েছে খুবই টু মাচ, যে 300% সে বেড়ে যাচ্ছে কেন? প্রোডাকশন লেভেলে শুধু ট্রান্সপোর্টেশন কস্টই আসলে হ্যাম্পার্ড কিনা, যেটা অলরেডি প্রপোজ বাই বিবিএস, যে আমি ট্রান্সপোর্টেশন ক্রাইটেরিয়া বাদ দিব, তাহলে তার প্রোডাকশন কস্ট আমার কত, তাই না? তো আমি যদি এইভাবে আমাকে রিসার্চকে আরেকটু আমি কাজ করতে পারি, তাহলে বোধহয় আরও আমার এই পেপার আরও একটা ভালো দিকের দিকে যাবে। রিকমেন্ডেশনের ক্ষেত্রে উনি একটা ভালো প্রেজেন্টেশন বলেছেন, আমি যেটা দেখলাম মিস্টার পাটোয়ারি সেটা বলেছে, যে ফুড রিজার্ভের একটা বোধহয় কথা উনি বলেছেন, এটা আসলে আমাদের জন্য খুবই এসেনশিয়াল হবে। সেক্ষেত্রে আমাদের যদি ফুড প্রাইসটাকে আমরা রিজার্ভটাকে ঠিক করতে পারি, সেটা হয়তো বা আমরা, আর যেটা আমি বললাম সিজনাল ট্যারিফের ক্ষেত্রে একটা গভর্নমেন্ট চিন্তা করতে পারে। যে সময় সিজনাল ট্যারিফ, আমি এক সময় নেপালে ছিলাম, তখন তারা বলতেছিল যে নেপাল দুই দেশে যখন ট্রেড মিটিং হচ্ছে, তখন বলতেছে তো আমাদের টমেটো নাও, তোমাদের সাথে টমেটো সামার টাইম 100 টাকা থাকে, তুমি আমার টাইম থেকে নিয়ে আসো, তাহলে তোমার ট্যাক্সও কম লাগবে, তুমি সময় তোমার বাজারকে সারপ্লাস করতে পারবে। এরকম থিঙ্কিং করা যায়, যা গ্লোবালাইজেশনের ক্ষেত্রে এরকম থিঙ্কিং করা যায়, যে আমি মার্কেটকে কীভাবে আমি ঠিক করব। আরেকটা যেটা উনি বলেছেন যে প্রাইস ইনফ্লেশনের এসেনশিয়াল কমোডিটিসের ক্ষেত্রে শুধু এগ্রিকালচার ডিপার্টমেন্ট তো না, এক্ষেত্রে ডিএলএস
তারপরে ফিশারিজ মিনিস্টার ডভ যেটা বলে আমরা ডিপার্টমেন্ট অফ ফিশারিজ, মিনিস্টার অফ কমার্সের সাথে জড়িত, কারণ সে ইম্পোর্টের সাথে রিলেটেড কাজ করে, মিনিস্টার অফ ফাইন্যান্সের জড়িত। তো সুপারিশে যদি লাস্টে একটা পয়েন্ট আসে যে কোঅর্ডিনেশন উইথ দিস অর্গানাইজেশন, ইট উইল বি হেল্পফুল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর কলিং মি। আমরা অ্যাকচুয়ালি থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট রেজ করেছেন যে দেখুন যেটা আমাদের দেশে আসলে নাই, মানে কি, আমি লেট মি এক্সপ্লেইন। পৃথিবীর অনেক দেশেই দেখবেন যে একটা কাস্টমসের একটা ক্যালেন্ডার থাকে, যে আপনি 29শে সেপ্টেম্বর থেকে 30শে মার্চ পর্যন্ত আপনি এই প্রোডাক্ট আমদানি করতে পারবেন না, কিংবা এই সময়টাতে আপনার ট্যারিফ ডিউটি থাকবে 50%, এই সময়ের বাইরে এটা ডিউটি থাকবে 10%। এটার কারণটা হচ্ছে এই যে সিজনাল ডিমান্ড অ্যাডজাস্টমেন্ট করার জন্য এই মেকানিজমটা কিন্তু করা যায়। আমাদের দেশে কিন্তু এই ট্র্যাডিশনটা এখনো তৈরি হয়নি, মানে আমরা কিন্তু এই ট্যারিফ ক্যালেন্ডার বলে কোনো কিছু এখনো ইম্পোজ করি না। আমার মনে হয় যে এই যে বিশেষ করে ফুড কমোডিটিসের ক্ষেত্রে, এসেনশিয়াল গুডসের ক্ষেত্রে আমাদের তো দুটো অবজেক্টিভই আছে, রেভিনিউ কালেকশন এবং আমার লোকাল ইন্ডাস্ট্রি এবং প্রডিউসারকে প্রোটেকশন। সো এই পার্সপেক্টিভে এই জায়গাগুলোতে আমার মনে হয় যদি আমরা একটা প্রপোজাল দিতে চাই সরকারকে যে আমাদের হয়তো বা ট্যারিফ ক্যালেন্ডার বলে কোনো কিছু ইন্ট্রোডিউস করা দরকার। ধন্যবাদ। আচ্ছা, এই পর্যায়ে আমি যাব জনাব সাইফুদ্দিন আহমেদ, জয়েন্ট সেক্রেটারি, ট্রেড সাপোর্ট মেজার্স উইং, মিনিস্ট্রি অফ কমার্স। থ্যাংক ইউ। ধন্যবাদ। আজকের এই সেমিনারের প্রধান অতিথি সভাপতি আশরাফ আহমেদ, প্রেসিডেন্ট, ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, এবং সকল যারা এখানে অংশগ্রহণকারী, বিশেষ করে আমি আসাদুজ্জামান ভাই, উনি কিনোট স্পিকার, ওনার প্রেজেন্টেশনটা খুব ভালোভাবে আমার শোনার সুযোগ হয়েছে। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওনাকে, যে উনি চমৎকারভাবে যে একটা বিশাল একটা যে মার্কেট বিহেভিয়ার, তার ডাইনামিক্স, যে তাকে একটা চমৎকারভাবে লিভিং ডকুমেন্টের মতো উনি যে উপস্থাপন করেছেন, এবং সেখানে আমরা প্রডিউসার থেকে হোলসেলার, রিটেইলার, সিজনাল ভেরিয়েশন, প্রোডাক্ট স্পেসিফিক যে কস্ট কীভাবে বাড়ে, কীভাবে মানে অ্যাডজাস্টেড হচ্ছে, এবং সেখানে বিভিন্ন ইন্টারেস্ট গ্রুপগুলোকে উনি চমৎকারভাবে ওনার এই স্টাডিতে নিয়ে এসেছেন। আমি মনে করি এই স্টাডিটা অত্যন্ত সময়োপযোগী একটা স্টাডি, এবং এই স্টাডির এই ধরনের আসলে নেসেসিটি আমরা ফিল করতেছি অনেক দিন যাবৎ। আমরা মিনিস্ট্রি অফ কমার্স যেহেতু আসলে এটার বার্নটুকু আমরা ফিল করি, সুতরাং আমরা বিভিন্নভাবে এঙ্গেজড। তো এই স্টাডিতে আসলে আমি মনে করি স্টেপিং স্টোন ফর ফার্দার রিসার্চ, এটা অনেক কম্প্রিহেন্সিভ রিসার্চ। এটাকে কিন্তু আমরা আরও স্ট্রিমলাইন করতে চাচ্ছি, এবং মিনিস্ট্রি অফ কমার্সেরও কিন্তু এই ধরনের একটা প্ল্যান আছে। আমাদের প্রথমেই ভাবতে হবে যে আমরা আমাদের যে পরিসংখ্যানের যে ডাইনামিক্স, সেই ডাইনামিক্স, অর্থাৎ পরিসংখ্যান শুধু পরিসংখ্যান থাকবে না, পরিসংখ্যানে ডাটা অ্যানালিটিক্স, এবং ডাটা অ্যানালিটিক্স থেকে আমি একটা ডিসিশন, অর্থাৎ ইনফর্ম ডিসিশন যেটা আমি বলি, এভিডেন্স বেসড যে আমাদের ডিসিশন মেকিংটা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে সিজনাল ভেরিয়েশনের যে কথাটা হচ্ছে, সেই জায়গায় আমরা আরও লক্ষ্য করি, এটা জাস্ট খোলামেলা আলোচনার জন্য, আসলে আমার প্রোডাকশান কত, রিয়েল প্রোডাকশান, আমার ডিমান্ড কত, আমার মানে যে ভেরিয়েশন অফ ডিমান্ড সেটা কেমন, এবং প্রোডাকশানের কিন্তু ডাইনামিক্স কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এক সময় আমাদের পটেটো আমরা জানতাম যে খুব পেরিশেবল আইটেম, এবং সেটা খুবই একটা বার্ডেন হয়ে দাঁড়িয়েছিল। এখন আমরা পটেটো আমদানি করতে হচ্ছে, প্রাইস বেড়ে যাচ্ছে। প্রোডাক্ট কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু তার যে ডাইনামিক্স চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং সেই জায়গাটা কিন্তু লক্ষ্য করা। আর হলো আমাদের সিজনে কোন প্রোডাক্টের কেমন ডিমান্ড, এবং সিজনে আমার প্রোডাকশানটা কত, লিন সিজনের আমার ডিমান্ড কত, সেটার যদি আমি কনক্রিট যে স্ট্যাটিস্টিক্যাল ডাটা থাকে, তাহলে আমি কিন্তু খুবই মানে আমি যদি প্রেডিক্ট করতে পারি, আমি প্রিএমপ্টিভ ডিসিশন নিতে পারি, আমি তখন ইম্পোর্টের জন্য সম্মানিত সভাপতি মহোদয় যেটা বলছিলেন যে আমাদের ক্যালেন্ডার, আসলে ট্যারিফ ক্যালেন্ডার চেয়ে আমাদের ইম্পর্টেন্ট হলো প্রোডাক্ট ক্যালেন্ডার, একটা প্রোডাকশান যেটা আমি বলতেছি, আমার ডিমান্ড ক্যালেন্ডার, এই ধরনের ক্যালেন্ডার আমার হলে আমি
তাৎক্ষণিকভাবে আমি ডিসিশন নিতে পারি, কারণ পুরো প্রসেসটা আমি যদি এলসি খোলা থেকে শুরু করি, আমদানি থেকে শুরু করে আমার মার্কেটে ঢোকার যে সময়টা, সেই সময়টা প্রায় 3 থেকে 4 উইকস টাইম। তাহলে আমি যদি আগেই যদি মানে আমি ডিসিশন নিতে পারি এই সময়ের মধ্যে আমার পেঁয়াজের এই ডিমান্ড হবে, সেই অনুযায়ী আমি এই সরবরাহটা আমার নিশ্চিত করব, তাহলে কিন্তু বাজার উপরে তার একটা প্রভাব পড়বে। আরেকটা জিনিস আমরা যে লক্ষ্য করি, সেটা হলো আমাদের অ্যারেবল ল্যান্ড প্রতি বছর 1% হারে কমে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, আমাদের কিন্তু প্রোডাকশন কিন্তু কমে যাচ্ছে, জনসংখ্যা বেড়ে যাচ্ছে। এই যে প্রোডাকশন কমে যাচ্ছে, জনসংখ্যা বেড়ে যাচ্ছে, ডিমান্ডফুল যে ইনফ্লেশন, এই ডিমান্ডটার আসলে গতি প্রকৃতি ডাইনামিক্সটা আমি যদি সেন্স করতে পারি, তাহলে কিন্তু আমার জন্য সহজ হবে প্রেডিক্ট করা আগামী 5 বছরে কোন সিজনে কি পরিমাণ প্রোডাকশানের দরকার, প্রোডাকশন আমি কতটুকু কোপ আপ করতে পারবো, যদি না করি আমি কি পরিমাণ আমদানি করব। আমার মনে হয় এটার জন্য মিনিস্ট্রি অফ কমার্স স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি একটা ডেভেলপ করেছে। সেখানে এই ধরনের আমরা মার্কেট ওরিয়েন্টেড যে সিস্টেমগুলো, সিজনাল ডিমান্ড এবং সাপ্লাই এসেনশিয়াল কমোডিটির জন্য আমরা ইফেক্টিভ মার্কেট মনিটরিং সিস্টেম আমরা ডেভেলপ করব হয়তো এর মাধ্যমে আমরা, এবং সেটা আমরা পরিসংখ্যান, আমাদের বিবিএস থেকে শুরু করে আমাদের যারা অন্য ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন অন্যান্য প্রতিষ্ঠানকে নিয়ে আমরা সমন্বিতভাবে একটা সেন্ট্রাল ডাটা সার্ভার, যেখানে আপনারা ব্যবসায়ীরা, আমাদের যারা কনজিউমাররা, তারা যেন অনেক আগে থেকেই জানে যে এই সময় আমার ডিমান্ড এটা, এই সময় প্রোডাকশানের এই লেভেল, এবং সেটা যারা প্রডিউসারদের কাছেও কিন্তু একটা মেসেজ ডেভেলপ করবে যে তাদের কোন সময় কিভাবে প্রডিউস করলে তারা যেমন লাভবান হবে, বেনিফিটেড হবে। আরেকটা বিষয় যে আমরা যে এগ্রিকালচারাল প্রোডাক্টস ক্ষেত্রে সারা পৃথিবীতে কিন্তু সাবসিডি দেয়, আমরা কিন্তু 10% ডিমিনিমিস একটা লেভেল আছে যে আমরা টোটাল উৎপাদনের 10% কিন্তু আমরা সাবসিডি দিতে পারবো ডাইরেক্ট, একদম প্রোডাক্ট স্পেসিফিক। ইনডাইরেক্টও আমরা 10% দিতে পারবো। আমাদের কিন্তু বাংলাদেশ কিন্তু সেই থ্রেশহোল্ড, আমরা গ্র্যাজুয়েশনের পরও কিন্তু আমরা এটা কন্টিনিউ করতে পারবো। এখন আমরা এলডিসি আছে, আমরা আনলিমিটেড আমরা সাবসিডি দিতে পারবো। আমরা গ্র্যাজুয়েশনের পরেও কিন্তু আমাদের ডিমিনিমিস যে লেভেল আছে সেটা কিন্তু আমরা কন্টিনিউ করতে পারবো। বর্তমানে বাংলাদেশ যে সাবসিডি দেয় তার পরিমাণ 4%, অ্যারাউন্ড 5% এর বেশি না। তার মানে আমাদের সেখানেও কিন্তু একটা বড় ধরনের স্কোপ আছে। আর আমি যদি ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইনের বিষয়টা যদি নিয়ে আসি সংক্ষেপে, তাহলে আমরা দেখতে পাবো রিসেন্ট পাস্ট যে গ্লোবালি যে ডিসরাপশান হচ্ছে কোভিডের পরে, তারপরে ইউক্রেন রাশিয়া ওয়ার, গাজা ওয়ার, সব কিছুর উপরে গ্লোবাল যে ইনফ্লেশন, গ্লোবাল ইন্টারন্যাশনাল প্রাইসের একটা প্রভাব, ইন্টারন্যাশনাল প্রোডাকশন একটা প্রভাব, তার প্রভাব কিন্তু আমাদের যে গুডস যেটা আমাদের ডোমেস্টিক মার্কেটে ঢুকছে তার উপরে কিন্তু একটা, যেটা আমরা যেটা বলি সেটার উপরে একটা প্রভাব পড়ছে, যেটা কস্ট পুশ যে ইনফ্লেশন আর কি, সেটার দাম বেড়ে যাচ্ছে, যার ফলে আমাদের তার প্রভাব আমাদের উপরে পড়ছে। টাকার যে ডিভ্যালুয়েশন ডলারের এগেইনস্টে, নমিনাল এক্সচেঞ্জ রেটের, এবং সেটা কিন্তু শার্প ডিক্লাইনিং, সেটা যদি স্টিডি হয় সেটার আবার পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। এই বিষয়গুলো আমাদের ট্রান্সপোর্টের কথা যদি আমি বলি, তাহলে আমাদের ট্রান্সপোর্ট কস্ট অলরেডি আলোচিত হয়েছে। সেই ক্ষেত্রে হিডেন, আমরা জানি না, হয়তো এক্সটোরশনের একটা বিষয় আছে, আমি জানি না এই স্টাডিতে এটা এসছে কি না, সেটাও কিন্তু একটা ডাইনামিক, এবং সেটা কিভাবে আমরা রিড্রেস করতে পারি সেটার কিন্তু স্টাডি করা দরকার একটা বিষয়। আর আমরা যেটা বলি ক্রস বর্ডার ট্রেড প্রসিডিউরে কিন্তু আমাদের একটা পরিবর্তন আনতে হবে। সেখানে কিন্তু ট্রেড কস্ট, আমি যেটা বলি অপরচুনিটি কস্ট, সেটা কিন্তু একটা বড় একটা অংশ। আমি যদি ইম্পোর্টে যদি কস্ট কমাতে পারি, সেটার উপরে আমাদের ডোমেস্টিক মার্কেটের প্রোডাকশানের উপরে প্রভাব পড়বে, ডোমেস্টিক প্রাইসের উপরে প্রভাব পড়বে। সাপ্লাই যখন বেড়ে যাবে তখন এটার পুরোটাই কিন্তু একটা ইন্টারডিপেন্ডেন্ট। ইম্পোর্ট কস্ট কমালে ডোমেস্টিক প্রাইসের উপরে তার একটা প্রভাব পড়বে। ডোমেস্টিক প্রোডাকশান আমার যদি কম হয় সেই ক্ষেত্রেও প্রভাব পড়বে, ডোমেস্টিক প্রোডাকশান যদি বেশি হয় সেই ক্ষেত্রেও প্রভাব পড়বে। সেখানে আমরা লক্ষ্য করছি যে এক্সপেন্সিভ, টাইম কনজিউমিং ক্রস বর্ডার বা কামবারসাম ক্রস বর্ডার ট্রেড প্রসিডিউর, এটা একটা বিষয়। আমরা কিছু কিছু ক্ষেত্রে বন্ডেড ওয়্যারহাউস ফ্যাসিলিটি যদি দিতে পারে, আমরা অল্প কয়জন বিগ ইম্পোর্টারের উপর নির্ভর করে আমরা যদি মার্কেটে আরও বেশি প্রতিযোগী
সক্ষম ওই যে ব্যাক টু ব্যাক এলসি ফ্যাসিলিটি দিয়ে যদি বন্ডেড ওয়ারেজ ফ্যাসিলিটিস থাকে তাহলে আরও বাজারে আরও ইম্পোর্টার আসলে সেইখানে এক ধরনের কম্পিটিশন তৈরি হবে, সেটা একটা মেকানিজম হতে পারে। এই সবগুলো নিয়ে আরও ফার্দার স্টাডি সুযোগ আছে। এই বিষয়গুলো কতটুকু আমাদের লোকাল ডোমেস্টিক মার্কেটে প্রভাব পড়ে। আমি আরেকটা জিনিস যেটা বলতে চাই, মেকানাইজেশন অফ কাল্টিভেশন, এটা আমার পার্সোনাল অভিজ্ঞতা। আমার এক বন্ধু মেকানাইজেশনের সাথে ইনভলভ, এখন সে বিশাল ট্রাক্টর কম্বাইন্ড হারভেস্টার নিয়ে এসছে, কিন্তু তার জমির পরিমাণ মাত্র 7 to 8 হেক্টর, কিন্তু এরপরে মানে সে কি করবে, মানে এটা একটা বিষয়। এই ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি গভর্নমেন্ট যদি সেই জায়গাগুলোতে যদি না দেখে যদি একটা সমবায়ের কোঅপারেটিভ সিস্টেমে যদি এই জিনিসগুলো কৃষকদের মাঝে বিতরণ করে, যেহেতু আমাদের আসলে ক্ষুদ্র এন্টারপ্রেনারে ক্ষুদ্র কৃষক যেটা সাবসিস্টেন্সে ফার্মারদের সংখ্যা অনেক বেশি, তাহলে তাদেরকে যদি একটা স্ট্রিম লাইনে আনা যায় এবং ফুড যেটা অপচয় ওয়াস্টেজ, এটার ব্যাপারে একটা স্টাডি হওয়া দরকার। আমাদের কি পরিমাণ ফুড ওয়াস্টেজ হচ্ছে আফটার হারভেস্টিংয়ের পরে, সেই জায়গাগুলোতে যদি আমরা এটাকে কমাতে পারি তাহলে টোটাল ইনফ্লেশনের উপরে তার একটা প্রভাব পড়তে পারে। আমাদের টিসিবি এবং আমাদের বিবিএসকে আমাদের ডাটা কালেকশন এবং অ্যানালাইসিসে আরও সক্ষম করতে হবে এবং সেটা হতে হবে একদম ফোকাসড। আমি যেই কাজের পারপাসফুল হতে হবে সেটা হলে আমাদের কাজের জন্য আরও ভালো হবে। আমাদের মনিটারি পলিসি যেটা আছে আমাদের, সেটা মার্কেট সিস্টেমের সাথে ওয়েল কানেক্টেড ফিসক্যাল পলিসি যদি হয় তাহলে সেই ক্ষেত্রে যেমন ইন্টারেস্ট রেট হাই হলে যেমন তার একটা প্রভাব আছে মার্কেটে, হয়তো ইনফ্লেশন, আবার অন্যদিকে এটা যারা প্রডিউসার প্রোডাকশন তাদের জন্য আবার প্রোডাকশানের ক্ষেত্রে সেক্ষেত্রে আবার আরেক ধরনের প্রভাব পড়ে। এটার মধ্যে একটা ট্রিকি ব্যালেন্সিং সিচুয়েশান কীভাবে ডেভেলপ করা যায় নিশ্চয়ই সেটাও ভাববার বিষয়। আর মিনিস্ট্রি অফ কমার্স আপনারা জানেন যে আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি, আমরা 10 মিলিয়ন পিপলকে আমরা সাবসিডাইজ রেটে আমরা এসেনশিয়াল কমোডিটি সাপ্লাই সরবরাহ করছি এবং সেই ক্ষেত্রে আরও কিছু পরিবর্তন আসতে পারে। আমাদের ভেজিটেবলস বা অন্যান্য প্রোডাক্ট যেন যারা কনজিউমাররা যেন খুবই ফেয়ার প্রাইসে পেতে পারে, সেই জন্য তাদের জন্য মার্কেটে শেড করে দেওয়া যেন সেই তারা যেন একটা বাজার মূল্যের চেয়ে কম মূল্যে যেন পেতে পারে একটা নির্দিষ্ট শেপে। যারা 10 মিলিয়ন যেই কার্ড হোল্ডার আছে তারা যেন অন্য কমোডিটিও পেতে পারে। সরকার যদি এক্ষেত্রে উপজেলা লেভেলে বা ইউনিয়ন লেভেলে এই ধরনের যদি সেই বা এই ধরনের স্পেস অথবা একটা অবকাঠামো সেলিং সেন্টার যদি ডেভেলপ করতে পারে, সেই ক্ষেত্রেও তারও একটা প্রভাব পড়বে। ওভারঅল মানে আমি আসলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এটা খুবই গ্রেট একটা ইনিশিয়েটিভ এবং এই ইনিশিয়েটিভ ডেফিনেটলি কন্টিনিউ থাকবে আশা করি। আমাদের সিন্ডিকেশনের ব্যাপারে আমরা এই ব্যাপারে কোনো ভালো স্টাডি হয়নি। আসলে সিন্ডিকেশন যেটা কার্টেল আমরা যেটা বলি, বিগ যারা ইম্পোর্টার অথবা যারা মানে ব্যবসায়ীরা তারা কি ধরনের আসলে এই বিহেভিয়ারটা একটু জানা উচিত। আমরা হয়তো নিজেদের মতো করে মানে কমেন্ট করছি বাজারে এই প্রভাবের কারণে এটা হচ্ছে, সিন্ডিকেশনের কারণে আসলে কতটুকু হচ্ছে সেই ধরনের কিন্তু স্টাডি আমি জানি না হয়েছে কিনা। ঢাকা চেম্বার অফ কমার্স হয়তো এই ইনিশিয়েটিভ নিতে পারে এবং সেটা রোধে আমাদের কি ধরনের পলিসি সাপোর্ট প্রয়োজন সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আবার আমাদের ড্রাইভ সিন্ডিকেশনের বিরুদ্ধে আমরা ড্রাইভ করতে পারবো সেটার মধ্যে কৌশাসলি করতে হবে, এতে আবার আরেক ধরনের নেগেটিভ ইম্পালশন আসতে পারে। আমাদের কম্পিটিশন কমিশন, কনজিউমার রাইটস ডিরেক্টরেট তাদের আসলে যে বর্তমান ডাইনামিক্সটা চেঞ্জ হওয়ার দাবি রাখে আর কি, সেই জায়গায়ও স্টাডি করা উচিত। আমরা বাইরে যখন দেখি অস্ট্রেলিয়া বা অন্যান্য দেশে যে কনজিউমার কমিশন কম্পিটিশন কমিশন খুবই শক্তিশালী ভূমিকা করে, বাজারের মধ্যে যেন একটা খুবই হেলদি এনভায়রনমেন্ট থাকে, কম্পিটিটিভ এনভায়রনমেন্ট আর কি, সেইটা এনশিওর করার ক্ষেত্রে আসলে তাদের কোনো ড্রব্যাকস আছে কি না সেটাও স্টাডি দাবি রাখে। ধন্যবাদ। আমি আরেকটা নট দ্য লিস্ট, সেটা হলো রিস্ক ম্যানেজমেন্ট একটা অ্যাপ্রোচ কিন্তু এখানে আনা যেতে পারে। যে আমাদের বিভিন্ন সিজনাল ভেরিয়েশন, হঠাৎ করে পেঁয়াজের দাম তো আর এমনি বাড়েনি, নিশ্চয়ই কোনো অনুষঙ্গ আছে।
তো আমরা যদি রিস্ক ম্যানেজমেন্ট অ্যানালাইসিস করি এবং রিস্ক ম্যানেজমেন্ট অ্যাপ্রোচের মাধ্যমে যদি আমরা যদি মার্কেট ডাইনামিক্সটা ইন্টারন্যাশনাল ন্যাশনাল মার্কেট ডাইনামিক্সটা যদি আমরা ফলো করতে পারি এবং সেই অনুযায়ী যদি আমরা অ্যাক্ট করতে পারি, আমার মনে হয় আমরা আনইন্টারাপ্টেড সিমলেস একটা সাপ্লাই চেইন আমরা ডেভেলপ করতে পারবো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আমি একটা জিনিস আসলে সরি একটা কিছু কথা না বলে পারছি না। দেখুন, আপনি খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস বলেছেন যে আপনাদের কিন্তু আসলে ট্র্যাক করা দরকার যে সারা দেশের প্রোডাকশন কোথায় কতটুকু হচ্ছে। স্ট্রাকচারটা যদি আমি বলি, এই মেজারমেন্টটা করেন এগ্রিকালচারাল মার্কেটিং ডিপার্টমেন্ট কিংবা ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার। ওনাদের যে ফিল্ড অফিস আছে ওখান থেকে ওনারা ডেটাটা কালেক্ট করেন। দি প্রবলেম ইজ এই ডেটাটা যেটা ওনারা কালেক্ট করেন এটা কিন্তু ওনাদের জন্য ক্রিটিক্যাল ডিসিশন মেকিং প্রসেসের কোনো কাজে লাগে না। এই কাজটা দরকার হয় মিনিস্ট্রি অফ কমার্সের। কারণ সাপ্লাই প্রোডাকশন থেকে সাপ্লাই কতটুকু হবে এটা মিনিস্ট্রি অফ এগ্রিকালচারের জন্য জানা যতটা না জরুরি ডিসিশন মেকিংয়ের জন্য, মিনিস্ট্রি অফ কমার্সের জন্য তার থেকে অনেক বেশি জরুরি। কিন্তু যেহেতু এই ইন্টারেস্ট সিঙ্ক করে না, এগ্রিকালচার আমি ধরে নিলাম, ধরেন যে মানে কমার্শিয়াল প্রাইভেট সেক্টর হিসেবে যদি মিনিস্ট্রি অফ কমার্সের যেহেতু এটা জরুরি দরকার, মিনিস্ট্রি অফ কমার্স ইজ উইলিং টু পুট আপ এফোর্ট অ্যান্ড মানি ইনটু দিস থিং, যেইটা আবার মিনিস্ট্রি অফ এগ্রিকালচারের সাথে অবজেক্টিভের সাথে যায় না। এখানে আমি একটা জাস্ট ছোট্ট আরেকটা জিনিস একটু ইন্টারজেক্ট করছি। দেখুন, আমরা প্রবাবলি একমাত্র দেশ যারা সরকারি পর্যায়ে এই এগ্রিকালচার প্রোডাকশন হিসাব করার জন্য ম্যানুয়াল প্রসেস ইউজ করি। কারণ এটা অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় যে আপনি প্রত্যেক দিনের বেসিসে আপনি আজকে বাংলাদেশে কোথায় কত হেক্টর জমিতে কাঁচামরিচের চাষ হচ্ছে এটা আপনি স্যাটেলাইট ইমেজারি থেকে অ্যানালিসিস করলে আপনি ডেইলি বেসিসে বলতে পারবেন। সো আপনি এই ধরনের ডেটা, এবং এটা কমার্শিয়ালি অ্যাভেলেবেল। ইনফ্যাক্ট আমি চাইলে আমিও আজকে কিনে আপনাকে বলে দিতে পারবো। এখন এই ধরনের ডেটা অ্যানালিটিক্স কিন্তু আমরা মনে করি যে আমাদের জন্য খুবই জরুরি একটা কাজ। আমরা প্রস্তাব করবো আসলে মিনিস্ট্রি অফ কমার্সকে কোনোভাবে যদি এই প্রজেক্টটা কিংবা এই ইনিশিয়েটিভটা যদি লঞ্চ করা যায়, কারণ এটা আলটিমেটলি এই ডেটাটা আমাদের প্রাইভেট সেক্টরের জন্য খুব ক্রিটিক্যাল। কারণ আমরা যারা ধরেন সিডের ব্যবসা করি কিংবা ফার্টিলাইজারের ব্যবসা করি অথবা ইভেন এগ্রিকালচার প্রোডাক্টের ব্যবসা করি, আমাদের জন্য তো আসলে আগামী ক্রপ সিজনে আপনার ক্রপ প্রোডাকশন কতটুকু হবে এটা জানাটা কিন্তু খুব জরুরি। আবার এটার সাথে সাথে কিন্তু আরেকটা লেয়ার অফ ইনফরমেশন আছে, যেমন ধরেন এই মুহূর্তে মানে আমাদের কারেন্ট টেকনোলজি লেভেলে আপনি বাংলাদেশে কোথায় বৃষ্টি হচ্ছে, কোথায় পানির লেভেল কতখানি, কোথায় গ্রাউন্ড টেম্পারেচার কত, কোথায় উইন্ড স্পিড কত, এটা কিন্তু আপনার কাছে লাইভ ডেটা নেই। কিন্তু এটা করতে গেলে আপনাকে বড়জোর কয়েকশো মেটমাস্ক বলি আমরা জিনিসটাকে, মেটমাস্ক বসাতে হবে। আপনার আর কিছু না হলে আপনি যে টাওয়ারগুলো আছে টাওয়ারের উপরে বসালেও এটা কাজ হবে। ওখানে অলরেডি পাওয়ার সাপ্লাই থেকে শুরু করে সমস্ত কিছু রেডি করা আছে। আমরা প্রস্তাব আকারে এই জিনিসগুলো নিয়ে আসবো আবার। এই মুহূর্তে আমরা আমাদের প্রধান অতিথির কাছে যাওয়ার আগে রাজীব সাহেব যদি কিছু বলেন। আসসালামাইকুম, আমার নাম রাজীব চৌধুরী, আমি একজন পরিচালক ঢাকা চেম্বারের। আমি থ্যাংক ইউ মিস্টার প্রেসিডেন্ট আমাকে দেওয়ার জন্য। আমি একটু রিসার্চের ব্যাপারে একটু বলতে চাই। আমি যেহেতু আলুর ব্যবসার সাথে জড়িত, আমার একটা কোল্ড স্টোরেজ আছে। আমাদের দেখা যায় আমরা যে রিসার্চ করি এবং কৃষি মন্ত্রণালয় যে রিসার্চ করে এটা কখনো মিলে না। যেমন আমি 2 মাস আগের কথাই বলি, আমরা একটা মিটিংয়ে গিয়েছিলাম, ওনারা বলছে যে আপনাদের প্রোডাকশন হয়েছে 1,10,00,000 মেট্রিক টন, অথচ আমাদের কাছে রিপোর্ট আছে হয়েছে 80 লক্ষ মেট্রিক টন। সো দের ইজ এ গ্যাপ অফ 30 লাখ মেট্রিক টন, যেটা উনি স্বীকারই করলেন না। অ্যান্ড ওনার সোর্স একটা, আমাদের সোর্স আরেকটা কারণ হচ্ছে, একটা হচ্ছে ওনারা রিসার্চ করে যখন বীজ বোনা হয়, যেটা ধরেন অক্টোবর মাসে, আর এই আলুটা যখন আসে আপনার হারভেস্ট হয়ে মার্চে, তখন বীজ যতটুক বোনা আছে মাঝখানে কিন্তু বৃষ্টি হতে পারে, পোকামাকড় আক্রমণ করতে পারে, অনেক কিছু করতে পারে। সো 1 কোটি মেট্রিক টন হলেই ডাজন্ট মিন যে 1 কোটি মেট্রিক টন প্রোডাকশন আসছে। এই যে গ্যাপটা, এটা কিন্তু ওনারা ধরেন না। ওনারা ধরে যে আমার তো ওটা হয়েছে, তো ওটার উপরেই চলতে থাকে। আরেকটা ওনারা হিসাব করেন কোল্ড স্টোরেজে, যখন ওনারা মার্চে যান বলেন যে কোল্ড স্টোরেজে আলু ভর্তি, মার্চে মাসে আলু ভর্তিই হবে, বিকজ কোল্ড স্টোরেজে মার্চেই আলু ঢোকে। আবার যখন এটা আপনার বের হয় জুলাই আগস্ট থেকে, তখনও বলে ভর্তি। কিন্তু ওনারা কখনো, যেটা আমরা নিউজ পেপারে দেখি, সাধারণ জনগণ দেখেন, ওনারা কিন্তু অ্যাকচুয়াল ইনফরমেশন পাচ্ছেন না, যাতে ওনারাও আতঙ্কিত হচ্ছেন। যে ওনারা বলছেন যে হ্যাঁ এটা ছবি দিয়ে দেয় যে শেডে অনেক আলু, ওনারা কিন্তু হিসাব করেন না যে এই কোল্ড স্টোরেজের ক্যাপাসিটি হয়তো 1 লাখ মেট্রিক টন,
কিন্তু ওনার আছে হয়তো 50,000 মেট্রিক টন, কিন্তু 50,000 মেট্রিক টন কিন্তু অনেক আলু। তো এটা তো একটা ভুল করে। সো এই জন্য আমি বলছি রিসার্চটা যখন হয়, আই থিঙ্ক এটা প্রাইভেট সেক্টর অ্যান্ড গভর্নমেন্ট সেক্টর জয়েন্টলি করা উচিত, জয়েন্টলি পাবলিশ করা উচিত। There should be involvement of কৃষি মন্ত্রণালয়, কমার্স মন্ত্রণালয়, ঢাকা চেম্বার, কোল্ডিসেস অ্যাসোসিয়েশন, কৃষক উৎপাদনকারী অ্যাসোসিয়েশন, মার্কেটিং অ্যাসোসিয়েশন, রিটেল সেক্টর থেকে, হোলসেল সেক্টর থেকে, এভরি সেক্টর থেকে আসা উচিত। ওই কমিটিতে একটা বা দুটা করে থাকবে, সবাই সবার রিপোর্ট দেবে, ওখান থেকে আপনি স্ট্রিমলাইন করেন, এক্সাক্ট রিপোর্টটা বের হবে। নাহলে হয় কি আমি একটা দিব, উনি একটা দিবেন, উনি একটা দিবেন, তিনজন তিন রকম রিপোর্ট হয়, আলটিমেটলি কোনটা বিশ্বাস করবো জানি না। আর যেটা পেপারে আসে দেখা যায় জার্নালিস্টরা যে রিপোর্টটা পায় ওনারা ওটাই পাবলিশ করছেন, বিকজ ওনাদের কাজ তো না যে এটা ঠিক না মিথ্যা, ওনাদের কাজ আমরা রিপোর্ট পেয়েছি আমরা পেপারে দিই। তো এটা একটা। আরেকটা হচ্ছে এই আপনার ওয়েদার শিফটেড, ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু ওয়েদার চেঞ্জ হয়ে গেছে। এই যে অক্টোবর মাসে এরকম বৃষ্টি আমি সে বাংলাদেশে কেউ কখনো দেখে নাই। দ্যাট মিনস হোয়াট, আমার এই মাসে থেকে কিন্তু বীজ বোনা শুরু করার কথা, কিন্তু আমি আর এটা বুনতে পারবো না, আমি অলরেডি পিছিয়ে গেলাম 1 মাস। আরেকটা, এই যে দাম কেন বাড়ছে, আমাদের ম্যাক্সিমাম বীজ আসে আপনার হল্যান্ড থেকে, নাম্বার ওয়ান কোয়ালিটি বীজ, অ্যান্ড লোকালি কিছু প্রডিউস হয়। ইভেন হল্যান্ডেও এবার বীজ প্রোডাকশন কম হয়েছে, বিকজ ওদেরও আনইউজুয়াল বৃষ্টি হয়েছে। সো দ্যাট ইজ অ্যানাদার থিং উই হ্যাভ টু ব্রিং ইন সেক্টর। কারণ আমরা দেখা যায় বাংলাদেশে একটা কমন প্রবলেম যে আমরা সবাই সবার দোষারোপ করি, যে কোল্ডিসের মালিকরা বাড়াচ্ছে, হোলসেলার বাড়াচ্ছে, রিটেলার বাড়াচ্ছে, কৃষকরা বাড়াচ্ছে। সবাই সবার দোষারোপ করলে তো প্রবলেম সলিউশন হবে না। উই হ্যাভ টু গো টু দ্য কোর, ফাইন্ড এ হোয়াট ইজ দ্য মেইন প্রবলেম, দেন সলভ দ্য প্রবলেম। দোষ করলে তো মানে বিভিন্ন ফ্যাক্টর এখানে জড়িত। যেমন ধরেন আমার আজকাল এলসি একটা বীজ ইম্পোর্ট করতে 80 টাকার জায়গায় 120 টাকা লাগছে, জাহাজের ভাড়া $5,000 থেকে $20,000 হয়ে গেছে, উল্টা সিডের দাম ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটেও বেড়েছে। তো চিন্তা করছেন কতগুলো ফ্যাক্টর এখানে বেড়ে গেছে, তো এখানে তো বাড়তে বাধ্য। বিকজ যে কে একজন বললেন, তারপর আপনার আমাদের কোল্ডিসের মেইন খরচ কি, ইলেকট্রিসিটি বিল। ইলেকট্রিসিটি বিল বাড়ছে এভরি মান্থ। আমি যেটা 10 বছর আগে 20 লাখ টাকা আমার বছরের খরচা হতো, সেই ইলেকট্রিক বিল এখন হয়ে গেছে 60 লাখ টাকা বছরে। সো দ্যাট ইজ মাই ক্যাপিটাল কস্ট ডাইরেক্ট হিটিং। সো ওটা তো আমার হবেই। সো এই জন্য আই থিঙ্ক এই যে পিপিপি ওয়ার্ডটা যে আমরা ইউজ করি, সব বিভিন্ন ইন্ডাস্ট্রি ইউজ করি, আই থিঙ্ক এটা রিসার্চে ইউজ করা উচিত, যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ রিসার্চ বেস, যে সবাই ইনভলভ, উই নো দ্য কারেক্ট ফিগার, দেন উইল নো ওয়ার টু হিট। আমরা হিট করব, বের করব, দেন আমরা বের করতে পারবো অ্যাকচুয়ালি কী হচ্ছে। আরেকটা হচ্ছে আমাদের কাল্টিভেশন ল্যান্ড কিন্তু ধীরে ধীরে কমছে বাংলাদেশে প্রচণ্ডভাবে। আমি মুন্সিগঞ্জের লোক, আমাদের মুন্সিগঞ্জে আলু ছাড়া কিচ্ছু হতো না। এখন কিন্তু মুন্সিগঞ্জে আপনি যখন ঢুকবেন, আপনি ওই যাত্রাবাড়ি থেকে করে আপনি চারিদিকে খালি দেখবেন হাউজিং হাউজিং হাউজিং। এগুলো কিন্তু সব কৃষি জমি ছিল, এগুলো এখন হাউজিং হয়ে গেছে। তো অটোমেটিকলি প্রোডাকশন কমে গেছে, মানুষের ডিমান্ড তো কমে নেই, মানুষের জনসংখ্যা তো বাড়ছে ডেইলি। তো যদি প্রোডাকশন কমে যায় অটোমেটিকলি দাম বাড়বে। এটা আপনার সরকার, কোনো সরকারই ঠিক করতে পারবে না, এটা আপনার বাড়তেই থাকবে। এই যে আমরা কোল্ড চেন নিয়ে খুব বলি, স্টোরেজ দরকার, কষ্ট আরও বাড়বে, কিন্তু স্টোরেজ দরকার। সো আমাদের এগুলো সব ঠিক রেখে এটা একটা ইয়েভাবে কাজ করা উচিত। আর আরেকটা আমি বলতে চাচ্ছি যে আপনার আপনার এই ইম্পোর্ট করে যেটা সরকার প্রতিবার আমি দেখি করে, যে ইম্পোর্ট করলে কমে যায়, আসলে দাম কমে না। ওই যে আপনি বলেছেন যে এটা টাইমিংয়ের ব্যাপার আছে, কোন সময় করা উচিত, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। আমাদের দেশে একটা এলসি খুলতে গেলে আজকে যদি আপনি ডিসিশন নেন যে ইম্পোর্ট করবেন, আপনি কিন্তু কালকে এলসি খুলতে পারেন না। ব্যাংকে যাবে, ব্যাংক 7 দিন লাগাবে, ওখান থেকে অর্ডার পাঠাবেন 7 দিন যাবে, আসতে লাগবে আরও 7 দিন, এদের কিন্তু সিজন শেষ, সিজন ইজ ওভার। আর আপনি যেই সময়টা ইম্পোর্ট করে সরকার সাধারণত বা পারমিশন দেয়, সেটা হচ্ছে আপনার কোল্ড স্টোরেজের মানে অফ সিজনে। তো অফ সিজনে যে আলুটা আপনার ইন্ডিয়া থেকে আসছে, ওটা কিন্তু অলরেডি মাঠে পড়ে আছে অনেকদিন ধরে বা বাজারে পড়ে আছে। বাই দ্য টাইম ইট কামস টু বাংলাদেশ, আপনি অর্ডার দিয়েছে সে 50,000 মেট্রিক টন, এখানে 20 মেট্রিক কিন্তু ওয়েস্টেজ হয়ে গেছে। এতক্ষণ আলু খোলা রোদে গরমের ট্রাকে থাকতে পারবে না, ইম্পসিবল ব্যাপার। আলু ইজ এ হাইলি পেরিশেবল আইটেম। তারপরে সরকার কিছু কিছু ভুল করে, যেমন গত বছর করেছে যে এই কোল্ড স্টোরেজে খরচ যাতে না হয়, গোলা বানিয়ে দিয়েছে বিভিন্ন কৃষককে, 5 লাখ টাকা করে ওই বাড়ির পাশেই একটা গোলা বানায় একটা ঠান্ডা ঠান্ডা করে দিয়েছে। তো কি হলো জানেন, গোলা ওরা রাখা শুরু করলো, যারা বললো যে আপনাদের ওখানে রাখবো না, আপনি ভাড়া নিতেছেন, আমার ভাড়া বেঁচে গেল। বিশ্বাস করবেন না, 5 দিন পর যে গরম পড়ছে সব আলু নষ্ট হয়েছে। এটাও কিন্তু স্ট্যাটিস্টিক্সে আসে না। শর্টেজ কেন হয়েছে, অনেক কারণে শর্ট হয়েছে, ওয়েস্টেজ, কোল্ড স্টোরেজের অভাব, সময় মতো না ঢুকানো। এই যে কৃষকরা কিন্তু পয়সা বানাচ্ছে, ওরা কিন্তু খুব ভালো বানিয়েছে গত বছর, ভেরি গুড, উই আর হ্যাপি।
বাট ওরা কিন্তু আবার ওয়েস্টেজও করতেছে, যে রেখে রেখে ভাবতেছে আরো 2 টাকা বেশি বানাবো, আলটিমেটলি কিন্তু ওটা নষ্ট করে ফেলছে। তো আমার একটাই কথা বলার, এগুলো উদ্দেশ্য হচ্ছে রিসার্চ যখন করতে হবে ওয়াইড বেস করতে হবে, প্রত্যেকটা জিনিসকে আমার হাতে নিতে হবে। কৃষক কি করছে, আমরা কি করছি, আমার বিল বাড়ছে কিনা, এই কারণে বাড়ছে কিনা, কৃষকের কি সিডের অভাব, ভালো সিড আসছে কিনা, তারপরে ট্রান্সপোর্টেশন কস্ট, ডেফিনেটলি লেবার কস্ট হ্যাজ গন আপ, বিকজ এক সময় আমরা 3 বছর আগে 80 কেজির বস্তা রাখতাম, সেখানে লেবার কস্ট ছিল কথা 10 টাকা। তো সরকার আইএলও এটা করে 50 কেজি করছে, এবং সরকার বলছিল আপনাদের খরচ কমবে। বিলিভ মি, আমাদের কোনো খরচ কমেনি। 50 কেজির বস্তার লেবার খরচ এক্স্যাক্টলি সেম, উল্টা আমার খরচ বেড়েছে, বিকজ আমার আরো শর্টিং করতে হচ্ছে এখন। সো আলটিমেটলি এটা হয় না। সো এইটুকুই আমি বলতে যাচ্ছিলাম, যে আই থিঙ্ক একটা জয়েন্ট এফোর্ট করে মানে উই শুড ডু মোর সেমিনার্স, মোর ডিসকাশন, যে হাউ টু কাম টু পয়েন্ট, বিকজ আমরা এখন যে দুনিয়াতে যে অবস্থা আছে, ফুড সিকিউরিটি, যুদ্ধ টুদ্ধ, এগুলো তো আমাদের আউট অফ কন্ট্রোল, আমরা কন্ট্রোল করতে পারবো না। বাট যেটা পারবো সেটার উপর আমাদের সময় দেওয়া উচিত, সেটার উপর কাজ করা উচিত, যাতে সবার জন্য ভালো হয়, দেশের জন্য ভালো হয়, ব্যবসার জন্য ভালো হয়, জনগণের জন্য ভালো হয়। থ্যাংক ইউ মিস্টার প্রেসিডেন্ট ফর গিভিং মি দ্য ফ্লোর। এই পর্যায়ে আমরা ডক্টর সায়রা ইউনুস, এক্সিকিউটিভ ডিরেক্টর, বাংলাদেশ ব্যাংক, আপনার কাছে যেতে চাচ্ছি একটু। Thank you so much. Honorable President, Honorable Vice President and Board of Directors, distinguished panelists and all the participants, good afternoon. আমি আসলে প্রথমে ধন্যবাদ জানাতে চাই আসাদকে, তো ভেরি নাইস প্রেজেন্টেশন, আই এম রিয়েলি ইমপ্রেসড, এবং থ্যাংক ইউ DCCI ফর ইনভাইটিং মি। আই এম ভেরি গ্ল্যাড টু বি হিয়ার টুডে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার ফিল্ড অফ ইন্টারেস্ট, আর এখানে আসলে যদি আমি আরও যদি আসাদের সাথে আমার পরিচয় আগে থাকতো, আমি যদি আমার সাথে যদি যোগাযোগ থাকতো, তাহলে আমি দেখাতে পারতাম যে উই হ্যাভ ডান দিস সার্ভে রিপোর্ট জাস্ট ইন আগস্ট, সেম থিং, সেম কনক্লুশন, same element, everything. So we can talk about it later, right? So this is the thing. We have done a lot of research on inflation, and this is the one of the output of our research department. You know, I'm the executive director of research, and inflation is my priority always. সেন্ট্রাল ব্যাংকস প্রায়োরিটি, ওয়ান অফ দ্য অবজেক্টিভ হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের হচ্ছে ইনফ্লেশন কন্ট্রোল। এবং আপনাকে ধন্যবাদ জানাতে চাই যে আপনি সেন্ট্রাল ব্যাংকের কথা একেবারেই উল্লেখ করেন নাই ইনফ্লেশন কন্ট্রোল না করার ব্যাপারে। এটা এই জন্য আমি ধন্যবাদ জানাতে চাই যে মনিটারি পলিসি দিয়ে সবসময় ইনফ্লেশন কন্ট্রোল করা যায় না। এবং আমি আরও ধন্যবাদ জানাতে চাই যে আপনার স্টাডিটা আমাদের স্টাডিটার সাথে কমপ্লিমেন্ট হিসেবে ইউজ হবে, নট সাবস্টিটিউট। যে সেন্ট্রাল ব্যাংক তো আমি বলবোই, তাই না, আমি তো বলবোই যে সেন্ট্রাল ব্যাংক বলছে এটাই সেইটা, কিন্তু আপনাদের স্টাডি যদি সেম মানে আমি আপনার সাথে শেয়ার করবো আউটপুট হয়, তাহলে সবাই বিলিভ করবে, হ্যাঁ এইটাই ফ্যাক্ট। তাহলে কেন পলিসি রেট বাড়াই আমরা ইনফ্লেশন কমাতে পারছি না? দিজ আর দ্য নন ইকোনমিক ফ্যাক্টরস। আমরা ইনফ্লেশন উনি একটু আগে বললেন যে ইনফ্লেশন কেন হচ্ছে, সাপ্লাই সাইড ফ্যাক্টরের কারণে, যে আমাদের গ্লোবাল যে কমোডিটি প্রাইস হাইক হয়েছে, যে সাপ্লাই চেইন ডিসরাপশন হয়েছে, তার কারণেই আমাদের ইনফ্লেশনটা বাড়া শুরু করেছে। এখন ওইটা সাপ্লাই সাইডে কিন্তু কোনো পলিসি অ্যাকশন নেওয়া হয় না, কিন্তু তারপরও সেন্ট্রাল ব্যাংক পলিসি রেট বাড়িয়ে 9 টার্মস বাড়িয়েছে, কিন্তু ইনফ্লেশন কমেনি। কারণ হচ্ছে এই সমস্ত ইনফ্লেশন নন ইকোনমিক ফ্যাক্টরস, অ্যান্ড ইউ রাইটলি মেনশন দ্যাট দিস আর দ্য ফ্যাক্টরস, যে এখন কমছে না কেন। এখন আপনার স্টাডি ব্যাপারে একটা আসি আমি, যেমন ফুড ইনফ্লেশন কিন্তু হেডলাইন ইনফ্লেশন কিন্তু সেম, যে ফুড ইনফ্লেশন বাড়লে হেডলাইন ইনফ্লেশন বাড়বে, নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু ফুড ইনফ্লেশন কেন বাড়ছে এবং এটা কি আমরা পলিসি রেট বাড়িয়ে কমাতে পারবো কিনা, সেটা হচ্ছে মেন কোশ্চেন। কিন্তু ফুড ইনফ্লেশনের ব্যাপারে যেটা আপনি এখানে শো করেছেন সার্ভে রিপোর্ট, নট ইম্পেরিক্যাল, আমি বলবো না এটা ইম্পেরিক্যাল, কারণ এখানে মডেল নাই, কোনো রকম বোধহয় মডেল এস্টিমেশনও করেন নাই আপনি। এটা জাস্ট এসপিএস ইউজ করে আপনি কিছু ডেটা অ্যানালাইসিস বা এক্সেল বেসড কিছু অ্যানালাইসিস করেছেন, তো এটা করার উপায়ও নাই ওইভাবে এম্পেরিক্যালি। বাট
সার্ভিস রিপোর্ট ইজ ভেরি রিচ আমি বলবো আর কি। তবে কিছু কিছু জিনিস এখানে আমি বলবো আপনাকে একটু গো ব্যাক করার জন্য। আমি দুঃখিত যে আমি একটু লাঞ্চের আগেই বলছি, আপনারা সবাই হয়তো হাংরি। Absolutely not a problem. We are all ears. You are hungry, you will be angry. I don't want that. So এখন কথা হচ্ছে যে আপনার কাছে আমার একটা সাজেশন, যখন আপনি এই ডেটাগুলো একটু ক্লিন হবে, ক্লিনভাবে দেখবেন, যেমন আপনি দেখবেন আপনার এখানে দেখেছি আমি ম্যাক্সিমাম প্রাইস এবং মিনিমাম প্রাইসের মধ্যে হিউজ ডিফারেন্স, 10 টাকা 180 টাকা, একই প্রাইস একই প্রোডাক্ট, দুই জায়গায় এত দাম হবে কি করে? এবং অ্যাভারেজ প্রাইস আপনি 100 হয়ে যাচ্ছে, ওইটা আপনার প্রাইসকে ইনফ্লুয়েন্স করছে। এখন আপনি দেখিয়েছেন প্রডিউসাররা বেশি দাম বাড়াচ্ছে, এটা কিন্তু তাদের প্রফিট মোটিভ না, কিন্তু আপনার শুরুতেই কিন্তু যেতে হবে কেন প্রডিউসার কস্ট বাড়ছে। প্রথম হচ্ছে আপনি, আমার মনে হয় এখানে আপনার কোশ্চেনের একটা জিনিস যদি আপনি ধরতে পারতেন যে আপনার র মেটেরিয়ালসের কস্টটা কি। আপনি তো ইম্পোর্ট করছেন নট অনলি প্রোডাক্ট, আপনি র মেটেরিয়ালস ইম্পোর্ট করছেন না, আপনি ফিশ ফিড, তারপরে পোলট্রি ফিড, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমাদের ফুড ইনফ্লেশন বাড়া শুরু করছে কখন থেকে, যখন প্রোটিন বেসড, তারপরে হচ্ছে স্পাইসিসগুলো বাড়া শুরু করেছে, তখন থেকে কিন্তু ফুড ইনফ্লেশন বাড়া শুরু করেছে। এবং যখন আপনি ফিডের দাম বেশি, তখন আপনার চিক্সের দাম বেশি হবে, তারপর আপনার চিকেনের দাম বেশি হবে, এরকম করে প্রত্যেকটা যখন স্টেজে বাড়বে, তখন আপনার যে প্রডিউসার সে কিন্তু আর লো কস্টে আর দিতে পারবে না, তখন সে কী করে, হয়তো অ্যাবনর্মালি হাই একটা কিছু কস্ট চেয়ে বসে। তো ওইখানে আপনি ধরুন, আমাদের একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, আপনাদের এক্সচেঞ্জ রেটের ডেপ্রিসিয়েশনের কথা উনি এসছে একটু বলেছেন, ওটার কারণে কিন্তু আমাদের ইম্পোর্ট প্রাইসগুলো বেড়ে যাচ্ছে। কারণ যখন এক্সচেঞ্জে ডেপ্রিসিয়েট হয় তখন ইম্পোর্ট এক্সপেন্সিভ হয়ে যায়। ইম্পোর্ট যখন এক্সপেন্সিভ হয়ে যায়, ওই জিনিসটা আপনি ইম্পোর্ট করছেন আগে 10 টাকায়, এখন 20 টাকায় করছেন, ওইটাকে প্রডিউসারদের কস্ট বাড়িয়ে দিচ্ছে, প্রডিউসাররা হায়ার দিচ্ছে, আবার ওরা আবার হোলসেলকে দিচ্ছে, ওটাও হাই করতেছে, আবার রিটেলে আরও হাই করতেছে, অ্যাট দ্য এন্ড প্রাইস কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। সুতরাং আপনার এইগুলো যদি আপনি আপনি বলছেন কন্ট্রোল, আমার মনে হয় কন্ট্রোল না, এটা যদি গভর্নমেন্ট একটু মনিটর করতে পারে, জোরে সোরের উপজেলা লেভেলে, ইউনিয়নের লেভেলে যদি এটা মনিটর করতে পারেন, আমার মনে হয় এইগুলো একটু কমানো সম্ভব। এবং এগুলো যদি না কমান, যতই মাল্টি পলিসি নেক, ফিসকাল পলিসি নেক, প্রাইভেট সেক্টর ডেফিনেটলি, গভর্নমেন্ট সেক্টর ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু সেন্ট্রাল ব্যাংকের যে একটা ম্যান্ডেট যে প্রাইস কন্ট্রোল এবং জিডিপি গ্রোথ ইনক্রিজ, কোনোটাই অ্যাচিভ হবে না। তা আমি আসলে অনেকগুলোই বলার ছিল, কারণ পুরো লাইফটা আমার ইনফ্লেশন নিয়ে, মার্কেট পলিসি নিয়ে, কিন্তু আমি আর সময় নিচ্ছি না। আমি আবার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে ইনভাইট করার জন্য, এবং আই এম ভেরি অনার্ড অ্যান্ড থ্যাংক ইউ প্রেসিডেন্ট অ্যান্ড অল, থ্যাংক ইউ। Thank you. কয়েকটা বিষয় বলেছেন, জাস্ট ফর ম্যাডাম কাইন্ড ইনফরমেশন, আমরা যেই অ্যাভারেজ ম্যাক্সিমাম মিনিমামের মধ্যে একটা বিশাল রেঞ্জ ডিফারেন্স আছে, এটা কিন্তু আমরা যে 600 স্যাম্পল নিয়েছি, স্যাম্পলের যে রেসপন্স, সেখান থেকে কিন্তু আমরা রেঞ্জটা করেছি, অ্যান্ড এবার এটা এক এক ডিভিশনে এক একটা ভ্যারি করে। আর আপনি পরবর্তীতে যেই কারণগুলো বলেছেন, কোয়ালিটেটিভ ফ্যাক্টরস, যেমন এক্সচেঞ্জ রেটের ইয়ের কারণে বা অন্যান্য, এই বিষয়গুলো আমাদের ডিটেইল রিপোর্টে কিন্তু আরো এসছে। তাহলে দিস ইজ এ হিউজ রিপোর্ট, এটাকে এত ছোটভাবে প্রেজেন্ট করা অনেক চ্যালেঞ্জ। প্রেজেন্টেশন আসলেই তো আমি তো রিপোর্ট দেখিনি, জি, এটা আমি ডিটেইল রিপোর্টটা আপনাকে দিব, দ্যাট উইল হেল্প ইউ আ লট, আই বিলিভ। থ্যাংক ইউ। জি, আমরা একটু দুটো কোশ্চেন নিতে পারি এখন, প্লিজ গো অ্যাহেড। আসসালামু আলাইকুম। আসলে ওই আমরা সমস্যাগুলো দেখছি, প্লাস এই মুহূর্তে কিছু সমাধান আমাদেরকে দেখতে হবে। আলোচনার মাধ্যমে, ডেটা স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে বিদ্যমান সমস্যাগুলো দেখছি। সরাসরি বার্নিংতে যদি আসি, এই মুহূর্তে কাঁচামরিচ একটা দুর্লভ জিনিস, বা ডিম একটা প্রাইস হাইকের একটা বড় জায়গা দখল করে আছে, যেগুলো আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি। অনিয়ন একটা দুর্লভ জিনিস প্রতি বছরে। তো এই ক্ষেত্রে যে জিনিসটা আমি আসলে বললে অনেক কিছুতেই আমরা আলোচনা করতে পারবো, আমি জাস্ট হাইলাইট করছি যে অনিয়ন, ফর এক্সাম্পল, এখানে কেউ যদি এগ্রিকালচারিস্ট থেকে থাকেন নিশ্চয়ই আছেন, একটা অনিয়ন যখন ক্রপ ক্যালেন্ডার অনুযায়ী যখন এটা হয়,
আর যখন এটা যদি মার্চ মাসে হয়, অক্টোবরে গিয়ে এটার 55% এটা কমে যায়। তাহলে মার্চ মাসে আপনি যে অনিয়ন 20 টাকায় পাবেন, অক্টোবরে 55% এটা অ্যাড হবে। এখন আমি টু দ্য পয়েন্ট এই জন্য বলছি যে আমাদের গভর্নমেন্ট থেকেও সহযোগিতা দরকার, বাংলাদেশ ব্যাংক থেকেও সহযোগিতা দরকার। কিভাবে? গভর্নমেন্ট যেটা করতে পারে, আমাদের লজিস্টিক্স একটা বিগ প্রবলেম কৃষকদের জন্য, যে আমাদের আলুর ওয়্যার হাউস আর ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলের ওয়্যার হাউস কিন্তু এক না। প্রত্যেকটা আমাদের হিউম্যান বডির যেমন এক একজনের টেম্পারেচার এক একটা ধরনের, প্রত্যেকটা ফ্রুটস আর ভেজিটেবলের টেম্পারেচারও কিন্তু এক এক ধরনের। এখন আমার যখন সিজন টাইমে আমি 5 টাকায় কাঁচামরিচ পাই, আবার 150 টাকায় কাঁচামরিচ পাই, আবার এখন 500 টাকাও কাঁচামরিচ কিনতে হয়েছে। একই সাথে আমার টমেটো 4 টাকাও পাওয়া যায়, আবার 100 টাকায় 150 টাকায় পাওয়া যায়। তো যেগুলা সেন্সিটিভ ক্রপ আছে, সেই ক্রপগুলো যদি আমরা যখন অতি ফলন হয়, তখন কৃষকদেরকে সাপোর্ট দেওয়ার মতো লজিস্টিক্স ওই পরিমাণ নাই। যেটুকু কোল্ড স্টোরেজ আছে, এটাও যখন কোল্ড স্টোরেজেও অনেক পুষতে থাকে এবং যে কারণে দামও বাড়তে থাকে। আবার সুস্থ সবলভাবে আমি শেষ পর্যন্ত সিজনটা আমি শেষ পর্যন্ত পার করতে পারি না, কেননা তার আগেই নষ্ট হয়ে যায়, তার আগে ওয়্যার হাউস থেকে বের করে দিতে হয়। তো এই জন্য সরকার যদি ওয়্যার হাউস লজিস্টিক্সের দিকটাতে যদি নজর দেয়, ওয়্যার হাউস কীভাবে সমবায় কৃষকদের মাধ্যমে সমবায় করে কীভাবে লজিস্টিক, যে এলাকাগুলোতে যে ক্রপটা হাই ভ্যালু ক্রপ হোক আর মিডিয়াম ভ্যালু ক্রপ হোক, সে জায়গায় যদি লজিস্টিকের সাপোর্টটা দিতে পারে, নাম্বার 1। এখন এটা কিন্তু অপারেশন পিপিপি, প্রাইভেট পাবলিক পার্টনারশিপ বেসিসে হতে পারে। আর সেকেন্ড আরেকটা জিনিস, বাংলাদেশ ব্যাংক কী করতে পারে? কেন বাংলাদেশ ব্যাংকের কথা বলছি? দেখেন, একটা নর্মাল আমরা যে কোনো ইনভেস্টমেন্টে ROI হিসাব করি। কোল্ড স্টোরেজের ROI কিন্তু অনেক লম্বা, 10 বছর 12 বছর 13 বছর লেগে যায় ROI। আমাদের বাংলাদেশ স্ট্যান্ডার্ড হলো 5 ইয়ার্স ROI। এখন এই ক্ষেত্রে খুব বেশি ব্যবসায়ী কিন্তু আসতেছে না কোল্ড স্টোরেজে, যে কারণে গভর্নমেন্ট যে EFI ফান্ড নাকি একটা অ্যাগ্রোবেস ফান্ড যেটা আছে, সেটা যদি কোল্ড স্টোরেজকে হাইলাইট করলে আলাদাভাবে ব্যবসায়ীদেরকে উৎসাহিত করে যে আপনারা এই ধরনের এরিয়া বেসিসে ক্রপ কালেকশনের জন্য, ক্রপ স্টোরেজের জন্য এই কাজটা করেন, আমরা 2% দিব। জি, এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক পার্টিসিপেট করতে পারে। আমি আলী হাজারি, আমি মূলত লঙ্কা বিজনেসের সাথে কাজ করি। আমার জাস্ট একটা মতামত হচ্ছে, আমরা জানি যে মূলত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বা সবসময় আমরা আলোচনার ভিতরে থাকি, কিন্তু একটা জিনিস আমরা জানি যে জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে মূলত গ্রাম ভিত্তিকই আমরা যে উৎপাদনের ক্ষেত্রে যদি আমরা বলি যে গ্রামের মানুষ উৎপাদন করে, শহরের মানুষ কিনে খায়, এটা মানে প্রচলিত ধারণা, মূলত এটাই সত্য কথা। কিন্তু এখন গ্রামে যদি যান, দেখবেন যে শহরে মতনই কিছু ভাবসাব যারা বিদেশের লোকজন থাকে, আত্মীয় স্বজন, গ্রামে কিন্তু উৎপাদনের ব্যাপার নাই। এখন প্রায় আমরা বর্ডারে যে মানে বর্ডারের লোকজন প্রায় এক ধরনের ভাষা বলে ব্ল্যাক কার বলে অনেকে, যে বর্ডারের লোকজন বেশিরভাগ ভারত থেকে মাল আনে প্রত্যেকটা জিনিসই, শুধু খাবার না, প্রত্যেকটা জিনিস বৈধভাবে যারা ব্যবসা করে তারা তো মাল আনতেছে, কিন্তু বর্ডারে যারা থাকে তারা প্রত্যেকদিনই কোনো কোনো কিছু আনতেছে। তো আমরা মূলত পাশের দেশ, আশেপাশে কয়েকটা দেশের উপর আমরা নির্ভরশীল দিনে দিনে, মানে যেটা বলে যে পরনির্ভরশীলতা বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে এখন আমাদের উচিত আমাদের যে সেন্ট্রালি যে আমরা যে মতামত দিই বা সরকারিভাবে যে আমরা যে বলি যে গ্রাম ব্যক্তি, আসলে তাদেরকে কীভাবে উৎসাহিত করা যায়, কারণ তারা তো এখন না কিছু করার একটা ভাবসাব দিন দিন বাড়তেছে। আমার মনে হয় এটাকে একটু নিয়ন্ত্রণ করা উচিত। আর আরেকটা কথা বলি, আমি আসলে শেষ করতেছি, যেটা হচ্ছে যে নিত্যর প্রয়োজনীয় জিনিসটা, যে বিষয়টা আমরা যে গেছে গবেষণা বা আলোচনার ভিতরে আমরা রাখি, তো আমরা মনে হয় যে আসলে মাঠ পর্যায়ে একটু তদারকি অথবা বাস্তবায়ন যারা করে তাদের সাথে একটু যোগসূত্র করা। ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় প্রেসিডেন্ট সাহেব যে এই সময় একটা সময়োপযোগী একটা সুন্দর সেমিনার করার জন্য, এবং যারা আজকে সেমিনার উপস্থিত হয়েছে সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। যে আমরা প্রতি বছরে দেখছি যে প্রতি বছরে কোনো না কোনো প্রোডাক্ট এই
মানে রেঞ্জ এত বেড়ে যায়, এত পরিমাণ বেড়ে যায়, যেটা 50 টাকার প্রোডাক্ট সেটা 300 টাকা 350 টাকা হয়ে যাচ্ছে প্রতি বছর। মিনিমাম 10 থেকে 15টা পণ্য এরকম হচ্ছে। এটা আমরা এই বছর 2400 দেখলাম, 2300 দেখছি, 2200 দেখছি, 2100 দেখছি। কিন্তু এই বিষয়ে আমরা মানে প্রতিবারই আমরা সেমিনার করি, প্রোগ্রাম করি, কিন্তু আমাদের কাজের কাজ কিছু হচ্ছে না। আমার মনে হয় যে আমরা তো দেখে আসছি যে অতীতে যে এই এই সমস্যাগুলো আমরা সম্মুখীন হচ্ছি। তো আমার মনে হয় যে এই বিষয়গুলো নিয়ে আরও একটু ভালোভাবে কাজ করে, কেন এইগুলো হচ্ছে, এই সমস্যাগুলো কেন হচ্ছে, এটা নিয়ে কাজ করে এটার একটা গোড়ার থেকে, এটা আমার মনে হয় মূল উৎপাদন, এটার থেকে আমাকে মনে হয় গোড়া থেকে কাজ করতে হবে যে এই সমস্যাগুলো কেন হচ্ছে। দেখবেন এবার পেঁয়াজের দাম বেড়েছে, পরের বার আবার পটলের দাম বেড়েছে, পরের বার ধনিয়া পাতা কাঁচামরিচ, ঠিক আছে, কেন হচ্ছে। আরেকটা কথা হলো যে আমার মনে হয়, এই শেষ করে দিচ্ছি আমি, আমার মনে হয় যে আমাদের এই দামটা, যেমন আমি আড়ত থেকে যে আড়তে যে প্রোডাক্টটা 50 টাকা দাম আছে, এই প্রোডাক্টটা আমি আড়ত থেকে আর মানে খুচরা পর্যায়ে এটার দামটা প্রায় ডবল হয়ে যায়। যেমন আমি আড়ত থেকে যে প্রোডাক্টটা 50 টাকা কিনি, সেই প্রোডাক্টই আমি খুচরা কিনতে গেলে 120 টাকা পড়ে। এই জায়গাটা যে একটা বিশাল একটা গ্যাপ হয়ে যায়, এই গ্যাপটা যদি আমরা কমাইতে পারি, আমার মনে হয় আমাদের জন্য অনেক ভালো। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। প্লিজ লাস্ট কোশ্চেন, আর নিতে পারবো না আমরা এখন। ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমি যে জিনিসটা আমি পিকেল নিয়ে কাজ করি, আমি একটা অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, পিকেল ম্যানুফ্যাকচার মার্চেন্টাইলস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। এখন আমাদের সমস্যা হলো যে কাঁচামরিচ, আর আমরা ভেজিটেবল আচারটা করি, যে কাঁচামরিচের আচারটা করি, যে সসটা করি, জ্যাম জেলি এগুলা, কিন্তু প্রত্যেকটা জিনিস আমরা এখন আমাদের নাগলের বাইরে। যেমন আমরা একটা 500 গ্রামের একটা কেপ ইয়ে করা হয়েছে, তো সেটার আমাদের আগের ছিল 110 টাকা মূল্য, এখন আমরা কিনতেছি সেইখানের মধ্যে 1200 টাকা। তো আমাদের যে এগুলো আমরা একটা টাইম দিয়েছি 2 বছরের, তো এখন এসে দাঁড়াচ্ছে যে আমরা প্রোডাকশন করতে পারছি না। আগে দেওয়া হয়েছে 110 টাকা, এখন আমরা কত বিক্রি করতে পারবো? এটা আমাদের সদস্যরা সবাই ধরতেছে, ম্যাডাম এটা কিভাবে কি করব এখন। আর এটা তো ম্যানুফ্যাকচারড প্রোডাক্টস, আপনি কি সাবজেক্ট টু প্রাইস কন্ট্রোল? হ্যাঁ, আমি চাচ্ছি যে প্রাইসটা কন্ট্রোলের জন্য, যে জিনিসটা আমি 1200 টাকা যদি কাঁচামরিচ কিনি, আমার 1 কেজি কাঁচামরিচের মধ্যে আমার হলে 5 বোতল হবে না, যেটা 500 গ্রামের মধ্যে। না মানে আপনি যেটা বিক্রি করছেন, আপনার সেলস প্রোডাক্ট যেটা, ওখানে তো প্রাইস ক্যাপ নাই। হ্যাঁ, আমাদেরটা প্রাইস দেওয়া আছে, প্রাইস দেওয়া আছে। এটা 500 ml এর বয়মের মধ্যে 65 টাকা, এই জিনিস হলে 110 টাকা, এটা হলে 70 টাকা। মানে এটা তো আইন করে ক্যাপ করা না। আইন করে আমরা বিএসটির মধ্যে প্রাইস দিতে হবে, আইন করে দেওয়া হয়েছে, না হলে দিচ্ছে না আমাদের। ঠিক আছে, মানে আমি যদি স্পেসিফিক্যালি বলি, আপনি যেটা বলছেন এখানে আসলে রিয়েল সমস্যাটা হচ্ছে বিএসটিআই যদি আপনাকে এমআরপি সেট করে দেয়, সেটা তো আসলে হয়তো বা বিএসটিআই এর এখতিয়ারভুক্ত কিনা এটা কোশ্চেনটা করতেই হবে, কারণ এই প্রাইস সেটিং এর মেকানিজম শুধুমাত্র এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট ছাড়া অন্য কোথাও প্রাইস সেটিং এর কোনো প্রভিশন নেই আমার জানা মতে। আমাদের লেভেলটা একটা লেভেল 14 বার বিএসটির মধ্যে পাঠানো হয়েছে, এটা ওনাদের মতে হতে হবে। ধন্যবাদ, আমরা আজকেই শেষ করি। হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা সবাইকে একটু প্লিজ লাঞ্চে জয়েন করেন আমাদের সাথে। Thank you.